আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়েবিনার, যেখানে আমরা আমাদের প্রিয় ঝঙ্কার ভাইয়ের কাছ থেকে শুনবো আমাদের সিএসসি ছাত্র হিসেবে তাদের কেরিয়ার গাইডলাইন কেমন হতে পারে, কিভাবে আমরা কেরিয়ার গোল সাজাবো। তা শুরুতে ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সকলের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছে। ভাইয়া শুরুতে ভাই আমি আপনাকে কিছু আপনার কাছে কিছু জানতে চাই, পরবর্তীতে আমরা আমাদের পার্টিসিপেন্টদের প্রশ্ন উত্তর নেওয়া শুরু করব। ভাই আমরা যতটুকু জানি ভাই, আপনি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর উপরে আপনি বিএসসি করেছেন। পরবর্তীতে আপনি আবার সিএসসিতে এসে এবং এটার উপরই কেরিয়ার গড়তেছেন। বা এইটার পিছনের কারণটা কি, ওইখান থেকে সুইচিং করে কেন সিএসসিতে আসলেন, এই গল্পটা যদি আমাদেরকে বলতেন। এটা খুব সিম্পল। আমি হচ্ছে মাস্টার্স করতে গেছিলাম ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর উপরেই। আর তার আগে আমি কিছুটা কাজ করছিলাম দেশে বিজনেস হিসাবে। প্রোগ্রামিং রিলেটেড কিছু কাজ করছিলাম রহিমা আফরোজের জন্য, সফটওয়্যার তৈরি করা রিলেটেড। তো সেখানে আমার কিছুটা সফটওয়্যারের সাথে কিছুটা পরিচয় হয়। তারপরে আমি ওই মাস্টার্স করতে যাওয়ার পরে সেখানেও যে কাজটা করতেছিলাম সেই কাজটাও হচ্ছে লাকিলি হচ্ছে সফটওয়্যার টাইপের জিনিস ছিল, যে এটা একটা ফ্যাক্টরির একটা সফটওয়্যার, অটোমেশন প্রসেস রিলেটেড একটা সফটওয়্যার ছিল। তো সেই কাজটাও হচ্ছে আমি ডিরেক্টলি করার কারণে কয়েকটা জায়গায় সফটওয়্যার ডেভেলপমেন্টটা ইনডাইরেক্টলি আমার খুব ক্লোজলি দেখা হয়েছে। ক্লোজলি দেখা হওয়ার পরে আমার কাছে একটা জিনিস মনে হলো যে আচ্ছা, আমি তো সামহাও এই জিনিসের সাথে ইনভলভ, এবং এই জায়গাটাতে হয়তো আরেকটু ইন্টারেস্টিং আছে। তো সেটার জন্য আমি খুব চেষ্টা করলাম যে আমি সুইচ করে মাস্টার্সটা, যেটাতে আমি করা শুরু করছি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ, ওটা চেঞ্জ করে আমি সিএসসি তে মাস্টার্স করব। সো এটা একটু চ্যালেঞ্জিং, অ্যাটলিস্ট আমার জন্য ছিল, এখনো হয়তো কিছুটা অনেকের জন্য হবে। যে মাস্টার্স সাধারণত করে হচ্ছে যারা এই একই সাবজেক্টের উপর আন্ডার করবে, সাধারণত তাদের জন্য, বা খুব রিলিভেন্ট কিছু সাবজেক্ট, যেমন আমরা ম্যাথমেটিক্স এর কথা বলতে পারি, বা অনেক ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স, এই টাইপের রিলিভেন্ট সাবজেক্ট গুলো থেকেও সিএসসি তে মাস্টার্স করা যায়। ম্যাথমেটিক্স থেকে ডেফিনেটলি করে, ফিজিক্স তো সেক্ষেত্রে আমি এটা করার চেষ্টা করি। স্বাভাবিকভাবে আমি হচ্ছে মাল্টিপল রাউন্ডে রিজেক্টেড হই। তারপর আমি আর অনেক চেষ্টা চেষ্টা করে হচ্ছে আলটিমেটলি কয়েকটা কোর্স নিয়ে ফেলি, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং থেকে সিএসসির কয়েকটা কোর্স নিয়ে সেই দুটো কোর্সে আমি ভালো করব এই শর্ত সাপেক্ষে। আমি যখন ভালো করা শুরু করছি, মিড টার্মের রেজাল্ট পাইছি, তখন আমি বলছি যে আমি দেখো ভালো করার চেষ্টা করতেছি, আমাকে এডমিশন দাও। তখন আমাকে মাস্টার্স এর এডমিশন দিছে। তারপরে মাস্টার্স করতে করতে গিয়ে আমি একটা ইন্টার্ন করি। আর এর আগের ইন্টার্নটা ছিল ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর, যদিও সফটওয়্যারের সাথে ভালো একটা রিলেশন ছিল, বাট পিওর সফটওয়্যার রিলেটেড না। আর এরপর আমি যে সেকেন্ড যে ইন্টার্নটা করি সেটা ছিল হচ্ছে একদমই ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড ইন্টার্ন। তো সেই ইন্টার্নটা করে আমি মূলত এই সেক্টরটাতে ঢুকি আর কি। সো আমি ডেফিনেটলি এটার জন্য আমাকে বেশ কিছু আন্ডারগ্রেডের কোর্সও কিন্তু করা লাগছে আর কি। তো আমি বাকি এখানে যারা আছে হয়তো আন্ডারগ্রেডের স্টুডেন্ট, তাদেরকে আমি এক্সট্রিমলি লাকি মনে করি। ডিপেন্ড করে তুমি কতটা ইউটিলাইজ করতেছো সেটার উপরেও। বাট লাকি মনে করি যে ইউ গাইজ হ্যাড দ্য অপরচুনিটি, যে আন্ডার গ্রেড থেকেই হচ্ছে সিএসসিটা পড়ার সুযোগ তোমরা পাচ্ছ। এটাকে যদি ঠিক মতো করে কাজে লাগাও, তাহলে ডেফিনেটলি ইউ আর ইন এ বেটার সিচুয়েশন দেন মি। ধন্যবাদ ভাইয়া। আর একটা বিষয়, আমাদের এইখানে বেশিরভাগ শিক্ষার্থী হচ্ছে চতুর্থ সেমিস্টার নিচ্ছে, অর্থাৎ প্রথম সেমিস্টার বা দ্বিতীয় সেমিস্টারের এই সংখ্যাটাই বেশি আছে। এখন এদের মধ্যে প্রশ্ন যে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম, বা আমাদের ডিপ্লোমা হোল্ডার অনেকে আছে যারা অলরেডি জব করতেছে, কিন্তু তাদের প্রশ্ন হলো ভাই, আমরা দ্বারা কাজ করতে গিয়ে, সফটওয়্যার তৈরি করতে বা ডেভেলপমেন্ট করতে গিয়ে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমে তেমন একটা বিষয় দেখতেছি না, বা ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম শেখার প্রয়োজনীয়তা কি, এটা দরকারটা কি, এই বিষয়ে যদি কিছু বলতেন। এখানে হচ্ছে দুইটা পার্ট আছে আর কি। প্রথম পার্ট হচ্ছে যে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম ছাড়া মানে কোনো সফটওয়্যারই তৈরি হয় না আর কি। ডেফিনেটলি তৈরি হয় না। মানে অ্যাটলিস্ট আমি যতটুকু জানি, সব ডাটা স্ট্রাকচার সব অ্যালগোরিদম সব জায়গায় ডেফিনেটলি ইউজ হবে না, এটা খুবই স্বাভাবিক হিসাব। বাট আমরা যে সিম্পল অ্যারেটা ইউজ করি, এটাও কিন্তু একটা ডাটা স্ট্রাকচার। আমরা সিম্পল যেটা ফর লুপ ইউজ করি, এটাও কিন্তু একটা অ্যালগোরিদম, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তারপর আমরা বেসিক যত অপারেশন করি আর কি, সাপোজ ফেসবুকের একটা নিউজ ফিড দেখি, এটার ভিতরে কিন্তু একটা ডাটা স্ট্রাকচার আছে। আমি লেটেস্ট নিউজটাকে হয়তো একটু আগে দেখার চেষ্টা করতেছি, বা এই টাইপের একটা বিষয়।
বা আমরা হচ্ছে আনকন্ট্রোল জেড আন্ডু করি, এটা সেটা করি। আবার আমরা হয়তো একটা ফ্রেন্ডশিপের একটা ট্রি বলি, যে আমরা লিঙ্কডইনে বলি যে এই আমার সেকেন্ড ডিগ্রি রিলেশন, এর হচ্ছে থার্ড ডিগ্রি রিলেশন। এই রিলেশনটা ওরা কিভাবে বের করে, একটা গ্রাফ এখানের ভিতরে আছে, রিলেশনাল গ্রাফ আছে। তো এরকম সব সফটওয়্যারের ভিতরে, তারপরে গুগল ম্যাপের মধ্যে যে পরিমাণ গ্রাফ অ্যালগোরিদম আছে আর কি। সো ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম ছাড়া কোনো সফটওয়্যারই তৈরি হবে না। যেটা আমি বললাম, অ্যারে, ফর লুপ, এগুলো কিন্তু ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম আর কি। মানে খুবই লো লেভেলের, অফকোর্স, মানে অত কঠিন গুলা না আর কি। এখন এভরি সিঙ্গেল ডেতে হয়তো আমি ডায়াক্সটা ইউজ করব না, বা সব কিছু ডায়াক্সটা ইউজ করা যাবে না। এটা একটা একটা নেগেটিভ লুপ থাকলো বা এটা থাকলো, একটা একটা গ্রাফের ভিতরে আমরা ইউজ করব। লিঙ্ক লিস্ট আমি সবকিছুতে ইউজ করব না, সেটা আলাদা হিসাব। তো প্রথম বিষয় হচ্ছে যে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম ছাড়া কোনো সফটওয়্যারই তৈরি হবে না। সেকেন্ড যে বিষয়টা আসে, সেই বিষয়টা হচ্ছে যে আমি আসলে মূলত ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম শিখা দিয়ে আমি কি শিখতেছি, সেটা শেখার একটা বড় একটা পার্ট হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে কোনো একটা প্রবলেম সলভ করার জন্য কিভাবে ইউটিলাইজ করতে হয়, এবং এটার বাই প্রোডাক্ট হিসাবে হচ্ছে আমি কিভাবে একটা সমস্যার পিছনে লেগে থাকতে পারি। এই দুইটা জিনিস শেখা, যে স্পেসিফিক আমি হয়তো কেএনএন দিয়ে কিছু একটা করলাম, বা অন্য কিছু একটা দিয়ে করলাম, বা অথবা একটা লিঙ্ক লিস্টের রিভার্স করার চেষ্টা করলাম আর কি। এখানে এক্স্যাক্টলি রিভার্সটা কি আমি ইউজ করব কি করব না, সেটা ডিপেন্ড করবে আমি কি বানাচ্ছি সেটার উপরে। কিন্তু কোর যে জিনিসটা, সেটা হচ্ছে যে রিভার্স যে করা যাইতে পারে, রিভার্স করার জন্য আচ্ছা আমি টেইলটাকে কিভাবে বের করবো, হয়তো আমার টেইল পয়েন্টারটা নাই, একটা লজিক একটা আছে যেটা দিয়ে আমি বুঝবো যে এটা হচ্ছে লিঙ্ক লিস্টের টেইল, এটা নাকি এটা সার্কুলার লিঙ্ক লিস্ট, নাকি হচ্ছে লিনিয়ার, নাকি ডাবলি লিঙ্ক লিস্ট, না সিঙ্গলিটা। এইটা আমি যখন বুঝবো, আমার মাথার ভিতরে কিন্তু লজিক কাজ করতেছে, লজিকের কনস্ট্রেন্ট গুলো কাজ করতেছে, এবং লজিক দিয়ে আমি কিভাবে কোডে কনভার্ট করতেছি, এই জিনিসটা কিন্তু আমার তৈরি হচ্ছে। এটা হচ্ছে মানে ফান্ডামেন্টাল নিড ফর বিকামিং এ প্রোগ্রামার আর কি। এমন না যে আমি হয়তো লিঙ্ক লিস্টের রিভার্সটাই আমি এভরি সিঙ্গেল ডেতে করব, কোনো ডেভেলপারই সেটা করে না। কিন্তু ইটস এ স্টেপ ফর ইউ, ওই অ্যানালিটিক্যাল থিঙ্কিংটা, লজিক্যাল থিঙ্কিংটা বের করার জন্য আর কি। ধন্যবাদ ভাইয়া। অনেকেই ভাই আপনাকে ক্যামেরা ওপেন করার অনুরোধ জানাইছিলেন, যদি সম্ভব হয়। হ্যাঁ, এটা আমার পর সম্ভব, আমি অন করতে চাচ্ছিলাম, কিন্তু আনফরচুনেটলি হচ্ছে হোস্ট ডিসেবল করে রাখছে, মোস্ট প্রবাবলি কোনো একটা কারণে। তো হোস্ট যদি একটু এনাবেল করে দেয়, তাহলে আমি অবশ্যই ক্যামেরাটা অন করব। এবং জি আমি ভাইয়া, আরেকটা কাজ করার করে চেষ্টা দিয়েছি। করছি, আরেকটা ডিভাইস থেকে জয়েন করছি। সো আমি অবশ্যই ক্যামেরাটা অন করে ফেলবো ইনশাল্লাহ। আহ, আমার দিক থেকে তেমন কোনো সমস্যা নাই জি আর ভাইয়া, কি। এটা পারমিশন দেওয়া হয়েছে। শিওর। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি এইটাতে, আমি সামহাও আমার এই ডিভাইসটাতে সাউন্ড একটু কম পাচ্ছি, সেজন্য আমি আরেকটা ডিভাইস থেকে জয়েন করার চেষ্টা করতেছি। সেটাতে আমি ক্যামেরা অন করেই জয়েন করবো আর কি। জি না, এবার আমরা আমাদের পার্টিসিপেন্টদের প্রশ্ন উত্তরে চলে যাব। প্রথমে আমি মাহফুজ ভাইকে প্রশ্ন করার অনুরোধ জানাচ্ছি, T65 ব্যাচ। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলে ফেলো। ভাইয়া আমার দুইটা কোশ্চেন ছিল। আমি ভাইয়া ফোর্থ ইয়ারের স্টুডেন্ট। তো এই ফোর্থ ইয়ারে এসে কি আমার স্টাক শেখাটা কতটুকু যৌক্তিক হবে? আর বাংলাদেশে স্টাক হিসেবে বিগিনারদের জয়েনিংটা কিভাবে হয়, বা কোন কোন কোম্পানিতে জয়েন করলে বেটার হবে, এ বিষয়ে একটা। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আপনি রাকিব ভাইয়াকে অবশ্যই চিনবেন। রাকিব ভাই রিসেন্টলি একটা স্টোরেজ ইউনিভার্সিটি ভিসি স্যারের সাথে একটা ইন্টারভিউ নিয়েছিলেন, প্রফেসর মুসাদ্দেক স্যারের সাথে। তো প্রফেসর মুসাদ্দেক স্যার বলেছিলেন ওই ইন্টারভিউতে যে ফোর্থ ফোর্থ ইয়ারতে স্টুডেন্টের মাস টাকা ইনকাম করাই লাগবে। আপনি সেই ইন্টারভিউটা দেখেছিলেন কিনা বলতে পারছি না। সো যদি আমার কথা বলি, আমার সেরকম কোনো আর কি স্পেশালিস্ট কোনো স্ট্যাকে বা কোনো ট্র্যাকে আমার নলেজ নাই। সো এখন কি আমার যে কোনো ট্র্যাকে গিয়ে টাকা ইনকাম করাটা বেশি প্রিফার করবেন আপনি, না আমার স্কিলটাকে ডেভেলপ করাতে আপনি প্রিফার করবেন? তাই আমার এই দুইটা কোশ্চেন ছিল। মানে দুইটা ভাবে আসলে জব হয়, দুইটা ভাবে আসলে জব হয় ছেলেপেলেদের। একটা একটা হচ্ছে একটু হার্ডার পাথ আর কি, বাট ইটস এ লং টাইমের জন্য ভালো। হার্ডার পার্টটা হচ্ছে যারা
প্রবলেম সলভিং কম্পিটিটিভ প্রোগ্রামিং করে, বা হচ্ছে কন্টেস্ট করে, এবং মানে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম উপর বেস করে সাধারণত জব হয় না। এই যে আমি ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম, বেসিক ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমগুলো বুঝি, এটার উপরে জব আমার চোখে বেশি একটা পড়ে না, থাকতে পারে কোথাও, আমার চোখে পড়ে নাই আর কি। কম্পিটিটিভ প্রোগ্রামিং দিয়ে এবং বিভিন্ন জায়গায় হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম জিজ্ঞেস করে, সেটা ঠিক আছে, আবার অনেক জায়গায় জিজ্ঞেস করে না, সেটাও ঠিক আছে। মানে জব সেক্টরটাকে আমি যেভাবে দেখি তার একটা বড় পার্ট হচ্ছে একদম পুরা টেকনোলজি ফোকাস, মানে হচ্ছে ফ্রেমওয়ার্ক ফোকাস। ফ্রেমওয়ার্ক ফোকাস মিনস হচ্ছে ইদার আর মার্ন স্ট্যাকের কথা তুমি কিছুটা বললাম, এর বাইরেও আরও কিছু আছে, অ্যাপের জন্য আছে ফ্লাটার আছে, বা অ্যান্ড্রয়েড আছে, কটলিন আছে, বা পিএইচপি লারাভেল আছে, ভিউজ আছে, এরকম প্রচুর প্রচুর আছে আর কি। বাট ফ্যাক্টর যেটা হচ্ছে, তোমার যদি মনে হয় যে আমার ফাউন্ডেশন স্ট্রং এবং আমি প্রবলেম সলভিংয়ে ভালো, কোনো একটা প্ল্যাটফর্মে গিয়ে আমি হয়তো একটা ভালো জায়গা পর্যন্ত গেছি, সেটা হইতে পারে যে আমি হয়তো স্পেশালিস্ট হয়েছি, বা আর একটু বেশি, মানে আমি কোড ফোর্সেসের কথা বললাম, বা কোডশেপ, বা অন্য যে কোনো একটা প্ল্যাটফর্মে, মানে আমি আসলে প্রবলেম সলভিং করতে কমফোর্টেবল, এনজয় করি, এবং এটাতে আমার একটা রিজনেবল লেভেলে আমার কাছে মনে হয় আমি আসি বেটার দেন অ্যাভারেজ। এটা একটা কমন একটা টার্মিনোলজি। তাহলে তুমি এই যে মার্ন স্টেক বা অন্য কোনো স্টেক না শিখেও কিন্তু জব মার্কেটে অবশ্যই ঢুকতে পারো, এই এই অপশনসটা আছে। সেকেন্ড আরেকটা বিষয় হচ্ছে যে টেকনোলজি ফোকাসড এই সংখ্যাটা, আমার দৃষ্টিতে মার্কেটে জব আমি যখন ঘাটাঘাটি করি বা আমাদের টিম মেম্বাররা ঘাটাঘাটি করে, তখন দেখেছি টেকনোলজি ফোকাসড মার্কেটটার জবের পরিমাণটা বেশি। কারণ কোম্পানিগুলো চায় হচ্ছে আম, যারা টেকনোলজিগুলো বুঝে পারে তাদেরকে দিয়ে কাজটা করাই ফেলতে আর কি। এবং এই জন্য বাংলাদেশে হোক বা দেশের বাইরে হোক, মার্নস্টেকের একটা ডিমান্ড আছে। সো ডাজেন্ট ম্যাটার। সো ফার্স্ট ইউ হ্যাভ টু আস্ক ইউর সেলফ যে আমি যদি ফাউন্ডেশন আমার যদি ভালো থাকে, সেটার উপর বেস করে কি আমি ক্র্যাক করার মতো ফিল করতেছে কিনা, এটা সবার জন্য এই অ্যান্সারটা আর কি। যদি মনে হয় করতে পারি এবং আমি করতে চাই, গো ফর ইট, দিস ইজ দ্য বেস্ট। আমার কাছে মনে হয় যে প্রবলেম সলভিং করা, কম্পিটিটিভ প্রোগ্রামিং করাটা, কন্টেস্ট করা, সেটা অফলাইন করুক বা অনলাইনে করুক বা আইসিপিসিতে করুক, ডাজেন্ট ম্যাটার, দিস ইজ দ্য বেস্ট ফরম্যাট অফ বিকামিং এ প্রোগ্রামার। সেকেন্ড বেস্ট হচ্ছে টেকনোলজি বেস, যেটা হচ্ছে মার্ন স্ট্যাকের, সেটা হতে পারে। সো তোমার কাছে ওই অপশন যদি থাকে তাহলে গো ফর ইট, যদি না থাকে তাহলে গো ফর এ ট্র্যাক। ট্র্যাকের ক্ষেত্রেও দুই ধরনের পজিশন মানুষ দিতে পারে। একটা হতে পারে যে ওয়াইডলি অ্যাভেলেবল, নাম্বার অফ জব বেশি, আবার সাপ্লাইও বেশি। কিন্তু সাপ্লাই বেশিটা আসলে বেশি একটা সমস্যা না, কারণ হচ্ছে কোয়ালিটি সাপ্লাই কিন্তু কম। যে বাংলাদেশে হচ্ছে আমি যেটা বলি যে 30 থেকে 40 হাজার ছেলে পেলে সিএসসিতে ভর্তি হয়, কিন্তু এটা রিজনেবল টেকনোলজিতে আমি যদি যে কোনো ভার্সিটিতে যাই আর কি, হয়তো প্রথম আমরা যেগুলোকে বড় ভার্সিটি মনে করি এরকম একটা দুইটা বাদ দেই, তারপর যে কোনো ইউনিভার্সিটিতে যাই, প্রতি গড়ে 100টা পোলাপাইনের মধ্যে আমরা 10জন পোলাপাইনও পাই না যে তারা এই জবটার জন্য কোয়ালিফাইড, গ্রাজুয়েট কিন্তু, কিন্তু কোয়ালিফাইড। এটা কোনো স্পেসিফিক ইউনিভার্সিটি, এটা অ্যাভারেজে সব ইউনিভার্সিটির কাছাকাছি অবস্থা। সো কোয়ালিফাইড ক্যান্ডিডেটের কিন্তু যথেষ্ট অভাব আছে। তোমাকে একটা সার্টেন লেভেল পর্যন্ত স্কিলটা গেইন করতে হবে, যাতে একে দিয়ে কাজ করা যায়, ফিলিংসটা কোম্পানি পায়। সো যারা ফোর্থ ইয়ারে আছে, এমনকি থার্ড ইয়ারে আছে, তাদের জন্য আমার জেনারেল রিকমেন্ডেশন হচ্ছে পিকে ট্র্যাক। ডাজেন্ট ম্যাটার কোনটা, যদি কারো যদি মনে হয় যে না আমি সুপার ডেডিকেটেড অ্যাবাউট অ্যাপ ডেভেলপমেন্ট, গো ফর ইট, বা আমি সুপার ডেডিকেটেড ইন এআই, গো ফর ইট, গিভ ইট এ ট্রাই। যদি মনে হয় যে না আমি পারতেছি না, ইউ ক্যান অলওয়েজ কাম ব্যাক। হয়তো তুমি 6 মাস চেষ্টা করে দেখলা, 3 মাস চেষ্টা করলা, চেষ্টা যদি করো কিছু না কিছু শিখবা, সেটা কোনো না কোনোভাবে কাজে লাগবে। চেষ্টা করে তুমি যদি ফেলেও দাও বা ব্যাক করেও আসো যে না আমি 4 মাস চেষ্টা করলাম, আমার ফ্লাটার ভালো লাগে না, বা আমি আমি পারি নাই, কিন্তু এই যে চেষ্টা করতে গিয়ে কিছু জিনিস শেখা হয়েছে, যে আচ্ছা ফ্লাটার কীভাবে সেট আপ করতে হয়, কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে হ্যালো ওয়ার্ল্ড লিখতে হয়, কীভাবে ক্যালকুলেটর বানাইতে হয়, কীভাবে এটা সিম্পল করতে হয়, এটাও কিন্তু একটা কাজের জিনিস হইলো। পরবর্তীতে এটা দিয়ে যদি কেউ আবার সাপোজ লারাবেলে ব্যাক করলো, বা রিয়াক্টে ব্যাক করলো, বা অন্য কিছুতে ব্যাক করলো, বা গেম ডেভেলপমেন্টে চলে গেল, ডাজেন্ট ম্যাটার, ওই নলেজের কোর জিনিসটা এবং হার্ডওয়ার্ক করার এবিলিটিটা কিন্তু কাজে লাগবে। সো আমার জেনারেল থাম্বরুল হচ্ছে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফোকাস অন দ্য কেরিয়ার, কোনটা দিয়ে মার্কেটে ক্র্যাক করবে, কীভাবে ঢুকবে, এটাতে চিন্তা করা। আর যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে, এদের মধ্যে দুইটা ক্যাটাগরি হবে। একটা ক্যাটাগরি হবে যে আমি আসলে প্রবলেম সলভিং সিরিয়াসলি করার চেষ্টাটা করতে চাই, পারবো কি পারবো না এটা পরের হিসাব, পারলে তো আলহামদুলিল্লাহ, না পারলেও আলহামদুলিল্লাহ, কিন্তু চেষ্টাটা করবো কি না, যদি চেষ্টা করি ফ্যান্টাস্টিক। তার মানে সিটা ভালো করে করো, দেখো C++ ভালো করে দেখো, অনলাইন থেকে দরকার হলে শিখো, ইউটিউবে ফ্রি ভিডিও আছে, পয়সা দিয়ে শেখার দরকার হলে দরকারই নেই, ইউটিউব থেকেই শিখো না।
করো, পারলে একটা দুইটা কন্টেস্টে পার্টিসিপেট করো, কিচ্ছু পারার দরকার নেই, একটা প্রবলেমও অ্যান্সার করতে পারার দরকার নেই, কিন্তু পার্টিসিপেটটা করো। অথবা কারো মনে হতে পারে যে ইয়েস বুঝছি প্রবলেম সলভিং ভালো, বাট আমি ওইদিকে যাব না, তাইলে একটা কিছু শিখো, যে কোনো জায়গা থেকে শিখো, ফ্রি রিসোর্স থেকেই দরকার হলে শিখো, শিখে একটা ইন্টার্ন করো বা দুইটা ইন্টার্ন করো। স্টুডেন্ট থাকা অবস্থায়ও অনেক ক্ষেত্রে ইন্টার্ন করাটা পসিবল। সো আমি একটা লম্বা অ্যান্সার দিলাম এই কারণে যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার হইলে ফোকাস অন দ্য ক্যারিয়ার। যদি প্রবলেম সলভিংয়ে করতে চাও ফ্যান্টাস্টিক, যদি না করতে চাও দেন স্টার্ট সামথিং, বাট ডোন্ট ওয়েস্ট টাইম, যে থিঙ্কিং করে করে টাইম নষ্ট করা যাবে না, স্পেশালি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে। কারণ আমি চাই না একটা পার্সন 4 বছর ডিগ্রি শেষ করার পরে আরও 3-4 বছর সে বেকার হয়ে ঘুরুক। কিছু একটা করুক, সে রং ডিসিশন, রং পাথে যাক, কিন্তু একটা চাকরি শুরু করুক, তারপরে চাকরি করতে করতে সে চেঞ্জ করুক, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। যে ভাই আমি ভুল করে ফেলছি, আমি এই XYZ রাস্তায় গেছি, বা ভুল করে ফেলছি এই XYZ কোম্পানিতে গেছি, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আর টাকা কামানোর কথা স্যার যেভাবে বলছে, আমি যতটুকু বুঝতে পারছি যে টাকা কামানো মিন্স হচ্ছে যে আই গেইনড সাম স্কিল দ্যাট আদার পিপল ভ্যালুস। আমি যদি নিজে মনে করি যে আমি এমন একটা জিনিস বানাইছি যে আমি এত চমৎকার জিনিস বানাইতে পারি, কিন্তু দুনিয়ার কোনো মানুষ এটার উপরে যদি আমাকে ভ্যালু না দেয়, তাহলে আমি কিন্তু সার্ভাইভ করতে পারবো না। সো টাকা দেওয়া নেওয়াটা পর্যন্ত যাওয়াটা এত ইম্পর্টেন্ট যে আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখি, অ্যাপ ডেভেলপমেন্ট শিখি, গেম ডেভেলপমেন্ট শিখি, IoT শিখি, রোবোটিক্স শিখি, ডাজেন্ট ম্যাটার, এইটাকে আমাকে একটা রিটার্ন অর্থে জিনিসে বানাইতে হবে। তো রিটার্ন অর্থে জিনিসের কমন জিনিস হচ্ছে চাকরি করে আমি, বা একটা প্রজেক্ট করে, বা কোনো একটা জিনিস করে এটা থেকে আমি কিছু মানি আর্ন করব। এমন না যে টাকার জন্য আমরা লোভী হয়ে যাব, লোভীর জন্য না, আমাদের বেসিক চলার জন্য কিন্তু টাকা দরকার। আমি যদি টাকা না থেকে আসে কিন্তু আমি ওয়াইফাই বা ইন্টারনেটটা পাবো না, ইন্টারনেট না পাইলে কিন্তু আমি হয়তো কমিউনিকেট করতে পারবো না, বা আমি একটা জিনিস শিখতে পারবো না, বা একটা জিনিস আমি শো করতে পারবো না, বা একজনের কাছ থেকে আমি হয়তো সার্ভিস দিতে পারবো না। সো খাওয়ার জন্য, ঘুমানোর জন্য, পড়ার জন্য বেসিক নিড তো আছে একটা রিজনেবল কমফোর্ট লেভেলের জন্য আর কি। তো যাই হোক, আমি আই গেভ এ লং অ্যান্সার টু কভার ফিউ এরিয়াস। ভাই ধন্যবাদ ভাই। আরেকটু ইন্টারাপ্ট করতে যাচ্ছিলাম, আপনি যদি একটু পারমিশন দিতেন। হ্যাঁ, শিওর শিওর। ওকে ভাইয়া, বাংলাদেশে আইটি টেক কোম্পানি গুলা কিভাবে হায়ার করে, বা অ্যাজ এ বিগিনার হিসেবে আমরা কিভাবে জয়েন করতে পারি, বা আপনি কোন কোন কোম্পানি গুলো প্রিফার করবেন? আমার যতটুকু আর কি ধারণা আছে বাংলাদেশের কোম্পানি গুলো হিসাবে, যে আমরা যদি একটা রং কোম্পানি চুজ করি যেগুলাতে স্কিল ডেভেলপ হয় না, বা আমরা ইন্টার্নশিপ করে হয়তো বা একটা সাময়িক অ্যামাউন্ট পাই, বা আমাদের টার্গেটটাই থাকা উচিত যে স্কিল বেসড, আমরা যদি স্কিলটা ডেভেলপ করতে পারি। তো এক্ষেত্রে আপনি কোন কোন কোম্পানিগুলো, বা আপনি কোন ক্রাইটেরিয়া গুলো আপনি সাজেস্ট করবেন? মানে কোম্পানির, মানে প্রাইমারিলি আমার কাছে যেটা মনে হয় যে স্কিল ডেভেলপ করার বা স্কিল গেইন করার দুইটা এলিমেন্ট আছে, বাট ইউ হ্যাভ টু অপটিমাইজ ইট। অনেক ক্ষেত্রে যে স্কিল গেইন করার জন্য বেস্ট জায়গা হয় সাধারণত স্টার্ট আপ। এটা হচ্ছে আমার এস্টাবলিশড কোম্পানির চাইতে স্টার্ট আপগুলোতে আমি বেশি রিকমেন্ড করি। কেউ যদি আসলে স্কিল গেইন করতেই চায় এবং স্ট্রাগল করতে চায়, তাইলে স্টার্ট আপগুলোকে আমি রিকমেন্ড করবো। স্টার্ট আপগুলোতে প্রচুর প্রেশার থাকে, অনেক অ্যাঙ্গেলে তারা কাজ করতে হয়, তাকে ফ্রন্ট এন্ড, মেবি ব্যাক এন্ড, তাকে মেবি ডেভঅপস, মানে সার্ভার, AWS ক্লাউড, অনেক কিছু সে জানে না, এগুলোকে সে নিজে নিজে করতে হয়, ডিজাইনের কাজ দেখতে হয়, এটা সেটা দেখতে হয়। তো আমি অর্গানাইজড কোম্পানিগুলোকে রিকমেন্ড করবো না। যদি কারো সেই কারেজটা থাকে যে না, আমি আই ক্যান স্ট্রাগল, আই ক্যান ফেস, আই ক্যান টেক দ্য প্রেশার অ্যান্ড আই ক্যান টেক দ্য রেসপন্সিবিলিটি ফর দ্য থিংস আই ডোন্ট নো, তাহলে স্টার্ট আপ ইজ, মানে স্টার্ট আপের মধ্যে ভালো এবং খারাপ আছে, সেটা ঠিক আছে। যে স্টার্ট আপ ডিপেন্ড করবে যে যে পার্সনটা হয়তো এই এই ভেঞ্চারটা শুরু করছে সে কতটা সিরিয়াস, ডেডিকেটেড। বাট এরকম স্টার্ট আপ যদি হয়, স্টার্ট আপের স্টার্টিংয়ের দিকে যদি শুরু করে, তাহলে একটা পার্সনের আসলে ঠেকায় পড়ে 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 অনেক জিনিস তাকে এক্সপ্লোর করা হয়ে যায়। একটা অর্গানাইজড এনভায়রনমেন্টের ক্ষেত্রে হয়তো তাকে দিবে যে ঠিক আছে তুমি, ওটারও ভ্যালু আছে অফকোর্স, যেটা হচ্ছে একটা লার্জ স্কেলে একটা সফটওয়্যার বানাচ্ছে, সেখানে হয়তো এই পার্টটাতে সে কন্ট্রিবিউট করতেছে, এবং সেই জিনিসগুলো নলেজ হচ্ছে, আরও অনেক কলিগ আছে, কলিগের কাছে গিয়ে সে জিজ্ঞেস করতে পারে, কলিগের কোড দেখতে পারে, তো সেটার কিছু বেনিফিট আছে। বাট একজন যদি ট্রুলি স্ট্রাগল করে
একটা মাল্টি ডাইভার্সিফাইড স্কিল গেইন করতে চায়, আমি বলবো স্টার্ট আপে জয়েন করো। 6 মাস 1 বছর স্টার্ট আপে থাকো, থেকে তুমি ওই জিনিসটা বুঝো, তাইলে ঠেকায় পড়ে এত এত জিনিস শেখা হয়ে যাবে যেটা আসলে অর্গানাইজ কোম্পানিতে শেখা হবে না। আবার অর্গানাইজ কোম্পানির যে বেনিফিটগুলো বললাম সেগুলোও আছে আর কি। তারপরে তুমি অর্গানাইজ এনভায়রনমেন্টে যেতেও পারো আর কি। এইটা হচ্ছে আমি রিকমেন্ড করবো। আবার কারো কারো মনে হতে পারে যে না, আই লাইক দিস XYZ কোম্পানি, এরকম টপ বাংলাদেশে এরকম 20-25টা কোম্পানি আছে, অ্যান্ড আই হ্যাভ দ্য এবিলিটি, দেন গো ফর ইট। সেখানে অন্যভাবে কিছু জিনিস শেখা যাবে। আলটিমেটলি শিখার কোর জিনিসটা কিন্তু কোম্পানি না, শিখার কোর জিনিসটা কিন্তু আমি নিজে। কোম্পানির এখানে হয়তো আমাকে কালচার ওয়াইজ হয়তো উইকলি আমাকে একটা সেশন দিতে পারে, কিন্তু আমাকে কিন্তু শেখানোর প্রাইমারি রেসপন্সিবিলিটি কিন্তু কোম্পানি নেবে না। প্রাইমারি রেসপন্সিবিলিটি আমার। আমি যদি কিউরিসিটি থাকে, আচ্ছা ঠিক আছে, এই কোম্পানির মধ্যে সিনিয়র কোন পার্সনটা সাপোজ হচ্ছে রিয়েক্ট নেটিভ নিয়ে কাজ করতে চাচ্ছে, কি নিয়ে কাজ করতে জিজ্ঞেস করি না যে ভাই আপনি চা নিচ্ছেন, চা নিতে তো ভাই আপনি কি নিয়ে কাজ করতেছেন, বা আপু আপনি কি নিয়ে কাজ করতেছেন, আচ্ছা ওটা কি টাইপের জিনিস, আচ্ছা আমিও তো ধরেন ওই টাইপের কিছু একটা দেখছি, বা অন্য আরেকজন হয়তো শুনলাম যে সকেট আইও বা এরকম কিছু একটা নিয়ে কাজ করতেছে, সেটা তুমি জিজ্ঞেস করতে পারো। আবার তুমি বলতে পারো যে আচ্ছা ঠিক আছে, আমি এমনটা ছোট কোম্পানিতে করছি যেখানে আমি একমাত্র ডেভেলপার, আর কেউ নেই, তাহলে আমার তো এই পার্সনটা নাই, কি হবে? না, আছে। তোমার সেই পার্সনটা কই আছে? হয়তো ফেসবুক গ্রুপে আছে, হয়তো লিঙ্কডইনে আছে। তার মানে ইউ জাস্ট নিড টু রিচ আউট। একটু আগে আমি হয়তো আমার অফিসের ভিতরে চা খাইতে একজনকে নক করছি, এখন আমি হয়তো লিঙ্কডইনে বা আমার ক্যাম্পাসের সিনিয়র ভাই আছে বা সিনিয়র আপু আছে, তার কাছে জিজ্ঞেস করতেছি। সো কোর শিখার রেসপন্সিবিলিটি কিন্তু পার্সনের কাছে থাকবে। সে রাস্তাটা খুঁজে বের করবে। একটা স্টার্ট আপ একভাবে তাকে ফ্যাসিলিটেট করবে, স্টাবলিশ কোম্পানি ডিফারেন্টভাবে করবে। জি, ধন্যবাদ ভাইয়া। এবার আকাশ কুমার শীল ভাই D88 ব্যাস, আর পরবর্তীতে সজীব হীরা ভাই D75 ব্যাস। আকাশ ভাই বলেন। আকাশ ভাই, দুঃখিত, সজীব হীরা ভাই D75 ব্যাস। ফারনাজ বাশির অর্বিতা আপু D64 ব্যাস। আমাকে শোনা যাচ্ছে না? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যালো। জি বলেন আকাশ ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভাইয়া হ্যাঁ, বলে ফেল। ভাইয়া, এখন আমরা মানে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, এখন কি আমাদের মানে স্কিলের উপরে জোর দিতে বেশি হবে নাকি আমরা যদি সিজিটা করি এটার উপর ফোকাস করব? তুমি যদি হচ্ছে মানে যে কারোই হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের জন্য যদি সিপিতে ফোকাস করতে চাও, আমি সেটাকে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার ছেলেপেলাদেরকে রিকমেন্ড করি। তাইলে দুইটা জিনিস হইতে পারে আর কি। যদি সে সিপিতে মানে ভালো করার যদি তার আগ্রহ বা মজা পায়, তাহলে স্টিল সে আরও 1-2 বছর এটার পিছনে ট্রাই করতে পারে। এর মধ্যে যদি ভালো লাগে আরও কন্টিনিউ করতে পারে, খারাপ লাগলেও সে টেকনোলজিতে ব্যাক করতে পারে। সো যারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার আছে তাদের জন্য আমার ফার্স্ট রিকমেন্ডেশন হচ্ছে, যদি তুমি সিপি করতে চাও এবং এফোর্ট দাও, তাহলে তুমি ডেফিনেটলি সিপিটা ট্রাই করো। যদি তুমি সিপি করতে গিয়ে না করো, এটা কিন্তু খেয়াল করে, সিপি করতে চাই, অ্যাকাউন্ট খুলছি, কিন্তু হয়তো একটা প্রবলেম সলভ করছি, মেবি ফল লুপটা করতে পারছি, আরও দুইটা করছি, তারপরে তার প্রথম 10টার মধ্যে 3-4টা করতে পারছি, তারপরে আর আমি এখানে হ্যাং হয়ে বসে আছি, তাহলে তুমি কিন্তু সিপি করতেছো না, সিপি করার নামে টাইম ওয়েস্ট করতেছো, এটা করা যাবে না। সো যদি সিরিয়াসলি করতে চাও এবং করতে পারো, এভরি সিঙ্গেল ডেতে 2-3 ঘন্টা করে যদি তুমি সময় দাও, মোটামুটি নিজে নিজে 1 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে প্রত্যেক দিন সময় দিতে পারো, তাহলে সিপিটা আগে ট্রাই করো। আর সিপি যদি ভালো লাগে কন্টিনিউ করতে থাকো। যদি কোনো কারণে সিপি তোমার কম্পিটিটিভ প্রোগ্রামিং একটু কম ভালো লাগে, অথবা তুমি স্টাক হয়ে গেছো অথবা পারো না, এই রিলেটেড কিছু যদি তোমার এরপরও করার ইচ্ছা থাকে, তাহলে তুমি ইউটিউব থেকে বা অন্যান্য জায়গা থেকে খুঁজে বের করতে পারো। আর যদি তোমার কাছে মনে হয় যে না, সিপি ট্রাই করতেছি, আমি 2-3 বার বা 4 বার চেষ্টা করছি, এটা আমার জিনিস না, সিপি শিখতেই হবে, মানে সিপি করতেই হবে এমন কোনো কথা নাই, তোমার করতেই হবে হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম। মানে একজন সিএসসি ইঞ্জিনিয়ার হিসেবে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম বা এডিটারের জিনিসগুলো তো মানে মাস্ট শিখতে হবে। কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে পারলে অবশ্যই ভালো, করতেই হবে এমন কোনো কথা নাই। তখন তুমি টাইম ওয়েস্ট না করে তখন তুমি টেকনোলজির দিকে ফোকাস করবা আর কি। ধন্যবাদ ভাই। এবার সজীব হীরা ভাই D75 ভাই, D75।
ফারনাজ বশির অর্পিতা D64। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফার্স্ট অফ অল জানি না এই কোশ্চেনটা করাটা কতটা যৌক্তিক, তো লাইক আমি হচ্ছে এখন 4th ইয়ারে পড়তেছি, 10th সেমিস্টার। তো ফার্স্ট অফ অল আমাদের সবারই কম বেশি, সবার না মানে কম বেশি কিছু বেশ অনেক স্টুডেন্টেরই হয় যে আমরা ফার্স্টের দিকে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের দিকে সিজিপিএ নিয়ে খুব একটা থাকি যে আমরা সিজিপিএ হাই করব, সিজিপিএ হাই করব। তো সেখানে সিজিপিএ করতে গিয়ে দেখা যায় যে স্কিলটা আমরা বাড়াই না। তো আমার যেটা বেসিক্যালি পার্সোনালি একান্তই আমার যেটা প্রবলেম হয়েছে যে আমি এতদিন সিজিপিএ নিয়ে এতটাই কনসার্ন ছিলাম যে সিজিপিএ করতে, আমি টু বি অনেস্ট তেমন কোনো স্কিলই ডেভেলপ করি নাই আমার। এখন আমার মনে হচ্ছে যে না, আসলে এই সিএসইডি থেকে পড়ে তো আমার এই ফিল্ডে থেকে যাইতে হলে স্কিল লাগবেই, অবভিয়াসলি কিছু না কিছু তো লাগবেই। তো এখন মনে হয় যে হ্যাঁ, অবভিয়াসলি এখনই শুরু করা উচিত। কিন্তু মনে হয় যে অনেক তো লেট হয়ে গেছে, আমি কি এখন শুরু করলে আদৌ ওইখানে পর্যন্ত পৌঁছাতে পারবো যেটা যে ফার্স্ট ইয়ারে শুরু করে এই পর্যন্ত আসছে? এই জিনিসটার জন্য লাইক ডেডিকেশন পাচ্ছি না। তো এটা কিভাবে সলভ হতে পারে এই প্রবলেমটা, যদি এটা বলতেন একটা আমাকে। ইন্টারেস্টিং প্রশ্ন আর কি। এবং আমি ওইটাকে আমি আমি এভাবে প্রথম অংশটা এভাবে বলবো যে সিজিপিএ ভালো করার জন্য আমি এফোর্ট দিয়ে যদি আমার জিপিএ ভালো হয় তাহলে ইটস ডেফিনেটলি ভেরি গুড একটা অ্যাপ্রোচ, এটাকে আমি খারাপ বলবো না। কারণ একটা মানুষের যদি জিপিএ ভালো হয় তার জন্য ইউনিক কিছু অপরচুনিটি তৈরি হয়, যেটা হচ্ছে জিপিএ খারাপ হলে একটু বেশি হার্ডার হয়ে যায় আর কি। সব কিছুই সবভাবে পসিবল সেটা পরের হিসাব, কিন্তু জেনারেলভাবে একজন জিপিএ যদি কারো ভালো হয় তাহলে সে যদি হয়তো হায়ার স্টাডি করতে চায় বা দেশের বাইরে করতে চায় সে কিন্তু একটা ভালো অ্যাডভান্টেজ সিচুয়েশনে থাকবে। সো কোনো একটা মানুষ যে কোনো জায়গায় যদি একটু সিরিয়াসলি করে এফোর্ট দেয় সেটার ফলের কিন্তু অ্যাঙ্গেল কিন্তু আছে। একটা ফার্স্ট অ্যাঙ্গেল হচ্ছে হায়ার স্টাডিতে সে সুবিধা পাবে। সেকেন্ড বিষয় হচ্ছে একটা মানুষের জিপিএ কেন ভালো হয়। নিশ্চয়ই আমি বাসায় গিয়ে বসে বসে ঝিমিয়ে ঝিমিয়ে আমার জিপিএ ভালো হয় না। সে ক্লাসের পড়াটা পড়ে, বাসায় গিয়ে দেখে, বা অ্যাসাইনমেন্টটা ভালো করে করে, পরীক্ষার আগে একটা সুন্দর করে প্রিপারেশন নেয়, ক্লাস প্রজেক্টগুলোর রেসপন্সিবিলিটি নেয়। তার মানে একজন ভালো জিপিএ কিন্তু অনেকগুলো জিনিস মিন করে, যে এই পার্সনটা সিনসিয়ার। মানে ভালো জিপিএ মানে ধরো 2.93 না, সে ভালো জিপিএ না, সেটা না। কিন্তু যার হচ্ছে ধরো 3.75, 3.8, 3.9 জিপিএ, তার মানে এর কি আমার 3.9 খুব মানে এরকম আমরা সাধারণত দেখি কি 3.9 জিপিএ, তার মানে টিচাররা এর উপর রিলাই করতে পারে, ক্লাসমেটরা ওর উপর রিলাই করতে পারে, এই জিনিসগুলো বুঝে জানে দেখছে, এবং সে হার্ড ওয়ার্কিং অর্গানাইজড একটা পার্সন। না হলে তার জিপিএ এত হাই হয় না। এখন এই অর্গানাইজড এবং ডিসিপ্লিন সে হয়তো জিপিএ গেইন করার জন্য ইউজ করছে, তাহলে এই অর্গানাইজ এবং ডিসিপ্লিনটা সে যদি স্কিল গেইন করার জন্য দেয়, আবার পরবর্তীতে গ্রাজুয়েশনটা শেষ করুক, সে চিন্তা করে দেখবে যে আচ্ছা আমার একটা ভালো জিপিএ আছে, এখন আমি আসলে লাইফটাকে কি করতে চাই। আমার হইতে পারে যে আমি এই ফিল্ডে ভালো করবো, স্কিল লাগবে, আমি দেশের বাইরে যাব না, হইতেই পারে। তাহলে তার যে স্কিল্ড স্ট্রাকচার আছে, লাইফস্টাইল আছে, ডিসিপ্লিন আছে, সেই ডিসিপ্লিনটাকে ইউজ করে সে হয়তো 6 মাস 1 বছর এফোর্ট দিলে সে কিন্তু স্কিলটা ঠিকই গেইন করে ফেলতে পারবে। আবার সে যদি মনে করে যে না আমি একটা হায়ার স্টাডি করতে যাবো, দেশের বাইরে যাব, তাহলে আমার জিপিএটা ডেফিনেটলি আমার জন্য খুবই একটা স্ট্রং পয়েন্ট, এবং এই স্ট্রং পয়েন্টের বেস করে আমি হয়তো টোফেল দিব বা অন্য যে জিনিসগুলো লাগে সেগুলো দিয়ে হায়ার স্টাডি করতে যাব। সো ডোন্ট ফিল স্যাড যে আমি জিপিএর জন্য ভালো দিছি, টাইম দিছি, এটা আমার জন্য খারাপ হয়েছে না, এটা খারাপ হয় নাই। মানে এটা ভালো একটা জিনিস। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে খারাপ, সেটা হচ্ছে কি জিপিএ ভালো করব নাকি স্কিল গেইন করব, দুইটা করে আমি কোনোটাই করি নাই, ওইটা খারাপ। হয় জিপিএ ভালো হয়ে গেছে, ফ্যান্টাস্টিক, ইদার এটাকে ইউটিলাইজ করো, অথবা এটা করতে গিয়ে যে ডিসিপ্লিনটা, যে হার্ডওয়ার্ক, যে লাইফস্টাইলটা তৈরি হয়েছে ওইটাকে দিয়ে যদি আবার স্কিল গেইন করতে চাও, এটা কোনো সমস্যাই হবে না, একটু সময় তো লাগবেই আর কি। এই হচ্ছে বিষয় যে একটা মানুষ হচ্ছে অ্যাট এ টাইম দুইটা জিনিসও করতে পারে, তখন তার উপরে অন্যান্য কাজের উপরে একটা এক্সট্রা প্রেশার হয়। এটা রিজনেবল জিপিএ রেখেও স্কিল গেইন করা পসিবল যদি সে এক্সট্রা এফোর্ট দেয় আর কি। সো থিঙ্ক অন দ্যাট ওয়ে, বেসড অন ইউর জিপিএ। জিপিএটা যদি ভালো হয়, মনে হচ্ছে ভালো, তাহলে সেটার উপরে বেস করে তুমি কিছু করতে চাও কি না, যদি করতে চাও তাহলে সেদিকে ফোকাস দাও, দরকার থিসিসটা ভালো করে করো, টিচারদের সাথে কথা বলো, মেবি রিসার্চ পেপার এটা দুইটা করার চেষ্টা করো, পারো কিনা, পাইলে হায়ার স্টাডি করতে চাও কিনা, যদি করতে পারো
গো ফর ইট। আর যদি মনে করো যে না, জিপিএটা আছে ভালো কিন্তু অত ভালো না, এবং আমি অথবা ভালো থাকলেও আমি হায়ার স্টাডি করতে চাচ্ছি না, তাহলে আমি কি করবো? জিপিএ ভালো করে দেশে কিন্তু এক ধরনের প্রফেশন আছে, টিচার। হয়তো ইউনিভার্সিটিতেও ফ্যাকাল্টি হিসেবে নিয়ে নিতে, বা যদি অত ভালো জিপিএ হয়ে থাকে বা অন্যান্য জায়গায় নেয়, অন্য ভার্সিটিতেও পোলাপেন টিচার হিসেবে যায়, তাইলেও কিন্তু জিপিএর একটা কাজ কিন্তু আছে, জিপিও বেসড চাকরিও কিন্তু আছে আর কি। তো আরপর যদি মনে হয় যে না, সব কিছুর পর আমার আসলে স্কিল গেইন করে ইন্ডাস্ট্রিতেই ঢুকার ইচ্ছা, তাইলে আহ, পড়াশোনার যতটুকু আছে বা জিপিএ যতটুকু আছে ওটাকে মেনটেন করো। ইউ নেভার নো, 2 বছর 3 বছর পরে তোমার লাইফ সিচুয়েশন বা হচ্ছে পার্সপেক্টিভ বা থিঙ্কিং চেঞ্জ হইতেও পারে। যে জিপিএ ভালো থাকাটা কিছু কিছু ক্ষেত্রে ইট উইল অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাডভান্টেজ ফর ইউ আর কি। ধন্যবাদ ভাইয়া। এবার কথা বলবেন আয়েশা সিদ্দিকা। দুঃখিত, এবার সাকিব আল হাসান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আপনার হ্যাঁ, প্রশ্ন বলে করুন। ফেলো আপু। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, মানে আমি সিএসসি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট। তো মানে গুগলে কিভাবে যাওয়া যাবে, এখন থেকে কি কি স্কিল গেইন করতে হবে, মানে কিভাবে আমি যেতে পারবো অত দূর? তো আমার এই বিষয়ে কোশ্চেন ছিল। ঠিক আছে। প্রথমত হচ্ছে অনেকভাবে যাওয়া যায়। প্রথমত হচ্ছে আমি আই এম নট দ্য বেস্ট পার্সন টু অ্যান্সার দিস কোয়েশ্চেন্স, এবং আমি ছেলেপেলেদেরকে বলি যে হচ্ছে ফুল স্বপ্নটা দেখো না আর কি, স্বপ্নটা কমায় দেখো আর কি। কিন্তু অ্যাচিভেবল, নিয়ারেস্ট অ্যাচিভেবল ড্রিমটাকে দেখো, লং টার্মের ড্রিমটাকে তোমার মনের ভিতরে অন্তরে ধারণ করো। সেটার কোনো ভ্যালু আপাতত নাই। সেটার ভ্যালুটা তখনই আসবে যখন তুমি ওটার কাছাকাছি যাবা আর কি। সাপোজ হচ্ছে আমি সাপোজ হচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে আমি অস্ট্রেলিয়ার ক্রিকেট টিমকে হারাবো, এরকম স্বপ্ন তোমার মধ্যে থাকতেই পারে, বাট আগে ক্রিকেট খেলা শুরু করো। মেবি পাড়ার ক্রিকেটে ভালো করে খেলো, তারপরে বিকেএসপিতে যাও, মেবি আন্ডার 17 খেলো, আন্ডার 15 খেলো, মেবি প্রিমিয়ার লিগে খেলো বা বিপিএলে খেলো বা হোয়াট এভারে খেলো, তারপরে ন্যাশনাল টিমে চান্স পাও, ওখানে গিয়ে ভালো করে এটা সেটা করো। যখন তুমি সেখানে যাবা, তারপরে তুমি হয়তো অস্ট্রেলিয়াকে হারানোর চিন্তা করো আর কি। তো একটা রাস্তা আমরা অনেকেই জানি, এবং এটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। সো ডোন্ট নার্চার দ্য এন্ড এন্ড রেজাল্টটাকে তুমি অত বেশি ফোকাস রাখো না, বরং তুমি জার্নিটাকে ফোকাস রাখো। হয়তো একজন আমাদের আপু প্রশ্নটা করছে, কিন্তু হয়তো এই আশা বা আকাঙ্ক্ষাটা আরও 15 জন বা 50 জনের মনের ভিতরে আছে, তারা হয়তো প্রশ্ন করে নাই, সেটা আলাদা হিসাব। বাট সবার জন্য একই ইনসার যে ডোন্ট ফোকাস অন দ্য ডেস্টিনি বা গোল ফাইনালটাকে, ফোকাস অন দ্য জার্নি। যে আচ্ছা, আমি 3 বছর বা 4 বছর পরে যাব কি যাব না সেটা পরে চিন্তা করব। আজকের দিনে আমার করণীয় কি হইতে পারে? মেবি আমি একটু কম্পিটিটিভ প্রোগ্রামিং করবো। একটা কমন জিনিস হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং করে ছেলেপেলে যায়, এবং একটা কমন প্যাটার্ন আমরা দেখি। হয় তারা হচ্ছে এই অফলাইন কন্টেস্টগুলো খুব সিরিয়াসলি করে, তারপরে হচ্ছে আইসিপিসি বা এটা ন্যাশনাল লেভেলে কিছু একটা করে, তার পরবর্তীতে তারা নিজেরা আবার একটু কন্টেস্ট করার চেষ্টা করে, অথবা অনেকে লিড করে গিয়ে খুব ভালো কন্টেস্ট করার চেষ্টা করে। এরকম কতগুলো অ্যাঙ্গেল আছে, বাট কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের একটা অ্যাঙ্গেল দিয়ে তোমাকে যাইতে হবে। তো সেই জায়গাটা তুমি এখন চিন্তা করার দরকার নেই। ফার্স্ট স্টেপ হচ্ছে আমি বেসিক প্রোগ্রামিং ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমটাকে আমি ভালো করে শিখতে পারতেছি কিনা, এটাকে আমি এনজয় করতেছি কিনা, না হলে এটাকে এনজয় করার কাজটা করতে হবে। তারপর আমি হয়তো ক্যাম্পাসে যে কন্টেস্টগুলো আছে সেটা করতেছি কিনা, এভরি সিঙ্গেল ডেতে 3 থেকে 4 ঘন্টার সময় আমি কম্পিটিটিভ প্ল্যাটফর্মগুলোতে দিচ্ছি কিনা। কখনো যদি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, তখন আশেপাশের কোনো একটা ইউটিউব ভিডিও বা কোনো একটা জায়গা থেকে আমি এগুলো করার চেষ্টা করতেছি কিনা। তারপরে দেখো তুমি হয়তো কোডশেপ বা কোড ফোর্সেসের পিউপিল বা স্পেশালিস্ট হতে পারো কিনা। তারপর আরেকটু আগাবা, আরেকটু আগাবা, আরেকটু আগাবা। তারপরে আরও অনেক অনেক পরে গিয়ে এটা যদি 3-4 বছর তুমি যদি হচ্ছে এরকম সিরিয়াস কম্পিটিটিভ প্রোগ্রামিং চালাইতে পারো, তারপরে তুমি জিজ্ঞেস করো আচ্ছা, হোয়ার ক্যান আই গেট এ জব বেসড অন মাই কম্পিটিটিভ প্রোগ্রামিং। তারপরে তুমি বুঝবা, বা যারা পাইছে তাদের পোর্টফোলিও একটা সেটা দেখবা, তখন গিয়ে কম্পেয়ার করবা। এখন চিন্তা করো না ওইটা, কারণ আলটিমেটলি 3-4 বছরের একটা জার্নি, এন্ড গোল দিয়ে পারাটা অনেক বেশি টাফ হয়ে যায়। মানে আমার পার্সপেক্টিভ অনুসারে রেদার স্টেপগুলোকে, আচ্ছা এই মাসের একটা গোল বা এই সপ্তাহের একটা গোলটাকে সেট করো, সেটাকে এক্সিকিউট করো, সেটা চ্যালেঞ্জটাকে ওভারকাম করো, তারপরেরটাতে যাও, তারপরেরটাতে যাও, তারপরেরটাতে যাও। মানে আমি ওটাকে ডিসকারেজ করতেছি না, বিগ গোলটাকে, বিগ ড্রিমটাকে। আমি বলছি বিগ গোল বিগ ড্রিমের কোনো ভ্যালু নাই যদি তুমি এই স্টেপগুলো যদি পার না হইতে পারো। সো কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের ট্র্যাকটাতে যাও,
ধরো কোনো কারণে ধরো 100 জন আশা করলো, ধরো 1-2 জন হয়তো যাবে। প্রতি বছর আমি বাংলাদেশ থেকে হয়তো 8-10 জন বা দেশ থেকে 2-4 জন 5 জনের কথা শুনি, কিন্তু আশা হয়তো করে হচ্ছে হয়তো 10,000 পোলাপাইন, 20,000 পোলাপাইন। ধরো 5,000 পোলাপাইন হয়তো মাঝপথে আটকে গেল, আরও 10,000 পোলাপাইনের মধ্যে আরও 3,000 পোলাপাইন এখানে আটকে গেল, এটা কোনো সমস্যা না। এই গোলটা রেখে তুমি যখন এক্সিকিউট করবা, এফোর্টটা দিবা, সেটা দিয়ে তুমি যদি অর্ধেক রাস্তা যাও, এটার বেনিফিট কিন্তু তুমি পাবা। সো ফোকাস অন লাইক স্মল স্মল স্টেপস, স্মল স্মল মাইলস্টোন, অ্যান্ড কিপ ওয়ার্কিং অন ইট। যদি তুমি এটা কন্টিনিউ করে 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 3-4 বছর চালাইতে পারো, দেন আস্ক দ্যাট কোয়েশ্চেন যে কিভাবে করা যেতে পারে আর কি। ভাইয়া প্রোগ্রামিং মানে এখানে প্রবলেম সলভটা কি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে? ইয়েস, মানে প্রবলেম সলভিং এবং কম্পিটিটিভ প্রোগ্রামিং এই জায়গাটাতে তুমি অনলাইনে করতে পারো, অফলাইনে করতে পারো, ডাজেন্ট ম্যাটার। বাট ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমের কিছু ফান্ডামেন্টাল জিনিসগুলো শিখে কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে পারো বা প্রবলেম সলভিং করতে পারো। সেটা তুমি আইডিয়ালি করতে পারো হচ্ছে কোড ফোর্সেসে, অথবা অনেকে লিড কোডেও করে, সেগুলো করতে পারো। এই দুইটাতে আমি একটু বেশি দেখি, বাট অন্য যে কোনো প্ল্যাটফর্মে করলেও কিন্তু চলে। বাট কন্টেস্ট এবং কম্পিটিটিভ প্রোগ্রামিংটা একটু বেশি বেশি করে করতে হবে। বেশি বেশি মিনস হচ্ছে এভরি সিঙ্গেল ডেতে 3 থেকে 4 ঘন্টা করবা। হয়তো এক্সাম থাকলে এক্সাম দিয়ে এসে করবা, কিন্তু এটা সময় করবে। এটা যদি তোমার লাইফ স্টাইল হয়ে যায়, তাহলে আস্তে আস্তে তোমার সেই প্রবাবিলিটি আসবে। বাট ইটস এ লং জার্নি, ভেরি ফার এওয়ে ড্রিম রাইট নাও। এবং এই লং জার্নিটাকে এনজয় করতে পারলে তুমি হয়তো সেখানে পৌঁছে যাইতেও পারো। কিন্তু লং জার্নিটাকে এনজয় না করতে পারলে, মাঝখানে গিয়ে যদি স্টপ হয়ে যাও, এই জার্নির কারণে তুমি কিন্তু অনেক দূর আগাই যাবা আর কি। ধন্যবাদ ভাইয়া। এবার প্রশ্ন করবেন সাকিব আল হাসান ভাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো। জি ভাই, ইয়েস, আমার হ্যাঁ শুনতে পাচ্ছি। ফার্স্ট ইয়ার শেষ হয়েছে, ভাই সেকেন্ড ইয়ার শুরু হয়েছে। তো ভাইয়া মানে এমন হয়েছে যে এখন ভার্সিটিতে যাই আর আসি, মানে কোনো স্কিল গেইন হইতেছে না। ফার্স্ট ইয়ারে থাকতে কিছুদিন ভাইয়া প্রবলেম সলভিং করছি, কিন্তু ভাইয়া ওরকম মানে ইমপ্রুভ হয় নাই। মানে আমি বুঝতে পারছি মনে হয় এটা দ্বারা আমার দ্বারা হবে না। তো ভাই এখন ভাই আমি কি করব ভাই? এখন ভাই আমার আইটি ফার্মের দিকে যাওয়ার ইচ্ছা। তো ভাই আমি কিভাবে আগালে একটু যদি বলতেন, রুট ম্যাপটা ভালো হইতো। মানে ভাই কিছু আলটিমেটলি, একটা করতে চাই আর কি। শিওর, এবং এটাই আমি বলার চেষ্টা করতেছি যে আলটিমেটলি 4টা বছর যেহেতু তোমরা ভার্সিটিতে পড়াশোনা করতে আসছো, এই 4টা বছর থেকে তোমাকে একটা জিনিস হলো মিনিমাম গেইন করতে হবে। সেটা যে কোনো জিনিস হোক, ডাজেন্ট ম্যাটার আর কি। পার্সোনালি আমি অতটা কেয়ার করি না। তোমার যদি ভালো জিপি হয়, অসাম। তুমি যদি কম্পিটিটিভ প্রোগ্রাম ভালো লাগলে করো। তুমি যদি মনে হয় যে না আমি হয়তো টেকনোলজি শিখে ফেলছি, অসাধারণ। আবার হতে পারে এগুলো আমি কিচ্ছুই করিনি, আমি হয়তো প্রচুর ক্লাবিং করছি, করিডোরে এই জিনিসগুলো মানুষের সাথে কমিউনিকেট করা, অর্গানাইজ করা, ইভেন্ট করা, এটাকে আমি পছন্দ করে করছি। কোনো সমস্যা নাই, যাতে 4টা বছর শেষ হওয়ার পরে তুমি একটা কিছু ভার্সিটি থেকে ভালোভাবে করছো, অথবা হচ্ছে অ্যাটলিস্ট আর কিছু না করতে পারি, একজনের সাথে প্রেম করে পাশ করার আগে বিয়ে করে ফেলছে, এটাও একটা কাজের কাজ করে ফেলছে, লাইফের অনেক বড় একটা দায়িত্ব পার করে ফেলছে আর কি। তো একটা না একটা জিনিস তোমাকে ভালো করে করতে হবে। এর মধ্যে সবাই কিন্তু প্রথম ধাক্কা যেটা করবো সেটাই পায়রা যাবে না। 2-4 জন পারবে, যে আমি যেটা ধরছি এটাতে আমি অনেক দিন ধরে করতে পারতেছি। আবার 2-4 জন পারবে না, সে হয়তো কয়দিন এটা করলো, তার ভালো লাগলো না, সে আরটাতে সুইচ করলো। ধরো তারপরে মনে হলো যে ঠিক আছে আমি এআই রিলেটেড কিছু জিনিস দেখি, কিছুদিন পরে ভালো লাগলো, কন্টিনিউ করো। ভালো লাগলো না, এটাকে আমি সুইচ করলাম, ঠিক আছে ওটা ভালো লাগলো না, আমি হয়তো ওয়েব ডেভেলপমেন্ট কিছু দেখলাম, ভালো লাগলো, কন্টিনিউ করলাম। ভালো লাগলো না, ঠিক আছে এটা চেঞ্জ করে আমি অ্যাপে চলে গেলাম। যখন তুমি সুইচ করো, এটা নিয়েও আমার সমস্যা নেই যে ভাই আমি 60টা জিনিস চেষ্টা করছি, একটাও আমার ভালো লাগে নাই, তবে প্রত্যেকটাতে তুমি কিছু না কিছু কিছু না কিছু কিছু না কিছু তুমি দেখছো। যদিও এটা আইডিয়াল রিকমেন্ডেশন না, আইডিয়াল রিকমেন্ডেশন একটা জিনিসে তুমি ভালো একটা করবা, সেটা দিয়ে তোমার কেরিয়ার বা কিছু একটার দিকে তুমি ঢুকতে পারবা আর কি। তো সেক্ষেত্রে তুমি প্রবলেম সলভিং যদি তোমার ডিসিশন মনে হয় যে আমি সেকেন্ড ইয়ারে আসছি, মানে কামিং গোয়িং ডুইং নাথিং হওয়াটা উচিত না আর কি। একটা জিনিসে তুমি ফোকাস করো যে আমি চারপাশে দেখে কোন জিনিসটাতে আমি করতে চাই, এরকম একটা জিনিসকে তুমি পিক করো। সেটা হইতে পারে তোমার অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, তোমার যদি খায়েশ থাকে আইওটি হইতে পারে বা রোবোটিক্স হইতে পারে, অথবা আরও বেশি খায়েশ হইলে তোমার ব্লক চেন হইতে পারে, মেবি অন্য কিছু হইতে পারে, এরকম অনেক জিনিস আছে আর কি, গেম ডেভেলপমেন্ট। সো তুমি এর একটাকে পিক করো, পিক করে তোমার টার্গেট থাকবে যেটা পিক করছি এটা আমি এনাফ চেষ্টা করবো, এবং 6 মাসের আগে এটা ছাড়তে পারবো না, এবং এই 6 মাস আমাকে এভরি সিঙ্গেল ডেতে এটার পিছনে এফোর্ট দিতে হবে। 6 মাস আমার জন্য খুবই ক্রিটিক্যাল একটা ফ্যাক্টর, যে 6 মাস একটা মানুষ যদি একটা জিনিসের পিছনে রেগুলার সময় দেয়, সে কিছু
কিছু না কিছু হয়ে ছাড়বে, হয় খুব ভালো, নয় মডারেট, নয় ফকিরা হইলেও কিছু একটা হবে আর কি। তো এরকম একটা পিক করো, ট্রাই করো, যেহেতু সেকেন্ড ইয়ারে আসো, যদি পাইরা যাও অসাধারণ, যদি না পারা যায় মন খারাপ করার কিছু নাই। তুমি যেহেতু সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে আরেকটা ধরবা, তারপর ফোর্থ ইয়ারে আরেকটা ধরবা, এর মধ্যে একটা না একটা লেগেই যাবে আর কি। সো অল্পতে হতাশ হওয়া যাবে না, না হইলেও ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না, শুধু নিজের দিক থেকে একটাই খেয়াল রাখবা যে যাতে তুমি রেগুলার এফোর্ট দিচ্ছ। এইটা ছাড়া আসলে আর কোনো শর্টকাট কোনো নাই, যেই রাস্তায় যাও না কেন, এইটা ছাড়া আর কোনো উপায় নাই। ধন্যবাদ ভাইয়া। এবার কাজী ওমর ফারুক, আর প্রস্তুত থাকবেন মুন্না হুসাইন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি একটা কোশ্চেন করতে চাই। সেটা আমার প্রবলেম সলভিং করার ইচ্ছা আছে, কিন্তু আমি জব করতেছি প্লাস লেখাপড়া চলতেছে, যার জন্য একেবারে সময় করতে পারতেছি না। আমি আপাতত পিএইচপি লারাভেল এর উপরে এপিআই ইন্টিগ্রেশন নিয়ে কাজ করতেছি, যেটা এখন লার্নিং প্রসেসেই আছে বলতে পারেন। মানে এখন পর্যন্ত প্রমোশন পিরিয়ডে আছি। তো এখন এইটা নিয়েই থাকাটা কি আমার জন্য ঠিক হবে কিনা, নাকি আমি প্রবলেম সলভিং এর দিকে যাব মানে একটু। যেহেতু তুমি এমন একটা জায়গায় আছো, এটাকে আমি খুবই স্ট্রংলি এনকারেজ করি আর কি, ও যেটা করতেছে আর কি। যে স্টুডেন্ট থাকা অবস্থায় একটা ইন্টার্ন বা জব করতে পারাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তুমি যদি প্রবলেম সলভিং করো সেটা আলাদা হিসাব, বাট ও যেটা করতেছে এই মুহূর্তে তুমি এটাকে ছেড়ে এসে প্রবলেম সলভিং করাটাকে আমি রিকমেন্ড করব না আর কি। আমি রিকমেন্ড করি প্রবলেম সলভিং কাদেরকে, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছে এবং তারা অনেক ফ্রেশ, একটু সময় আছে, এরকম একটা বিষয়। বাট সামহাও তুমি যদি একটা কোম্পানিতে ঢুকতে পারছো, এখন তোমার 100% ফোকাস হওয়া উচিত ওইখানে। যাই করতেছো, এটা লারাভেলে করো, পিএইচপিতে করো, রুবি অন রেলসে করো, নাকি গোল্যাঙ্গে করো, এটা নিয়ে আই ডোন্ট কেয়ার আর কি। আমি কেয়ার করি যে তুমি একটা রিয়েল প্রজেক্টে একটা কোম্পানির সাথে এপিআই ইন্টিগ্রেশন রিলেটেড কিছু কাজ করতেছো, তোমার এক্সট্রা সময় যতটুকু থাকে ওইখানে কাজটা কীভাবে তুমি ভালো করতে পারবা, ওইখানে যারা কলিগ আছে তাদের কাছ থেকে তুমি আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কীভাবে ভালো করতে পারবা, দ্যাট শুড বি ইয়োর প্রাইমারি ফোকাস। এবং আমরা স্ট্রংলি বলি পোলাপাইনদেরকে, হয় ভালো করে জিপিএ করো, নয় প্রবলেম সলভিং করো, নয় তুমি কিছু একটা করে পড়াশোনার পাশাপাশি একটা ইন্টার্ন করে ফেলো। সো ইউ আর ইন এ ভেরি আইডিয়াল স্পট। এই মুহূর্তে তুমি প্রবলেম সলভিং বা অন্য জায়গাতে একদমই চিন্তা করো না, বরং তুমি যেখানে আসো এইটাকেই আমি ম্যাক্সিমাম ছেলেপেলেদেরকে রিকমেন্ড করবো, এবং মেজরিটির এটা করা উচিত আর কি। পড়াশোনা করো, খুব ভালো পড়াশোনা করলে তাহলে এগুলোর দরকার নাই। খুব ভালো পড়াশোনা যদি না করো, রিজনেবল পড়াশোনা করার চেষ্টা করো, 3.5-এর কাছাকাছি জিপিএ রাখার চেষ্টা করো, বা একটু কম বেশি হইতেই পারে, সেটা আলাদা হিসাব। তাইলে তুমি পড়াশোনার পাশাপাশি একটা জায়গায় করো, এবং সেখানে করলে তোমার এক্সট্রা টাইমটা ওই কোম্পানিতে যেই টেকনোলজিতে করো, ডাজেন্ট ম্যাটার, এটা করো। এতে তুমি অনেকগুলো জিনিস শিখবা, যেগুলো তুমি পরবর্তী যদি সুইচ করো অথবা নাও করো, ডাজেন্ট ম্যাটার আর কি। বাট ম্যাটার করতেছে তুমি প্রফেশনাল রেসপন্সিবিলিটি নিয়ে, কমিটমেন্ট করে, টিমের সাথে এফোর্ট দিয়ে একটা কিছু করতে পারতেছো আর কি। এটা তোমার রেজুমিটাকে স্ট্রং করে ফেলবে। তুমি যখন গ্রাজুয়েশন হবে, তোমার যে এই এক্সপিরিয়েন্সটা যদি তোমার কন্টিনিউ, প্রভিশন পিরিয়ড থেকে যদি কন্টিনিউ করো, অসাধারণ। কোনো কারণে যদি তোমার নিজের চেষ্টা থাকার পরও যদি রিজেক্টেড হও, তাহলে কোনো আপত্তি নাই। কিন্তু তোমার চেষ্টা নাই, এই জন্য তুমি প্রভিশন পিরিয়ড থেকে কিক আউট হয়ে গেছো, এটা কিন্তু আমার ভালো লাগবে না। আমার ভালো লাগবে যে আমি চেষ্টা করছি, আমার সর্বোচ্চ দিছি, তারপরেও আমি কোয়ালিফাই করে নেই নেক্সট লেভেলের জন্য। দ্যাটস ওকে। তুমি 3 মাসের যে প্রভিশন পিরিয়ড আছে, যে এক্সপিরিয়েন্সটা গেইন করছো, এটা কিন্তু পরবর্তীতে কাজ কেমনে খুঁজে বের করতে হয়, কিভাবে করতে হয়, ওরা কিভাবে কাজ করে, তোমার ল্যাকিংসটা কি, এরকম অনেকগুলো জিনিস হাতে কলমে তুমি দেখতে পাইছো, যেটা আরও শত শত হাজার হাজার বাংলাদেশি পোলাপাইন দেখার এই সুযোগটা পায় না। সো ইউ আর এ ভেরি গুড স্পট, ফুট ইউর ফোকাস 100%, মানে 100% হয়তো একাডেমিক পড়াশোনা ঠিক রেখে বাকি যে ফোকাস আছে 100% ওইটাতে দাও। এটা ভালো কি খারাপ, তোমার জন্য ভালো কি খারাপ, এগুলো এখন চিন্তা করারই দরকার নাই আর কি। ধন্যবাদ ভাইয়া। এবার মুন্না হুসাইন। মিনারা জাহান। আহ, আসসালামু আলাইকুম। আসসালাম। ও, ভাই বলেন। হ্যাঁ ভাইয়া, আমার কোশ্চেনটা এটা যে আমি এখন থার্ড সেমিস্টারে আছি, অর্থাৎ 1.5 বছর পার করে ফেলছি ইউনিভার্সিটি ক্যারিয়ারে। তো এখন আমি বাইরে স্টুডেন্ট পড়াইতেছি, আর কম্পিটিটিভ প্রোগ্রামিং এর দিকেও আমার ইন্টারেস্ট আছে যথেষ্ট, প্লাস ওয়েব ডেভেলপমেন্টের দিকেও আমার খুব ভালো ইচ্ছা আছে। তো আমি চাচ্ছি যে যত তাড়াতাড়ি আমার বাইরে যে এক্সট্রা সাইডটা আছে, টিচিং এর যে ব্যাপারটা, এইটা থেকে শিফট করে আমি ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে একটা মোটামুটি একটা ইন্টার্ন নিয়ে
অ্যাটলিস্ট এই সেক্টরের দিকে, আমার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের দিকে আমি শিফট করতে চাইতেছি। তো এরপরে আমি হচ্ছে আরো চাচ্ছি যে আমি যেন কম্পিটিটিভ প্রোগ্রামিং এও আর একটু ফোকাস বাড়াইতে পারি, সব দিক থেকে মেনটেন করে যেন আমি চাচ্ছি দুইটা সেক্টরেই যেন আমার একটা মোটামুটি কন্ট্রোল থাকে। তো এই ক্ষেত্রে কিভাবে আগানো যায় বা এটাকে আপনি কিভাবে দেখছেন, এটা সম্পর্কে জানতে চাই। এটাকে আমি রিকমেন্ড করি না আর কি, বুঝছো? আমি রিকমেন্ড করি যে হচ্ছে তোমার একাডেমিক পড়াশোনার একটা রেসপন্সিবিলিটি থাকেই, ফাইন্যান্সিয়াল কিছুটা আছে, যে টিউশনি করানোর একটা বিষয় থাকে। তো দুইটা এর পাশাপাশি আবার এই দুইটা জায়গাতে ভালো করাটা মানে আমি জেনারেলভাবে রিকমেন্ড করবো না, এবং এটা আমার কাছে মনে হয় যে 98%, 100% কারোর পক্ষেই পসিবল না, এটা বলা হয়তো রিয়েলিটি উচিত না, বাট জেনারেলভাবে এটাকে আমি রিকমেন্ড করি না। আমি রিকমেন্ড করি যে ভালো হোক খারাপ হোক একটা রাস্তা চুজ করো, সেটা দিয়ে তুমি যাওয়ার চেষ্টা করো। যদি তোমার কাছে মনে হয় যে আমি এখন স্টুডেন্ট পড়াইয়া কম্পিটিটিভ প্রোগ্রামে আমার যথেষ্ট আগ্রহ আছে, এটাকে আমি শেষ পর্যন্ত দেখতে চাই, তাহলে তুমি ওই ওয়েব ডেভেলপমেন্টে ওটাকে একটু সাইডে রাখো। আবার যদি মনে হয় যে না ঠিক আছে, আমার টিউশনিটা বাদ দিয়ে ওখানে যাওয়া উচিত, ওইটাতে আমি ফোকাস করবো, ওয়েবে ফোকাস করবো, এখানে করবো না, তাহলে ওটাতে 100% ফোকাস দাও। তার মানে তোমার পড়াশোনার পাশাপাশি অ্যাট এ টাইম তোমার একটা গোল হবে, দুনিয়ার সব কিছুই ভালো, সব ভালো তুমি খাইতে পারবা না, সব খাইলে তোমার পেটে হচ্ছে ডিরেক্ট হয়ে যাবে আর কি। তুমি এদিক দিয়ে মোরগ পোলাও খাবা, এদিক দিয়ে বোরানিও খাবা, এদিক দিয়ে হচ্ছে মেজবানও খাবা, ওই দিক দিয়ে আবার হচ্ছে কি জানি এই চুই জাল দিয়ে খাবা, হাড্ডি খাবা, পাস্তা খাবা, বার্গার খাবা, সব তো তুমি খেতে পারো না, সবগুলোর কিছু ভ্যালু আছে আর কি। সো চুজ ওয়ান, এবং তোমার পড়াশোনার পাশাপাশি ওটাতে তুমি 100% ফোকাস দাও। ডোন্ট গো ফর বোথ। তুমি এক্সট্রিমলি ট্যালেন্টেড বা এক্সট্রিমলি ডিসিপ্লিন কিছু হইলে হয়তো করে ফেলতে পারো, যদি তুমি এলন মাস্ক হও তাইলে হয়তো করতে পারো, বাট নর্মাল মানুষের জন্য আমি এটা রিকমেন্ড করি না। একটাতে ফোকাস করো, এটাকেই করো আর কি। ধন্যবাদ ভাইয়া। এবার মিনারা জাহান। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি একটা ডিফারেন্ট কোশ্চেন করতে চাই যে আপনি আপনার ওয়ার্ক লাইফ কিভাবে ব্যালেন্স করেন, মানে ডেইলি লাইফ আপনি যতটুকু আর কি শেয়ার করতে চান। আর হচ্ছে স্টুডেন্টদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? ওয়ার্ক লাইফ ব্যালেন্স হচ্ছে একটা আমার কাছে মনে হচ্ছে যে একটা ব্যাড টার্ম ফর বিগিনার্স আর কি। ইটস আ ভেরি ব্যাড টার্ম। এটা বেবি হইতে পারে যাদের হয়তো বয়স 40 হয়ে গেছে বা 50 হয়ে গেছে, তখন কিছুটা ব্যালেন্সের হয়তো দরকার আছে আর কি। তার আগ পর্যন্ত একজন ইউনিভার্সিটি স্টুডেন্টের ব্যালেন্সিং এর কিছু নাই আর কি, বরং তার আমার কাছে মনে হয় তার 80%, 90%ই হচ্ছে হওয়া উচিত তার ওয়ার্ক, মেবি 10%, 20% হওয়া উচিত এন্টারটেনমেন্ট, এবং কি স্টুডেন্টদের জন্য আর কি। পড়াশোনা করো, দরকার হইলে হচ্ছে প্রজেক্ট করো বা এক্সপ্লোর করো, বা বা হয়তো তুমি কোনোটা কম্পিটিশনে যাও, সেটা এমন না যে হইতে হবে যে প্রোগ্রামিংয়ের কন্টেস্ট হইতে হবে, এটা বিজনেস কম্পিটিশন হইতে পারে, অন্য কিছু হইতে পারে, ক্লাবিং করো, এটা সেটা, এগুলো কাজের অংশ হিসেবে করো। আর বিনোদনের জন্য 10 or 20%। সো ব্যালেন্স যদি হয়, ব্যালেন্স মানে কিন্তু 50-50 না, ব্যালেন্স যদি হয় তাহলে হইতে পারে 80-20 হইতে পারে, যে 80% হচ্ছে আমি খুব সিরিয়াস স্টুডেন্ট, আমার 80% হচ্ছে একাডেমিক পড়াশোনা, 20% হচ্ছে বিনোদন বা কিছু একটা। অথবা আমি পড়াশোনায় হচ্ছে কোনো রকম লাড্ডু মার্কা, তাহলে আমার পড়াশোনাটা হচ্ছে মেবি 20%, বাকি অ্যাক্টিভিটিসগুলো করবো, সিরিয়াস সেটা হচ্ছে 80%, 80% হবে আমার আর কি। সো ব্যালেন্সিংয়ের হবে 80-20, ব্যালেন্স মানে কিন্তু 50-50 না। 50-50 তুমি করে উঠতে পারবে না যে দিনে 24 ঘন্টার সময় আমি 8 ঘন্টা ঘুমাবো, 8 ঘন্টা অফিসে দিব, 8 ঘন্টা আমি হচ্ছে ফ্যামিলিকে দিব, এটা 100% হবে না আর কি। সো ব্যালেন্সের ভাইয়া জন্য প্রবলেম ওদেরকে সলভিং নিয়ে যদি কোনো মানে প্রবলেম সলভিং এর স্টার্টিং পয়েন্ট থেকে যদি কিছু বলতেন। শিওর। সো প্রবলেম সলভিং এর আহ, যে প্রথম পার্টটা, সেই পার্টটা হচ্ছে তোমাকে ডেফিনেটলি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে আসতে হবে। তো ধরো সি দিয়ে তুমি শুরু করলা, তারপরে একটু জেনারেল রিকমেন্ডেশন হচ্ছে C++-এর বেসিক জিনিসগুলো একটু বুঝো। বেসিক মিনস হচ্ছে কীভাবে লুপ চলে, এটা চলে, মেবি 2 ডাইমেনশনাল অ্যারেটা দেখলা, তারপর স্ট্যান্ডার্ড একটা লাইব্রেরি আছে STL, সেটা সম্পর্কে এক্সপ্লোর করলা, কেমনে কাজ করে, এইটা দিয়ে তুমি শুরু, তুমি ভেরিয়েবল লেখে বা একটা ফল লুপ শিখেও কিন্তু প্রবলেম সলভিং প্ল্যাটফর্মে যাইতে পারো। বাট আমি এটাকে রিকমেন্ড করি না, আমি রিকমেন্ড করি যে সিটা একটু শিখো রিজনেবলভাবে, সি এর যে লুপ আছে, ভেরিয়েবল আছে, অ্যারে আছে, সেগুলো একটু শিখো। মেবি হয়তো নেস্টেড লুপগুলোকে এক্সপ্লোর করলা, 2 ডাইমেনশনাল অ্যারে করলা, এটা করলা, C++ এগুলো একটু দেখলা, স্ট্যান্ডার্ড লাইব্রেরিটাকে একটু দেখলা দেখলা। তারপর হচ্ছে তুমি সাধারণত আমি রিকমেন্ড করি একটু হয়ে যাওয়ার পরে গিয়ে তুমি কোনো একটা প্ল্যাটফর্মে যাও, এবং আমি সাধারণত রিকমেন্ড করি হচ্ছে কোড শেফে যাও আর কি। কোড ফোর্সেসেও যাইতে পারো, বাট আমার রিকমেন্ডেশন হচ্ছে কোড শেপ। এবং ওখানে তুমি যখন প্রবলেম কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবা, সেই শেখার
সেক্ষেত্রে তুমি যদি একান্তই প্রবলেম সলভিং করতে চাও, তাহলে তুমি যদি কোড শেপের ভিতরে যাও, তাহলে তোমার ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক একদম, আমি স্ক্রিন শেয়ার করেও দেখাতে পারি, তোমরা নিজেরা গেলেও দেখতে পারবে যে একদম ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক কিন্তু দিয়ে আছে। টপিক বেস তুমি কিছু হয়তো কিছু প্রবলেম সলভ করতে পারো, এগুলো হচ্ছে টপিক বেসড, যে আচ্ছা ঠিক আছে আমি অ্যারে রিলেটেড করব। কিন্তু প্রবলেম সলভিং এর আসলে বড় প্রবলেম হচ্ছে কোথায়, যে মানুষের আসলে প্রবলেম সলভিং দুইটা জিনিস করার চেষ্টা করে আদার দেন অ্যাকচুয়াল প্রবলেম সলভিং, যে মানুষের ধৈর্যটাকে এবং তাকে কন্টিনিউয়াসলি স্ট্রাগল করাটাকে তাকে চ্যালেঞ্জ করে। তো এই দুইটাকে তুমি যদি হচ্ছে ফেস করতে হয়, তাইলে তুমি প্রবলেম সলভিং এর ক্ষেত্রে ইউ উইল নেভার মেক এ কাইন্ড অফ লাইক এ, মানে যতগুলো প্রবলেম আছে সবগুলো তুমি সলভ করে ফেলতে পারবা না। যদি তুমি কখনো চলতেই পারো, করতেই থাকো, তাহলে তুমি আসলে যেই লেভেলের প্রবলেম সলভ করা দরকার সেটা করতেছো। তুমি হয়তো ডিপ টুর প্রবলেম বেশি বার এটা করতেছো, এর নেক্সট লেভেলে যেটা আছে সেটা তুমি যাচ্ছ না, গেলে হয়তো একটা দুইটা তুমি খারাপ করবা, বা কন্টেস্টে তোমার রেটিংসটা কমে যাবে, কমে গেলে তোমার আরও হয়তো প্রোফাইলটা নিচে নেমে যেতে পারে আর কি। বাট এই যে জিনিসগুলোকে এগুলাকে ফেস করা, তো স্বাভাবিক হিসাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখো, টপিক বেস কিছু দেখো, কোনো একটা প্ল্যাটফর্মে যাও সেটা করো, বা অফলাইনে তোমাদের ক্যাম্পাসে যদি কখনো হয় সেটাতে পার্টিসিপেট করো। তোমার একটা প্রবলেমও যদি সলভ না করো ডাজেন্ট ম্যাটার, তোমাকে পার্টিসিপেট করতে হবে আর কি। এটা খুব ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট। তাহলে পার্টিসিপেটের উপরে বেস করে তুমি আস্তে 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 পারবে। এমন কোনো, আমি ম্যাক্সিমাম যত যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর কথা জিজ্ঞেস, তাদের ফার্স্ট কন্টেস্টের কথা চিন্তা করি, ম্যাক্সিমামে দেখা যাচ্ছে যে কোনো প্রবলেম সলভ করতে পারে নাই, বা একটা করতে পারছে, এর বেশি না আর কি। ধন্যবাদ ভাইয়া। এবার সীমা, D89 ব্যাস। সীমা আপু আছেন? পরবর্তী সিয়াম বসুনিয়া, D90 ব্যাস। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, আপনার আমি প্রশ্ন থার্ড করেন। সেমিস্টারের একজন স্টুডেন্ট। আমি এখন প্রোগ্রামিং হিরোর ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট একটা কোর্স করতেছি। যখন আমি বন্ধু বান্ধবের সাথে আড্ডায় ডিসকাস করি কে কি করতেছে, তখন দেখি অনেকেই এআই, মেশিন লার্নিং, রোবোটিক্স বা নেটওয়ার্কিং নিয়ে কাজ করতেছে বা করতে চাচ্ছে। আবার অনেকে বলে এআই এর কারণে ওয়েব ডেভেলপমেন্টের ফিউচার খারাপ। এখানে মূলত আমার মনে হয় আমি কি রাইট ট্র্যাকে আছি নাকি রং ট্র্যাকে আছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি যদি ওয়েব ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কেরিয়ার গড়ি তাহলে ফিউচার কেমন হবে। আর দ্বিতীয় প্রশ্ন, যেহেতু আমি থার্ড সেমিস্টারের একজন স্টুডেন্ট, আমার হাতে এখনো অনেক সময় আছে। আমার ব্রাইট ফিউচারের জন্য সাইবার সিকিউরিটি, এআই, মেশিন লার্নিং বা রোবোটিক্স কোনটা ভালো হবে। প্রশ্নটা এই কারণেই করলাম যে মূলত পরিশ্রম করার মন মানসিকতাটা আর কি আছে মানে ফিউচারে, এই কারণে করলাম। আশা করি ঝঙ্কার ভাই আমার প্রশ্নের উত্তরটা দিবেন আর কি। বাট এআই সেক্টরটাতে হচ্ছে অনেক ইন্টারেস্ট, কিউরিসিটি আছে। তবে এইটার মানে দুইটা পার্ট আছে, যেটা নিয়ে আমরা নিজেরা অনেক বেশি অ্যানালাইসিস করছি, এবং তোমরা একটু ভালোভাবে অ্যানালাইসিস করলে জিনিসটা বুঝতে পারবো। আমরা 1 বছর আগেও করছি, এই বছর 3 মাস আগেও আমরা অ্যানালাইসিস করছি। এআই এর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে জুনিয়রদের জন্য শেখাটাকে আমি ডেফিনেটলি এনকারেজ করি, এটা দরকার আছে। কিন্তু এআই রিলেটেড যে জব ফিল্ডটা দেশে এবং দেশের বাইরে ফ্রেশারদের জন্য আসলে জব ফিল্ডটা না আর কি, আনফর্চুনেটলি। সো শিখতেছে, শিখুক, কোনো সমস্যা নাই, শেখার ভ্যালু তো অবশ্যই আছে, কিন্তু ফ্রেশার হিসাবে এআই মার্কেটে ঢোকাটা অনেক বেশি টাফ। অ্যাটলিস্ট এই মুহূর্তে আমরা যেটা মার্কেটের কারেন্ট কন্ডিশন থেকে দেখতেছি, তুমি নিজেও দেখো, বা যারা ধরো সিনিয়র কয়েক ব্যাচেরও দেখবা যে এআই রিলেটেড আগ্রহী আছে, থিসিস করছে, মাস্টার্স করছে, তাদেরকেও দেখো আর কি রিয়েলিটিটা কি, মানে বাস্তবতাটা, এই মুহূর্তের বাস্তবতা বা নেক্সট 6 মাসের বাস্তবতাটা কি, সেটা দেখা হচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্টের ইন টার্মস অফ নাম্বার অফ জব ওপেনিং এবং ফ্রেশ বা জুনিয়ররা ঢুকতে পারতেছে বা ইন্টারনে ঢুকতে পারতেছে, এইটা হচ্ছে এই ওয়েব ডেভেলপমেন্টের 10%ও নাই, আরও অনেক কম, যেটা আমরা নিজেরা করছি। তুমি নিজেও সিনিয়র কয়েকজনকে জিজ্ঞেস করো, তোমার ফ্রেন্ড সার্কেল জিজ্ঞেস করতেছো, সেটা ঠিক আছে। ধর ফোর্থ ইয়ারে যারা আছে ক্যাম্পাসের, বা গ্রাজুয়েশন করে গেছে, তুমি যদি একটু ঘাটাঘাটি করো, বা তুমি যদি তোমাদের ফেসবুক গ্রুপে বা অন্যান্য জায়গায় খুঁজে বের করো, দেখবে যে তারা কী টাইপের কাজ করতেছে। সো এআই নিয়ে আমি ডিসকারেজ করতেছি না, কারো যদি প্যাশন থাকে, ইন্টারেস্ট থাকে, অবশ্যই এক্সপ্লোর করো, সেখানে ভালো কিছু করা পসিবল। বাট অ্যাভারেজ মানুষের জন্য এআই এখনও কেরিয়ারের এন্ট্রি পয়েন্ট হিসেবে আসে নাই, এবং আনফর্চুনেটলি এখনও ধারে কাছে আসে নাই।
এটা আসতে আরও একটু সময় লাগবে। এখন এআইটা কাদের জন্য বেশি চলতেছে? যারা এক্সপেরিয়েন্স বা এআই রিলেটেড রিসার্চ করে ফেলছে বা অনেক বেশি ধরো R&D রিলেটেড কাজ করতে পারে, এটা হচ্ছে একটা গ্রুপ অফ পিপলের জন্য। আরেকটা গ্রুপ অফ পিপলের জন্য কাজে লাগতেছে যারা সিনিয়র ডেভেলপার, 4-5 বছর এক্সপিরিয়েন্স, তারা এআই রিলেটেড অনেক ফ্রেমওয়ার্ক তৈরি হয়ে গেছে। আমরা তো চ্যাট জিপিটির নাম জানি, এর পাশে হচ্ছে 11 ল্যাবস, বা হচ্ছে এরকম আরও অনেক 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 ল্যাংচেইন, এরকম আরও অনেক আমরা নিজেরাও ইউজ করি। এগুলো কারা তৈরি করতেছে? আমাদের যারা ওয়েব ডেভেলপার সিনিয়র এক্সপিরিয়েন্স, তারা আসলে এগুলাকে ফ্রেমওয়ার্ক হিসেবে ইউজ করার চেষ্টা করতেছে। ওকে, আমার একটা মডেল বানাইতে হবে, মডেলটা আমাকে হয়তো ল্যাংচেইন দিয়ে দিচ্ছে, বা হয়তো এই Q3 ল্যাব বা আরও কত অনেকগুলো এরকম ফ্রেমওয়ার্ক তৈরি হয়ে গেছে, সেগুলোকে ইউটিলাইজ করে তারা ইউজ করে ফেলতেছে আর কি। সো এটা হচ্ছে আমার পার্সপেক্টিভ, এবং কারেন্ট মার্কেট রিসার্চ অনুসারে মার্কেটে ঢোকার জন্য হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের ধারে কাছে ইন টার্মস অফ জব, ফ্রেশারদের জন্য জব বা ইন্টার্নে অন্য কেউ কাছাকাছি নাই। তো তোমার যদি টার্গেট থাকে যে আমি একটা জব বা ইন্টার্ন করব বা কিছু একটা করব, মার্কেটে ঢুকবো, তাইলে এই ওয়েব ডেভেলপমেন্টের আশেপাশে তুমি কাউরে পাবা না। মার্কেট সার্ভে, মার্কেট রিসার্চ এটা বলতেছে, দ্যাট ডাজেন্ট মিন যে এটা তোমার ফর এভার সেম থাকবে। তুমি যেই ফিল্ডেই যাও না কেন, ধরো এআইতেই গেলা, এআইও যদি 10 বছর পর থাকে, তুমি আজকে যেটা শিখে এআইতে ঢুকবা, 10 বছর পরে কিন্তু তুমি সেই কাজটা করবা না, তুমি ডিফারেন্ট কিছু একটা করবা। হয়তো এআই এর সেক্টরটাই চেঞ্জ হয়ে যাবে, নাম হতো এআই থাকলো আর কি। বা ওয়েবের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, রিয়্যাক্ট, আমরা যারা ধরো 2012-তে না, 14-র দিকে রিয়্যাক্ট ইউজ করা শুরু করছি, 14-র দিকে আমি মনে হয় ফার্স্ট ইউজ করা শুরু করছি, তখনকার রিয়্যাক্ট 17-18 দেশে চেঞ্জ হয়ে গেছে, 17-18 রিয়্যাক্ট এখন এসে চেঞ্জ হয়ে গেছে। সো তুমি যেই জিনিসটা শিখতেছো, যেখানেই শিখো, সেটা ডাজেন্ট ম্যাটার, তুমি নিজে নিজে শিখো বা কোনো একটা প্ল্যাটফর্মে গিয়ে শিখো, ডাজেন্ট ম্যাটার, অথবা তুমি ক্যাম্পাসে শিখো, যেই শিক্ষাটা শিখতেছো এই শিক্ষাটা আজীবনের জন্য না, যে এক্স্যাক্টলি এই ফ্রেমওয়ার্ক দিয়ে এইভাবে যেইভাবে কম্পোনেন্ট লিখতেছি বা যেইভাবে আমি একটা লুপ লিখতেছি এইভাবেই আমি নেক্সট 50 বছর চালাবো, সেইটা হবে না। রেয়ার দুই এক কেসে হইতে পারে, হয়তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হইতে পারে, বাট মোস্ট অফ দ্য প্র্যাকটিক্যাল কেসে কিন্তু হবে না। বাট তাহলে তুমি কেন এই টাইমটা দিচ্ছ? এটা কি আমার ওয়েস্টেজ যাচ্ছে? অ্যান্সার হচ্ছে যে না। কারণ এটা দিয়ে তুমি আসলে এই মুহূর্তে কিভাবে শিখতে হয়, শেখা জিনিসকে অ্যাপ্লাই করতে হয়, সেটা তুমি শিখতেছ। এমনও দেখা যাবে যে তুমি এখান থেকে 2-4 বছর পরে তুমি হয়তো এই ফিল্ডেও কাজ না করতে পারো, বাট ইটস এন ইম্পর্ট্যান্ট স্টেপ, যে এটার কারণে তুমি কেমনে শিখতে হয়, কেমনে একটা লম্বা সময়ে এফোর্ট দিতে হয়, কেমনে একটা টেকনোলজিতে ভালো হইতে হয়, সেটাকে অ্যাপ্লাই করতে হয়, কীভাবে এই রিলেটেড জব বা ইন্টার্ন খুঁজে বের করতে হয়, সেখানে কিভাবে স্টার্ট করে কন্ট্রিবিউট করতে হয়, সেই জিনিসটা তুমি শিখতেছ। এইটার শেখার কারণে কি হবে, ফিউচারে তোমাকে যদি আরেকটা জিনিস দেওয়া হয়, তাহলে তুমি এইভাবে পরিশ্রম করে একটা ফাউন্ডেশন তৈরি হয়ে গেছে, সেটার উপরে বেস করে তুমি চলতে পারবা। সো, এবং যারা এআই শিখতেছে তারা কি ভুল করতেছে? না, তারাও ভুল করতেছে না আর কি। এক একটা স্টাইলের খেলাটা এক এক রকম ভাবে হবে। এআই এর খেলাটা একভাবে করবে। তো মেইন খেলাটা হচ্ছে কষ্ট যে করবে সে ভালো করবে। তোমার 5 জন ফ্রেন্ডের মধ্যে যদি 4 জন যদি মনে করে আমি এআই নিয়ে করতেছি, ভাই তুই এই সপ্তাহের মধ্যে কি করছস, এই এই আজকাল গতকালকে কি শিখছিস আমার একটু দেখা, সে যদি কিছু দেখাইতে না পারে, বা গত সপ্তাহের মধ্যে কি করতেছে সেটা দেখাইতে না পারে, তাহলে সে এআই শিখতেছে না, এআই শিখার নাম করে ফাঁকিবাজি করতেছে, তাহলে ওর কোনো গতি নাই। বাট যে এআই শিখতেছে খুব সিরিয়াসলি শিখে, ঠিক আছে, জুনিয়র হায়ার হয় না, আমি আরও করলাম, আরেকটু করলাম, কোনো জায়গাটা প্রজেক্ট বের করলাম, কোনো স্যারের আন্ডারে কোনো একটা প্রজেক্ট করলাম, তারপরে গেলাম মেবি মাস্টার্স করলাম, মেবি ওই লেভেলটাতে গেলাম, তারপর এটার উপর আমি কাজ করতে পারবো, অবশ্যই করতে পারবো। অথবা আমি এটাকে সুইচ করে ফেললাম, করে আমি কিছু টেকনোলজি শিখে টিকে ওটা দিয়ে কাজ করার চেষ্টা করলাম। বাট আলটিমেট বিষয় হচ্ছে, একটা মানুষ যখন সিরিয়াসলি কোনো একটা জিনিসের ভিতরে লম্বা সময় ফোকাস দেবে, এফোর্ট দেবে, সেটাকে কাজে লাগায় কিছু করার চেষ্টা করবে, সে তার ভ্যালুটা পেয়ে যাবে। তুমি এটা দিয়ে করতেছো, ঠিক মতো করে করে ফেলে, তোমার রাস্তাটা একরকমের হবে, তার রাস্তাটা একরকম হবে, দুনিয়ার সবার রাস্তা সেম হবে না। বাট যারা হাঁটবে তারা সবাই একটা না একটা সময় ডেস্টিনেশনে যাবে, আর হাঁটার নাম করে যারা বসে থাকবে তারা ওখানেই বসে থাকবে। দিস ইজ দ্য ধন্যবাদ। ডিফারেন্স, নাথিং এলস। ধন্যবাদ ভাইয়া। এবার দুর্জয় দাস, 84 ব্যাচ। জি ভাই, আমার আসলে প্রশ্নটা হচ্ছে এরকম যে আমার আসলে আমি চাই যে একটা এভারেজ সিজিপিএ বজায় রাখতে। স্কিলের দিকে কিছু ফোকাস করতে সেটা ঠিক আছে, কিন্তু একটা এভারেজ সিজিপিএ বজায় রাখতে। কিন্তু আমার এখন সমস্যাটা হচ্ছে আম, যে আমি আসলে স্যাররা যখন ক্লাসে থিওরি পড়ায় আমি আসলে এটা কিছুই ধরতে পারি না, যার কারণে পরীক্ষাতেও লিখতে পারি না। যেরকম যদি বলি, আমাকে কোনো একজন টিচার হয়তো একটা ক্লাসে আমাকে মার্কস শর্ট পড়াইতেছে, বাট যখন আমাকে মার্কস শর্টের থিওরিটা বলতেছে যে একটা এরে কিভাবে ডিভাইড হয়,
তারপর এটা আবার কিভাবে কম্বাইন্ড হয়, আমি এই ব্যাপারগুলো কিছুই ধরতে পারতেছি না। বাট স্যার যখন ল্যাবে আমাকে এটা ইমপ্লিমেন্টেশন করতেছে, তখন আমি এই জিনিসটা ধরতে পারতেছি। কিন্তু আমাকে পরীক্ষায় লেখার জন্য তো কিছু থিওরি জানতে হয়, আর সেটা আমি ধরতে পারতেছি না, যার কারণে আমি আমার এভারেজ সিজিপিএটাও রাখতে পারতেছি না। এটা হচ্ছে আমার একটা সমস্যা। এটা কিভাবে আমি মানে করতে পারি, যদি কোনো আইডিয়া আমার বলা যায় বা কিছু এটার জন্য। এটাই মূলত আমার প্রধান প্রশ্ন। যে কোনো একটা জিনিস আর কি, মানে ধরো প্রথমবার আমাদের স্যাররা যখন প্রথমবার আমাদের একটা জিনিস বলেন, ইটস নট নাথিং রং অ্যাবাউট দ্য স্যার বা টিচিং স্টাইল আর কি। নতুন কোনো একটা জিনিস যখন আমরা দেখব, প্রথমবারই কিন্তু আমরা সবাই এটাকে বুঝে ফেলবো না, দুই একজন বুঝতে পারে, ওগুলোর হিসাব আলাদা। একটা সাধারণ ছেলে পেলে প্রথমবার যখন মার্কস শর্ট দেখবে বা কুইক শর্ট দেখবে অথবা কোনো একটা অ্যালগোরিদম দেখবে, মেবি সে হয়তো বাইনারি সার্চ ট্রিটাই প্রথমে দেখলো বা কিছু একটা দেখলো আর কি, বা বাইনারি ট্রি বা ট্রি এর কনসেপ্ট, বা আচ্ছা ঠিক আছে ডেপথ ফার্স্ট ব্রেথ ফার্স্ট, এটা প্রথমবার যখন বুঝবে, প্রথমবার কিন্তু সেইটা শুনবে যখন প্রথমবার, ওইবারে কিন্তু সে বুঝে ফেলবে না, এটা তার পরিচয়টা ঘটলো। প্রথম দেখাতে একজন তোমার ফ্রেন্ড হয়ে যায় না, এটা মাল্টিপল আইটেরেশন লাগে আর কি। সো তুমি যেটা বলছো যে স্যার যখন ক্লাসে দেখাচ্ছেন, পরে ল্যাবে যখন দেখাচ্ছেন, হয়তো ল্যাবে তোমার ক্লিয়ার হচ্ছে, আবার অনেকটা হয়তো ল্যাবে দুই একটাও ক্লিয়ার হয় না, আবার বাসায় এসে তোমাকে একটু দেখতে হবে আর কি। তো এই জন্যে দেখা যায়, তো আমরা যখন হাই স্কুলে পড়ছি, তখন আমরা কিভাবে জিনিসটা পারতাম, ক্লাসে স্যার দেখাইছে, আমরা বাসায় এসে আবার হয়তো নিজেরা পড়ছি, অথবা আমরা বাসায় টিউটর দেখে পড়ছি, অথবা আমরা কোচিং সেন্টারে গিয়ে আবারও দেখছি, তারপরেও হয়তো সব কিছু ক্লিয়ার হয় না, তারপর আমরা তো ফার্স্ট টার্ম পরীক্ষা দিছি, সেকেন্ড টার্ম বা থার্ড টার্মে গিয়ে আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। সো প্রোগ্রামিংয়ের কনসেপ্টগুলোই হচ্ছে এই রকম আর কি। কিন্তু একটা জিনিস তুমি প্রথম ধাক্কায় বুঝে ফেলবা, মেজরিটি জিনিস তুমি প্রথম ধাক্কায় বুঝবা না, একবার দুইবার তিনবার তোমার কাছে বারবার জিনিসগুলো রিপিট হয়ে আস্তে আস্তে তুমি কিছু বুঝবা। আবার দুই একটা জিনিস আছে যেটা তুমি 8-10 বার দেখার পরেও তুমি হয়তো বুঝবা না। দু একজন এখানে আছে যে সে হয়তো এরকম 3-4 বার পয়েন্টার দেখে বলছে, এখনো ঠিক মতো করে পয়েন্টারটা সে বুঝে উঠে নাই আর কি। অথবা লিঙ্ক লিস্ট যে আসলে কেমনে কাজ করে সেটা এখনো বুঝে উঠেই নাই আর কি। নাথিং রং অ্যাবাউট ইট আর কি। সো টেকনিকটা তুমি যেটা অ্যাপ্লাই করতে পারো ক্লাসের ক্ষেত্রে, তোমার ফার্স্ট কাজ হচ্ছে যে কাজটা তুমি যদি বুঝে নেওয়ার কাজে লাগাইতে চাও, বসতে হবে হয়তো ফার্স্ট বেঞ্চে, সম্ভব হলে ফার্স্ট বেঞ্চের মধ্যে বসতে হবে, নট সেকেন্ড থার্ড ফোর্থ অর লাস্ট বেঞ্চ, এটা হচ্ছে প্রথম জিনিস। এবং চেষ্টা করো বেঞ্চগুলোর কোণার দিকে বসতে, পিছনে বসলো একদম কোণার দিকে বসতে, যাতে হচ্ছে স্যার তোমাকে সরাসরি দেখতে পায়। স্যার যদি তোমার সরাসরি দেখতে পায়, তাহলে তোমার স্যারের দিকে অ্যাটেনশন দেওয়ার টেন্ডেন্সিটা বাড়বে। সেকেন্ড বিষয় হচ্ছে তোমাকে রিজনেবল সংখ্যক নোটস নিতে হবে, যে 100% স্যার যা বলছে তাই না, বা স্যার কাশি দিলে তুমি কাশিও লিখে ফেলবা, যে লম্বা কাশি, হালকা কাশি, শুকনা কাশি, ভেজা কাশি, স্নিজিং কাশি, ডান দিকে ফিরে কাশি, ওগুলা না। কোর কি জিনিস বলতেছে এটা সামারি স্যারের মাঝখানে তো রিপিট করবে বা কিছু একটা বলবে, তুমি নামটা লিখলা, নোটস নিলা, তার একদম সুন্দর করে লিখলা, এবং বাসায় গিয়ে এই টপিকটার উপরে তুমি জাস্ট আধা ঘন্টা সময় দিবা বা 1 ঘন্টা সময় দিবা। তাইলে তোমার ল্যাবের পরে, এটার পরে তুমি যদি এটাতে সময় দাও, তাইলে তোমার জিপিএটা হোক বা আন্ডারস্ট্যান্ডিংটা হোক সেটা হবে। এবং মেইন ফ্যাক্টরটা হচ্ছে তুমি ক্লাস টেস্টগুলো যদি হয়, ক্লাস টেস্টগুলো খুব সিরিয়াসলি সিনসিয়ারলি দিবা, এমন না যে আগের দিন পড়ে দিব, এটা করা যাবে না। বরং যেদিন পড়াইছে সেদিনের মধ্যে পড়াই ফেলবা, হয়তো শুক্রবারের দিনটাকে একটু কাজে লাগাবা, যে এই সপ্তাহের মধ্যে আমি যেই যেই সাবজেক্টের যে যে টপিকগুলো আমি হয়তো বুঝে উঠি না, সেগুলো রিলেটেড কিছু ভিডিও আমি ইউটিউবে গিয়ে দেখে ফেলবো আর কি, বা লেকচার দেখে ফেলবো। তাইলে আমার কাছে মনে হয় যে তুমি 80-90% কভার করে ফেলতে পারবা। আর 10% কিছু বিদ্যুটে তোমার মাথায় থাকবেই। ধরো তুমি কুইক শর্টের অ্যালগোরিদমটা বুঝতে তোমার একটু সময় লাগবেই, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, এটাতে চিন্তা করার কোনো কারণ নাই। বাকি 5টা হয়তো তুমি বুঝে ফেলবা, এই হচ্ছে বিষয়। ধন্যবাদ ভাইয়া। এবার রাজিয়া সুলতান আপু। রাজিয়া আপু আছেন? আহ, দেবাশিস হাওলাদার ভাই। দেবাশিস হ্যালো ভাই, হাওলাদার। আসসালাম। জি বলেন। না ভাই, আমি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আমি চাইতেছি ফিউচারে ডাটা সায়েন্স নিয়ে কাজ করতে। তো এই ক্ষেত্রে আমার রোড ম্যাপটা কি হইতে পারে? ডাটা সায়েন্সের মানে, যদিও ডাটা সায়েন্সের হিসেবে আমরা অনেকেই দেখি যে হচ্ছে পাইথন ইউজ করতে, বা এই টাইপের অনেকগুলা প্যাকেজ আছে, নামপাই এটা সেটা, বা হচ্ছে ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য ইউজ করে, পান্ডাস ইউজ করে লোকজন, এরকম আরও অনেকগুলো আছে আর কি। আমি নিজেও ডাটা সায়েন্সের লোক না, তো আমার ক্ষেত্রে জিনিসটা বলাটা হয়তো রাইট অ্যান্সার হবে না। তো আমি রিকমেন্ড করবো তুমি ইউটিউব বা অন্যান্য জায়গা থেকে ডাটা সায়েন্স রোড ম্যাপ দেখতে পারো, বা একটা রোড ম্যাপ .sh নামে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকেও তুমি দেখতে পারো, এসএসসি সম্ভবত। বাট
বাট জেনারেল ভাবে হচ্ছে তোমরা যেই যেই লাইনের প্রোগ্রামার হতে চাও না কেন, ফাউন্ডেশনটা হচ্ছে ইম্পর্ট্যান্ট আর কি। তার মানে সিটা শিখো, পাইথন ইউজ করবে কোনো সমস্যা নেই, পাইথনে তুমি সুইচও করতে পারবে কোনো সমস্যা নেই। যদি তোমার ভার্সিটিতে সি শিখায়, সিটা ভালো করে শিখো, C++টা ভালো করে শিখো, ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম তুমি দেখো, দেখার পরে তুমি একটু করে হয়তো পাইথন এক্সপ্লোর করা শুরু করো। পাইথন এক্সপ্লোর শুরু করলে পাইথনের বেসিক ট্যাকেজগুলো বুঝলা, এবং ডাটা সায়েন্স রিলেটেড বেশ কয়েকটা জিনিস আছে, যেমন নামপাই। নামপাই খুব বেশি জিনিস না, আবার খুব কম নয়, ম্যাট্রিক্স এটা সেটা আছে। সেগুলো কিভাবে ম্যানিপুলেট করে, কিভাবে হয়তো পিভট করে টেবিলটাকে, কিভাবে হয়তো ডাটা ভ্যালিডেশন করে, ডাটা ফাইন টিউনিং করে, ক্যাটাগরিক্যাল ডাটাগুলোকে কিভাবে ম্যানেজ করে। অনেক ধরনের ক্যাটাগরিক্যাল ডাটা থাকে, সেগুলোকে তো নাম্বারে ট্রান্সফর্ম করা লাগে। ডাটা ক্লিনিংয়ের কিছু বিষয় থাকে, ডাটা ভিজুয়ালাইজেশনে সিবন্ড লোকজন ইউজ করে, বা হচ্ছে ম্যাটপ্লট লিব আছে, সেগুলোকে ইউজ করে। সো আস্তে আস্তে ওগুলোর ভিতরে যাবা আর কি। এবং আরেকটু ভালো হয় যে তুমি ডাটা সায়েন্টিস্ট হিসেবে যারা কাজ করতেছে এরকম কেউ একজনকে রিচ আউট করো, সে তোমাকে আমার চাইতে আরো ভালো একটা গাইডলাইন দিতে পারবে আর কি। So আমি আমার ক্ষুদ্র নলেজে ডিসকানেক্টেড পার্সপেক্টিভ থেকে এটুকু বললাম আর কি। ধন্যবাদ জি ভাই, ভাইয়া। থ্যাংক ইউ। এবার সাদিয়া আফরিন মিম আপু। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার যে কোশ্চেনটা ছিল আমি একটু ডিটেলসে বলি। লাস্ট ইয়ারে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি। করার পরে হচ্ছে আমি হচ্ছে মেশিন লার্নিং এর উপরে হচ্ছে থিসিস করছি। করার পরে আমি হচ্ছে আর্নের কোনো স্টেবিলিটি পাচ্ছি। পরবর্তীতে আপনাদের হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের ব্যাচ 10-এ এনরোল করি, এখনো পর্যন্ত আছি। কিন্তু আমার যে কোশ্চেনটা হঠাৎ আমার ইচ্ছা জাগছে যে আমি এখন আমার আসলে কি করা উচিত আমি আসলে বুঝতেছি না। মানে হঠাৎের পরে কোশ্চেনটা পুরোপুরি আমি শুনতে পাই না আপু, তুমি যে কোশ্চেনটা বলেছো হঠাৎ কি মনে হয়েছে আর কি। হঠাৎ আমার কম্পিটিটিভ প্রোগ্রামিং প্রতি ঝোঁক উঠছে। এখন আমি কি করব আমি বুঝতেছি না। এখন আমি কি এই আমার করা মুহূর্তে উচিত হবে? আমি এনকারেজ করবো না, আমি স্ট্রংলি ডিসকারেজ করব। তুমি গ্র্যাজুয়েশন করে ফেলছো, একটা থিসিস করে ফেলছো, কম্পিটিটিভ প্রোগ্রামিং চমৎকার একটা ফিল্ড, বাট যারা গ্র্যাজুয়েশন করে ফেলছে আমি তাদেরকে স্ট্রংলি ডিসকারেজ করি যে আপু একটা কেরিয়ারে ঢুকো বা কিছু একটা করো। তো তুমি একটা জায়গায় কোর্স করতেছো, সেটা ভালোভাবে ফিনিশ করো, তোমার একটা ইয়াতে দরকার হয়। পরবর্তীতে তোমার যদি এই খায়েশটা স্ট্রং থাকে তুমি লিড করে পরে সলভ করতে পারবা। বাট এই মুহূর্তে আমি স্ট্রংলি ডিসকারেজ করব। স্পেশালি আমি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের ছেলেপেলেদেরই কম রিকমেন্ড করি, গ্রাজুয়েশনের পরে তো ডেফিনেটলি আমি করি না। আমি আমার পার্সোনাল রিকমেন্ডেশন, অন্যরা অন্য রিকমেন্ড করতে পারে। আমার কাছে ছেলেপেলের কাছে এক্সপেকটেশন হচ্ছে যে ভাই বা আপু, তুমি 4 বছর পড়ছো, এখন কিছু একটা করো, হয় হায়ার স্টাডি করতে যাও বা কিছু একটা করো, বাবা মায়ের অনেক টাকা পয়সা নষ্ট করছো, এটা সেটা করছো, এখন কিছু একটা করো। সো স্ট্রংলি আমার সাজেশন হচ্ছে চাকরি বাকরির দিকে যাও, এটা করো, করে একটু স্টেবল হও, 6টা মাস চাকরিটা করো, হয় একটা প্রভিশন পিরিয়ড শেষ হোক, একটা চাকরি বাকরি করো, করার পরে তোমার যদি মনে হয় যে না আমি চাকরি ঠিকঠাক মতো করার পরে আমার এক্সট্রা বিনোদন হিসেবে দরকার, তখন তুমি লিড করে গিয়ে সলভ করবা। বাট এখন আমি স্ট্রংলি ডিসকারেজ করি, এবং যারাই ফোর্থ ইয়ারে আছে তাদের বা গ্রাজুয়েশন করে ফেলছে তাদের সবার জন্য একই রিকমেন্ডেশন, ফোকাস অন এ ক্যারিয়ার। বাবা মায়ের অনেক টাকা পয়সা নষ্ট করছে, এবার ফেরত দেওয়ার পাল্লা আর কি, সেদিকে ফোকাস করো। ধন্যবাদ ভাইয়া। এবার এমডি সুজন ভাই, 82 ব্যাচ। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমার কোশ্চেনটা ছিল রিয়েল ওয়ার্ল্ড মানে রিয়েল লাইফের জন্য। আচ্ছা, আমি যদি ভাইয়া মনে করেন সাপোজ আমি এমএল করছি, মেশিন লার্নিং করছি, এখন ওইখান থেকে আমি যদি আহ, আহ, একটা জবের অফার পাই কোথা থেকে যে আমাকে ডেভেলপার সাইডে কাজ করতে হবে, ডেভেলপমেন্ট .NET টাইপের এইগুলো কাজ করতে হবে। তো ওইখান থেকে আমি ওই জবটাকে ক্যাচ করে আমি পরবর্তীতে কি আবার এমএল এর দিকে সুইচ করতে পারবো? এই ক্ষেত্রে আমি আমার জীবনে কোনো প্রবলেম ফেস করব কিনা, মানে আমার টোটাল কোশ্চেনটা হচ্ছে এরকম যে আমি একটা স্কিল শিখছি এবং অন্য স্কিলের মানে অন্য টাইপের যদি আমি কোনো জব পেয়ে যাই, তাহলে সেইটা আমাকে ক্যাচ করে আমি যদি আমার যে স্কিলটা শিখছিলাম সেই স্কিলটাকে আবার মানে সেই স্কিলে আবার কামব্যাক করতে পারবো কিনা, এবং কি কি প্রবলেম ফেস করতে পারি এবং উন্নতি কি কি থাকতে পারে সেইটা। মানে এখানে দুইটা পার্ট আছে আর কি। মানে somehow আমরা আসলে এআইটাকে হচ্ছে একটু সামহাও ইয়া করতেছি, খারাপ বানানোর হয়তো হয়ে যাচ্ছে, এটা করা উচিত না। জেনারেল ভাবে হচ্ছে তোমার যদি এমএল রিলেটেড স্ট্রং প্যাশন থাকে, আই উইল রিকমেন্ড, যদি তোমার পসিবল হয় ফাইন্যান্সিয়াল কোনো যদি চ্যালেঞ্জ না থাকে, তখন আমি রিকমেন্ড করব, তুমি যদি মনে করো যে ইয়েস আমি ভালো পারি এবং আমি যথেষ্ট এফোর্ট দিছি, তাইলে
তুমি যে ফিল্ডটাতে চাও অথবা ভালো মনে হয় তোমাকে, তাহলে সেই রিলেটেড জব পাওয়াটাই বেটার। ডিফারেন্ট একটা ফিল্ডে গেলে যে কোনো একটা কাজের একটা তোমার কাছে একটা ডিমান্ড থাকবে। এমন না যে ধরো তুমি ডেলি 1 ঘন্টা কাজ করবা বা 3 ঘন্টা কাজ করবা, 4 ঘন্টা তোমার পছন্দের জিনিস কাজ করবা, তারপর মাস শেষে তোমার বেতন দিবে। এটা হওয়ার কোনো কারণ নাই, আনলেস তোমার কোম্পানিটা তোমার শ্বশুর আব্বার আর কি। বুঝছো? তার মানে তোমার কাছে এক্সপেকটেশন থাকবে যে 6-7 ঘন্টা তুমি যতটুকু কাজ করবা ওই রিলেটেড কাজ করবা, এর আশেপাশের জিনিস তোমার শিখার বিষয় আছে। ডটনেট বলো বা অন্য কিছু বলো, এই রিলেটেড কিছু শিখার, ওই আশেপাশের কাজ করার, এটা সেটা করার। এবং প্রথম 6 মাস 1 বছর একটা জুনিয়রে কিন্তু অনেক কিছু জিনিস শিখতে হয়। তখন তুমি তোমার প্যাশনের যে জিনিসটা আছে সেখান থেকে ডিস্ট্রাক্টেড হয়ে যাওয়ার প্রবাবিলিটি অনেক হাই হয়ে যাবে আনফর্চুনেটলি। এবং কামব্যাক করা ইম্পসিবল সেটা আমি বলবো না, বাট ইট উইড বি টাফার। কারণ তোমার যদি চাকরি বাঁচাইতে হয় এক ধরনের খেলা, আর তুমি যদি চাকরি বাঁচানোর পাশে প্যারালাল করতে হয় তখন একটু সময় লেগে যাবে। হয়তো 1-1.5 বছর 2 বছর পরে গিয়ে তুমি কমফোর্টেবল হবা, তখন পারবা। কিন্তু ফার্স্ট 6 মান্থে কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। একটা নতুন জায়গায় চাকরিতে ঢুকবা, রাইট? এখানে অনেকগুলো জিনিস থাকে, কমিউনিকেশন থাকে, ডেডলাইন থাকে। একটা বাগ হয়ে গেছে, এটাকে সলভ করতে হবে, ডেডলাইন আছে, টিমের একটা কোলাবোরেশন আছে। তো তাদের সাথে তুমি কাজ করে নিজেও মজা পাবা না, তারাও মজা পাবে না, তোমার পারফরমেন্সও ভালো হবে না, কদিন পরে তোমার ফায়ারও করে দিতে পারে আর কি। সো আমার কথা হচ্ছে, তুমি যদি অ্যাফোর্ড করতে পারো যে আমি একটা জায়গায় ইনভেস্ট করছি, এটাকে আমি আরও কিছু তো দেখতে চাই, তাহলে ওটা হচ্ছে বেটার। আর কোনো কারণে তুমি যদি বাধ্য হয়ে একটা জায়গায় ঢুকো, ফাইন্যান্সিয়াল কারণে হোক যে কোনো কারণে হোক, তাহলে সেখানে তুমি রিজনেবল এফোর্ট দেওয়ার জন্যই ঢুকো। নসার জিনিসটা আসলে তুমি নিজেও এনজয় করবে না, কোম্পানিও এনজয় করবে না, তোমার নিজের একটা ব্যাড রিপুটেশনও তৈরি হইতে পারে, প্লাস তোমার নিজেরও ভালো লাগবে না আর কি। একটা কোম্পানি থেকে তোমাকে যদি হচ্ছে তুমি এনাফ এক্সট্রা এফোর্ট দিতে পারলা না, একটা কিউরিসিটি দিয়ে আগ্রহ বোধ করলা না, সেই আগ্রহ বোধ যদি না করো তোমার আউটকাম আসবে না। আউটকাম না করলে তোমার নিজে কত ব্যাড ফিডব্যাক দিবে, ব্যাড রিভিউ শুনলে বা একটু বকাঝকা করলে তোমার নিজেও বাসায় এসে মন খারাপ লাগবে আর কি। তো এটা, এবং তাদের কোম্পানির প্রতিও একটা জাস্টিস করা হইলো না আর কি। মানে অন্য কেউ ইনজাস্টিস করুক সেটা আলাদা হিসাব, তোমার নিজের পক্ষ থেকেও জাস্টিস করা হইলো না, যে তুমি এটা কাজ করার কমিটমেন্ট নিয়ে ঢুকতেছো, সেই কমিটমেন্টটা তুমি ফুলে দিতে পারতেছো না। সো তুমি যদি হচ্ছে, আর যদি তোমার ঠেকা থাকে, তাহলে ওই জিনিসটাই করে রাখবা যে না, আমি এদের সাথে যে কমিটমেন্ট দিয়ে ঢুকছি এটা 100% রাখবো। তার বাইরে আমি কিছু 2 ঘন্টা 3 ঘন্টা ছুটির দিনে পারলে কিছুটা সময় দিব, সেটা মাঝে মধ্যে পারবা, মাঝে মধ্যে আবার পারবাও না বিভিন্ন প্র্যাকটিক্যাল কারণে আর কি। সো এইটাই আমার বলার ইচ্ছা, যে তুমি অন্য একটা ফিল্ডে তোমার হচ্ছে প্রেম করছি, মন একজনের সাথে, বিয়ে করলাম আর একজনকে আর কি, এইটা করতে যাইও না যদি পসিবল হয় আর কি। আর যদি ওইদিকে যাও তাহলে 100% কমিটমেন্ট দিয়েই যাও, তারপরে হইলে সেটা অপশনাল আর কি। ধন্যবাদ ভাইয়া। এবার মেহেদি হাসান ভাই, 88 ব্যাচ। মেহেদি হাসান ভাই, 88 ব্যাচ। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, আমি জানতে চাচ্ছিলাম ওই ইউআই ইউএক্স সম্পর্কে আর কি, এটার রোড ম্যাপটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। এটার ফিউচারে কি হবে সেটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম, আমাকে একটু শর্টলি একটু বলে দিলেই হবে। হ্যাঁ, আমি ডেফিনেটলি ইউআই ইউএক্স এর পার্সন না, এবং আমার ডিজাইন খুবই খারাপ। সো আই এম নট দ্য বেস্ট পার্সন টু ডিসকাস, এবং আমি হাইলি এনকারেজ করবো তুমি এই রিলেটেড যারা কাজ করতেছে তাদের কারোর সাথে কাছ থেকে তুমি আসল গাইডলাইনটা নিবা। যেহেতু প্রশ্ন করছে, আমি আমার ছোট করে বলবো, বাট আই কুড বি 100% রং, বিকজ আই এম নট এ ইউআই ইউএক্স পার্সন আর কি। তো জেনারেল থিঙ্কিং হিসাবে হচ্ছে এআই এর দুইটা পার্ট থাকে, আমি যেটা মানে ইউআই ইউএক্স এর ক্ষেত্রে দুইটা পার্ট থাকে। ইউআই ইউএক্স এর একটা পার্ট হচ্ছে যে ধরো তোমার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন রিলেটেড বেশ কিছু থিঙ্কিং থাকে, ধরো কালার থিওরি থাকে বা পজিশনিং থাকে, অ্যালাইনমেন্ট থাকে, এই টাইপের একটা বিষয়। বাট আরেকটা বড় একটা পার্ট থাকে, সেটা হচ্ছে ইউজার আন্ডারস্ট্যান্ডিং, ইউজার এক্সপিরিয়েন্স রিলেটেড। তো এই জায়গাটাতে হচ্ছে ছেলেপেলেগুলো হচ্ছে মানে এনাফ থিওরিটিক্যাল নলেজ নিতে সামহাও কেন জানি করে না, না করে তারা হচ্ছে তারা হচ্ছে বেশি মোর ভিজুয়াল কালার এটাতে বেশি ফোকাস করে ফেলে। কিন্তু আমি অনেক দিন আগে হচ্ছে ম্যাক হক নামে একজন নগদের ইউআই ইউএক্স হেড অফ ইউএক্স ছিল মনে হয়, তার সাথে একটু আমি আড্ডা মারার সুযোগ হয়েছিল আর কি। প্লাস মাঝে মধ্যে আমার কাজের অংশ হিসেবে ইউএক্স এর লোকজনের সাথে কাজ করতে হয় আর কি। সো একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং একটা বিষয় থাকে, তার মধ্যে একটা পার্ট থাকে যে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনস হয়তো বলতে পারো, বা এর কাছাকাছি এরকম অনেকগুলা ইউএক্স সিএক্স মানে কাস্টমার এক্সপিরিয়েন্স, এরকম অনেকগুলো জিনিস আছে আর কি। বাট ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে যে তোমাকে দুইটা জিনিস আছে। এবং ডিজাইন অফ এভরিডে থিংস আমি একটা বই আমি অনেক আগে পড়ছিলাম, দ্যাটস অলসো লাইক
একটা ইম্পর্টেন্ট জিনিস যে ডোর হ্যান্ডেলগুলো এরকম হয়েছে কেন, এখানে পুশ পুল কেন আসলো, এভরিডেতে হচ্ছে ধরো বদনাটাই কেন এরকম ডিজাইন হইলো আর কি, মানে এরকম আরও চায়ের কেটলিটা এরকম কেন ডিজাইন হইলো আর কি। তো ডিজাইন থিঙ্কিং, ডিজাইন প্রিন্সিপাল, ডিজাইন ইন্সপাইরেশনগুলো কোন জায়গা থেকে আসে, রিয়েল ওয়ার্ল্ডের ইউজেবিলিটি কীভাবে আসে আর কি। যেমন ধরো যায় পুল এবং পুশ রিলেটেড একটা হিউজ একটা ইউএক্স এক্সপিরিয়েন্স আছে। যতবারই দেখা যায় যে যদি দরজা ধাক্কা দেওয়া লাগে আমি টানাটানি করতে থাকি, আবার ধাক্কা দেওয়া থাকলে আমি সবসময় পুশ করতে থাকি আর কি। এই টাইপের একটা প্রবলেম থাকে, এটাকে সলভ করার জন্য অটোমেটিক স্লাইডিং ডোর আসলো আর কি। সো মানে ডিজাইনের ভিতরে কিছু ফিলোসফিক্যাল হিউম্যাননেস কিছু কিছু ফ্যাক্টর আছে, এগুলোকে কিছুটা এক্সপ্লোর করার কিছু বইও আছে, সেগুলোকে কিছু এক্সপ্লোর করার কথা আমি বলবো। বাট once again, I'm not a UI UX person. I could be completely wrong and you can jump into maybe Figma বা ফিগমা একটু পেইড হয়ে গেছে, তার অপোজিট কিছু ভার্সন আছে ফিক্সো বা এটা সেটা অনেক কিছু আছে, ইউ ক্যান স্টার্ট জাম্পিং অর মেবি ইউ ক্যান গো টু ক্যানভা অ্যান্ড স্টার্ট ডিজাইনিং। ইউ ক্যান স্টার্ট উইথ ইট, বাট ইউজার এক্সপিরিয়েন্স বুঝতে গেলে ইউ নিড টু গো বিয়ন্ড দ্য গ্রাফিক্যাল ভিজুয়াল পার্ট অফ ইট অ্যান্ড দেন আন্ডারস্ট্যান্ড দ্য হিউম্যান সাইকোলজি। আচ্ছা, এটা হচ্ছে বাচ্চাদের প্রোডাক্ট বানাবো, বাচ্চারা কীভাবে চিন্তা করে, বাচ্চারা কি দেখতে পছন্দ করে, বাচ্চাদের কি কালার পছন্দ, মেবি ইয়েলো বা রেড, বা ফিমেল যদি বাচ্চা হয় তাহলে হয়তো পিঙ্ক কালারকে আমি প্রায়োরিটিতে দিব। আবার যদি অফিস হয় সেক্ষেত্রে আমি হয়তো ব্লু, লাইট ব্লু, এটা হচ্ছে প্রফেশনাল কালার, কালার একটা পার্সোনা আছে, কালারের একটা টেম্পারেচার আছে। আবার যদি বয়স্ক মানুষের জন্য করিস তাহলে এই টাইপের বিষয় আছে। সো পিপল আন্ডারস্ট্যান্ড পারপাস বা পজিশনিং অ্যান্ড কমিউনিকেশন, দের আর সো মেনি আদার থিংস, যে ইউআই ইউএক্স এর একটা হিউজ সেক্টর আছে। সামহাও আমরা একটু আন্ডার এস্টিমেট করি এই সেক্টরটাতে, বাট এটা একটা হিউজ ডিমান্ডও আছে। এই সেক্টরটার একজন রিজনেবল পার্সনের সাথে কমিউনিকেট করো, আই এম শিওর দ্যাট পার্সন উইল গিভ ইউ এ বেটার অ্যান্সার। ধন্যবাদ ভাইয়া। এবার সুরাইয়া ইয়াসমিন আপু, 93 ব্যাচ। ভাই আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, প্রশ্ন শুনতে করেন। পাচ্ছি আপু, একটু লো শুনতে পাচ্ছি, বাট বলে ফেলো আর কি। ভাই বলতেছিলাম যে হায়ার স্টাডির জন্য যদি আমি স্কলারশিপ পেতে চাই তাহলে অ্যাব্রোডের ইউনিভার্সিটি গুলো আমার কোন কোন কোয়ালিটিতে ফোকাস করবে? প্রাইমারিলি মানে আমার ধারণা মতে, এগেন আমি হায়ার স্টাডির এক্সপার্ট না, যতটুকু ছোট করে যদি বলি, একটা ফ্যাক্টর হচ্ছে জিপিএ ভালো হইলে ডেফিনেটলি ভালো, বাট জিপিএ ভালো না হইলেও কিন্তু পোলাপাইন হায়ার স্টাডিতে যায়। সেটাকে একটু কষ্ট করে অন্যভাবে খাটানোর চেষ্টা করে, হয়তো অনেকে রিসার্চ করার চেষ্টা করে, অনেকে টোফেলটা ভালো করে দেওয়ার চেষ্টা করে, এরকম অনেকভাবে করে আর কি। So সাধারণত হচ্ছে তিনটা ফ্যাক্টর দিয়ে একটা কম্বিনেশন করে একটা প্যাকেজ বানানোর চেষ্টা করে পার্সোনাল প্রোফাইলটাকে। তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে জিপিএ, জিপিএ ভালো হলে ডেফিনেটলি একটা জায়গায় অ্যাডভান্টেজ আছে। জিপিএ যদি কোনো কারণে খারাপও হয় তাহলে হয়তো রিসার্চ দিয়ে করার চেষ্টা করে, রিসার্চ যদি কোনো কারণে করতে না পারে বা পাবলিকেশন করার যদি চেষ্টা করে সেটাও যদি কোনো কারণে না পারে তাহলে টোফেলটা ভালো করে কিছু একটা করার চেষ্টা করে, অথবা সেটাও যদি ভালো করতে না পারে তাহলে ভালো ইউনিভার্সিটির দিকে চিন্তা না করে একটু কম ভালো ইউনিভার্সিটি বা যে দেশগুলোকে আমরা একটু বেশি প্রাইমারি ফোকাস দেই সেগুলো ভালো না করে একটু কম ভালো জায়গাতে যাওয়ার চেষ্টা করে, তারপরে সেখানে মাস্টার্সটা ভালো করে করে হয়তো পিএইচডি করতে গিয়ে ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করে আর কি। সো ইটস এ কম্বিনেশন অফ একটা জিনিস। সো কম্বিনেশন অফ জিনিসের ক্ষেত্রে যদি সুযোগ থাকে জিপিএটা ভালো করে করো, একটু ইজিয়ার হয়ে যাবে। যদি সুযোগ না থাকে রিসার্চ করো, সেটা সুযোগ না থাকলে টোফেল ভালো করে করো, সেটারও সুযোগ না থাকলে কোনো একটা জায়গায় যাওয়ার চেষ্টা করো, সেখান থেকে ভালো কিছু করার চেষ্টা করো, এসওপি লিখে লোকজন এসওপিটা ভালো করে লেখার চেষ্টা করো, এই কম্বিনেশন দিয়ে করার চেষ্টা করো আর কি। এবং ওয়ান সেকেন্ড এই বিষয়ে আমি বলবো যে রিসেন্টলি গেছে তোমার কোনো সিনিয়র ভাইয়া বা আপু বা তোমার ভার্সিটির বা অন্য ভার্সিটির, ডাজেন্ট ম্যাটার, তাদের সাথে কমিউনিকেট করো, তারা কেমনে গেছে, কোন ভার্সিটিতে গেছে, কীভাবে অ্যাপ্লাই করছে, কত জায়গায় অ্যাপ্লাই করছে, প্রফেসরদেরকে হয়তো কীভাবে ইমেইল করছে, স্কলারশিপটা তারা কতটুকু পাইছে, কেউ হয়তো পার্শিয়াল পাইছে, কেউ হয়তো ফুল পাইছে, কেউ হয়তো স্কলারশিপ ছাড়াও গেছে, তো তারা কিভাবে গেছে, কতদিন লাগছে। এবং এটা একটা 1 বছরের মিনিমাম 1 বছর একটা মামলা, অ্যাভারেজে 1.5 থেকে 2 বছর লাগে আর কি হায়ার স্টাডি করে বাইরে যাওয়া পর্যন্ত আর কি। তো এগুলোতে রিচ আউট করো, টক উইথ দেম, এবং দে উইল গিভ ইউ এ বেটার পিকচার। আমি জাস্ট আমার ধারণা অনুসারে কিছুটা বললাম। ভাই আহ, আমার ধন- আরো একটা কোশ্চেন আছে। ভাইয়া প্রথম সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে যে পরিমাণ আগ্রহ এই ফিল্ডে পাইছি কিন্তু আস্তে আস্তে অনেক বেশি ফ্রাস্ট্রেশন কাজ করতেছে, এটা কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারবো? এটা একটা নর্মাল আর কি, মানে মানুষের ইমোশন, ফিলিংস বা আবেগ বা মানুষের কিউরিসিটি বা ইন্টারেস্ট, এটা কিন্তু সাইন কার্ভের মতো।
ওঠানামা করবে। কোনোভাবে একটা মানুষের যে কনস্ট্যান্ট এই লেভেলের ইমোশন থাকবে, আগ্রহ থাকবে, এটা আসলে প্র্যাকটিক্যালি হবে না। দু একজন হলে সে মানুষ না, সে রোবট, তার হিসাব আলাদা। বাট অ্যাভারেজে সবার ক্ষেত্রেই এই এই জিনিসটা একটা ভেরি করবে। এটা বাবা মার ক্ষেত্রে আমাদের আবেগও অনেক ক্ষেত্রে ভেরি করে, চেঞ্জ করে। আমি ঘুরতে চাইলাম, পারমিশন দিল, অনেক বাবা মা, বেস্ট বাবা মা, কয়েকদিন আটকাই দিল, পড়াশোনা করতেছে নাকি না বকা দিছে, এই বাবা মা নিয়ে আবেগ কমে গেছে। তো এটা কিন্তু প্র্যাকটিক্যাল। তো তোমার প্রাইমারি অবজেক্টিভটা যেটা থাকতে হবে সেটা হচ্ছে যে আমার ভালো লাগা, কিউরিসিটি, ইন্টারেস্টটা কমে যাবে, দ্যাটস নট এ প্রবলেম। প্রবলেম হবে যখন যে কিউরিসিটির সাথে সাথে আমার কিন্তু এনার্জি ড্রপ করবে। এই এনার্জিটাকে রিগেইন করার জন্য আমি নিজেকে পুশ করতেছি কিনা, যে আজকে ভাল লাগতেছে না কিন্তু কালকে পরীক্ষা আছে, আমি কিন্তু পরীক্ষার আগের দিনটা তো ঠিকই পড়তেছি, সেটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে আমার এই টপিকটার ব্যাপারে ইন্টারেস্ট আছে, আমি এক সপ্তাহ আগে নিজেকে পোস্ট করে এইটাকে বের করতে পারতেছে কিনা। সো ফাইন্ড আউট যে কোন একটা এরিয়াতে আমি তাকাইতে পারি, যে এই সাবজেক্টটা বা এই টপিকটা বা এই এরিয়াটাকে আমার একটা ইন্টারেস্ট বা কিউরিসিটি তোমাকে তৈরি করতে হবে। এবং মানুষের প্রবলেম যেটা, সেই প্রবলেমটা হচ্ছে মানুষ একটা সময় পরে হচ্ছে থিঙ্ক করে বেশি, কাজ করে কম। এই থিঙ্কিংটাকে তোমাকে খুবই সিম্পলিফাই করে ফেলতে হবে, যে আই ডোন্ট নিড এনি জাস্টিফিকেশন, আই ডোন্ট নিড এনি রিজন যে হোয়াই আই ওয়ান্ট টু ডু দিস অর আই লাইক ইট। যখন তুমি জাস্টিফাই করতে যাবা তখন অনেক সমস্যা আসবে। আচ্ছা, এটা করবো কিনা, এটা ভালো হবে কিনা, অন্যরা কি বলে, স্যাররা কি বলে, সিনিয়ররা কি বলে, এটা ডিমান্ড থাকবে কি থাকবে না, 50 বছর পরে এই জিনিস চলবে কি চলবে না, মানে সো মেনি ডিফারেন্ট জিনিস চলে আসবে। আদারওয়াইজ ইটস আনকন্ডিশনাল কেয়ার, আনকন্ডিশনাল লাভ, যে আচ্ছা আমি এটাই করতেছি, আমি কিউরিয়াস, দেখি কি হয়, এবং এটার জন্য আমি প্রতিদিন সময় দিব। তো করতে করতে দেখবা যে প্রথম এক সপ্তাহ একটু নিজেকে পুশ পুশ করতে হবে, একটু ফোর্স করতে হবে, তারপর একটা দুটো জিনিস হয়ে গেছে, মজা লাগবে। কিন্তু ম্যাক্সিমাম সময় আমাদের মানে একটা সার্টেন স্টেজ পরে, তুমি যখন হচ্ছে ওই যে কদিন আগে একটা গান শুনে না, ছিলাম ছিল ছিলাম শিশু ছিলাম ভালা, ছিল না সংসারের জ্বালা আর কি। যখন বড় হয়েছে তখন তোমার দুশ্চিন্তা বেশি হবে, সুচিন্তা একটু কম হবে, এবং বয়স যত বাড়বে তত বেশি হবে। তোমার বাপ মায়ের দিকে দেখো, ওনারা দুশ্চিন্তা একটু বেশি করে, সুচিন্তা একটু কম করে, যে আচ্ছা এখানে খারাপ হবে, বাচ্চা আটকে যাবে, দেরি হয়ে যাবে, রাস্তায় ঝামেলা হবে, এন হয়েছে। হয়তো দেখা গেছে তুমি গেছো হয়তো তোমার ক্যাম্পাস এইদিকে, ওই অমুক জায়গায় কিছু একটা হচ্ছে, সেটা নিয়ে সে টেনশন করছে। অমুক জায়গায় হয়তো দেখা গেছে ঢাকা শহরের উল্টা দিকে কোনোটা গ্যাঞ্জাম হয়েছে, এটা নিয়ে সে এখানে টেনশন করতেছে। লজিক্যাল চিন্তা করবে আর কি। তো তোমাকে লজিক্যালি চিন্তা করাটা স্টপ করতে হবে। লজিক নাই, সিম্পল হিসাব যে ওকে আই এম ট্রাইং ইট, দ্যাটস ইট, নাথিং এলস। তখন তুমি একটু করবা, ভাল লাগবে, অনেক কিছু কাজ হচ্ছে না, আবার খারাপ লাগবে, কিন্তু আমি এটা করব, ঠিক আছে, আবার করতেছি। সো তুমি 60-70% মোস্ট অফ দ্য কেসে হিউম্যান বিং হিসেবে তুমি এক্সাইটেড ফিল করবা না, বা তুমি কিউরিয়াস ফিল করবা না। এটাকে ফোর্স করে চালাইতে হবে। তাইলে তোমার আলটিমেটলি হচ্ছে শেষ পর্যন্ত গিয়ে তুমি হয়তো উইনের এই যে একটা ফিলিংস সেটা পাবা, এবং সেটা তুমি অল্প সময়ের জন্য পাবা। বাট এই যে আপস অ্যান্ড ডাউনসের ভিতরে কন্টিনিউ করাটাকে আস্তে আস্তে তুমি যদি এনজয় করতে পারো, তাহলে তোমার লাইফের মেজর প্রবলেমটাই তুমি সলভ করে ফেলতে পারছো। ধন্যবাদ ভাইয়া ভাইয়া। অ্যাজ এ ফিমেল এবার হিসেবে সিজান ভাই, আপু একটা করে হ্যাঁ। প্রশ্ন করি আমরা সবাই, যেহেতু সময় স্বল্প, সবাই একটা করে প্রশ্ন করবেন। সিজান ভাই, 100 বি ব্যাচ। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমি একজন ডিপ্লোমা হোল্ডার, বর্তমানে থার্ড ইয়ারে আছি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আর তাছাড়া হলো আপনার মনে করেন যে একজন জব সিকার্স, তো এখন আমাদের টেক সেক্টরে তো অনেক হলো সেক্টর আছে, এখন মূলত আমি কিভাবে কোন সেক্টরের দিকে আগাবো, যদি সেই অনুযায়ী কিছু আপনি বলতেন। মানে এটা আসলে এই টাফ একটা ফ্যাক্টর আর কি, যে আসলে অনেক সেক্টর আছে, সবগুলোরই কিছু ভালো খারাপ আছে আর কি। দুই তিনটা জিনিস দিয়ে তুমি শুরু করতে পারো। যেমন ধরো হচ্ছে নাম্বার ওয়ান জিনিস হচ্ছে তোমার হাতে কি অনেক সময় আছে কিনা। যে আমি ফার্স্ট ইয়ারে পড়ি, অনেক সময় আছে, আমি পারি না পারি। ছেলেপেলেদেরও অনেক ইন্টারেস্ট থাকে, এটাকে আমি এনকারেজ করি। যেমন সাইবার সিকিউরিটি, খুবই সবাই মনে হয় সাইবার সিকিউরিটি হইতে চায়, কিন্তু রিয়েলিটিটা তোমার এই মুহূর্তে চেক করার দরকার আছে কি নাই। যদি তুমি ফার্স্ট ইয়ারে পড়ো যে না আমি 1 2 3 বছর পর্যন্ত জবে ঢুকবো না, আমি এক্সপ্লোর করতে চাই, যা র্যান্ডমলি মঞ্চে এক্সপ্লোর করো, আই ডোন্ট কেয়ার আর কি। আমি পার্সোনালি কেয়ার করি না, একটা মানুষ এক্সপ্লোর করতেছে, এফোর্ট দিচ্ছে, শেখার চেষ্টা করতেছে, এইটার কিছু না কিছু ভ্যালু আছে আর কি। এটা হচ্ছে প্রথম একটা অ্যাঙ্গেল, যে আমি শিখতেছি, আমার আবেগ দিয়ে হোক, ইন্টারেস্ট দিয়ে হোক, আমি শিখতেছি, কোনো সমস্যা নেই, শিখো, কাজে লাগবে। বা আমার গেম ডেভেলপমেন্ট ভালো লাগে, আমি দেখতেছি দেখতেছি, বা আমার কিছু একটা বিএফএক্স ভালো লাগে, আমি এটা করতেছি করতেছি, কোনো সমস্যা নাই, করতে থাকো আর কি। এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল। আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে যে না আমি
জব ফোকাস শিখবো। তো একটা তো গেল হচ্ছে ইন্টারেস্ট কিউরিসিটি, এবং এটা একটা ফ্যাক্ট। আরেকটা ফ্যাক্ট হচ্ছে যে না, আমি হয়তো 6 মাস 1 বছর বা 2 বছরের মধ্যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পোলা পাইন বা এরকম একটা বিষয়, আমি 6 মাস 1 বছর 2 বছরের মধ্যে আমার একটা কেরিয়ার ঢুকতে হবে। সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে দুইটা অ্যাঙ্গেল হয়। সেক্ষেত্রে একটা অ্যাঙ্গেল হচ্ছে যে কিছু সেক্টর আছে সেখানে হাই ডিমান্ড আছে, রিজনেবল পরিমাণ পোলাপাইন সে ফিল্ডে কম্পিট করবে, কিন্তু কষ্ট করলে তুমি কুইকলি ঢুকে যেতে পারবা। আবার কিছু কিছু সেক্টর আছে নাম ভালো, হয়তো ডিমান্ড মানে রিয়েল ওয়ার্ল্ডের জব একটু কম। তো সেক্ষেত্রে তুমি সেগুলোকে অ্যাভয়েডও করতে পারো, অথবা তোমার স্ট্রং প্যাশন যদি হয় যে না আমি আসলেই খুবই প্যাশনেট, এটাই আমার জীবন, এটাই আমার মরণ, সেক্ষেত্রে তুমি সেটাও ট্রাই করতে পারো। ভালো করা তো অবশ্যই পসিবল আর কি, ডেডিকেটেডভাবে আর কি। সো সেক্টর তোমার সময় থাকলে ওইভাবে সিলেক্ট করো, আউট অফ ইন্টারেস্ট সিলেক্ট করে ফেলো। আরেকটা সেক্টর হচ্ছে যে তোমার জব যদি দরকার হয় তুমি দুইভাবেও করতে পারো। অনেক বেশি ডিমান্ড আছে, আলটিমেটলি তোমাকে কোয়ালিটি দিয়েই খেলতে হবে। তুমি যদি হচ্ছে ডিমান্ড কম, সাপ্লাইও কম, কিন্তু তোমার কোয়ালিটি নেই, কোনো ভ্যালু কিন্তু নাই। ধরো তোমার হচ্ছে আমরা যদি একটা ফিল্ডের কথা বলি, হচ্ছে দ্য ফার্স্ট এপিআই মানে পাইথনের একটা জিনিস আছে, এটা ডিমান্ড আমার চোখে এখনো কম আছে, সামনে হয়তো বাড়তে পারে আর কি, এরকম একটা বিষয় আর কি। অথবা ব্লক চেইন, ধরো বাংলাদেশে কিন্তু ডিমান্ড খুবই কম, আমরা কিন্তু পোলাপাইন খুঁজে পাই না আর কি। কিন্তু তোমার খুবই 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 এক্সট্রিম লেভেলের তোমার ভালো লাগা কাজ করে, সেক্ষেত্রে গো ফর ইট। তুমি যদি মনে হয় যে এত ভালো লাগে যে আমি এটার জন্য 6 মাস না খাইয়েও থাকতে পারবো, তাহলে ইউ ইউ শুড গো দিস বিকজ ইউ হ্যাভ দ্যাট মাচ ইন্টারেস্ট আর কি। তো এখন তুমি তোমার অনুসারে করতে পারো, সব কিছুরই স্ট্রাগল করতেই হবে আর কি, স্ট্রাগলের কোনো মাপ নাই। তুমি যদি ধরো ওয়েব ডেভেলপমেন্টের দিকে যাও, এমন না যে তুমি গেলা আর তোমার কোলে তুলে নিয়ে যাবে, বিষয়টা এরকম না, সেখানেও কিন্তু তোমাকে স্ট্রাগল করতে হবে। হয়তো ফরম্যাটটা একটু ডিফারেন্ট আর কি, হয়তো পোস্ট একটু জব স্পেসে দেখতে পারবে, অ্যাপ্লাই একটু আগে যেতে পারে, আগে হয়ে যাওয়ার একটা ইন্টারেস্ট বা পসিবিলিটি থাকতে পারে। আবার সেখানে ঢুকার পরেও কিন্তু তোমার কিছু স্ট্রাগল করতেই হবে আর কি। সো চুজ এ পাথ, বাট একটা জিনিস করা যাবে না, মানে কোন রাস্তায় যাবো এটা নিয়ে কনফিউজড হয়ে টাইম নষ্ট করা যাবে না। আবার সিলেক্ট করার পরেও বসে টাইম নষ্ট করা যাবে না। সেটা যদি তুমি না করো তাহলে আর কোনো সমস্যা নেই। তো ধন্যবাদ ভাইয়া। ভাইয়া এবার আসাদুজ্জামান আকাশ ভাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আমি আপনাদের থার্ড ব্যাচের স্টুডেন্ট ছিলাম আর কি, যখন আমি ইন্টারমিডিয়েটে ছিলাম। অনেকদিন পর আপনার সাথে কথা বলতে পেরে ভালো লাগছে। ভাই, আমার কোশ্চেনটা হচ্ছে, যখন আমরা মানে আমি আপনাদের ইয়াতে করছিলাম, কোর্স করতেছিলাম, তখন হচ্ছে আপনাদের ভিডিওগুলো যখন প্লে হচ্ছিল তখন হচ্ছে ইউজার নেমটা শো করতেছিল ডিসপ্লেতে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে ভাইয়া তখন কি আপনারা কোনো ডিআরএম সলিউশন ইউজ করতেছিলেন? ইয়েস, হ্যাঁ, আমরা এখন ইউজ করি, বাট আমরা ওইভাবে ইউজ করতেছি না, এখন ডিফারেন্টভাবে আমরা নতুন করে আবার ইমপ্লিমেন্ট করছে, আমাদের টিম মেম্বার আবার নতুন করে করছে। বাট ইয়েস, ডিআরএম সলিউশন তো লাগবে, আমার আদারওয়াইজ ভিডিও কোশ্চেনটা প্রোডাক্ট করা যাচ্ছে হচ্ছে, না। এখানে আমরা হচ্ছে রিসেন্টলি একটা কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম বানাইতে চাচ্ছি, তো এটার কাজ চলতেছে। তো সেইখানে হচ্ছে ভাইয়া ডিআরএম এর যে কস্টটা এটা একটু বেশি হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে ভাইয়া ডিআরএম টা না কিনে নিজে থেকে ইমপ্লিমেন্টেশন করাটা কতটুকু যৌক্তিক, বা হচ্ছে কোনো অল্টারনেটিভ কিছু আছে কিনা, এই ব্যাপারে যদি কিছু বলতেন। ডিআরএম এর সার্টিফিকেশন হচ্ছে কিছু থার্ড পার্টি আছে তারা ডিস্ট্রিবিউট করে, বাট এটা একটু এক্সপেন্সিভ আছে, এই জন্য পোলাপাইনের কাছ থেকে আমাদের কোর্স ফি একটু বেশি নিতে, কিছু করার নাই। আনফরচুনেটলি নিজেরা করাটাকে আমি পার্সোনালি রিকমেন্ড করব না, আমরা নিজেরাও করার সাহস পাই নাই। আমরা চিন্তা করছিলাম, পরে আমরা শেষ পর্যন্ত করিও নাই, কয়েকটা কারণে করি নাই। বরং এটা কারণ হচ্ছে মানে ডিআরএম সলিউশন ইটসেলফ এ সফটওয়্যার, এবং এইটাকে আপ টু ডেট এবং সিকিউরিটি রিলেটেড সফটওয়্যার, রাইট? তো সিকিউরিটি রিলেটেড ভালনারেবিলিটিসগুলো খুবই দ্রুত সময়ে ফিক্স করতে হয়। হ্যাঁ, তো এটা জি যদি ভাইয়া। তোমার কোর রেসপন্সিবিলিটি না হয়, বা তুমি কোর ডেডিকেটেড রিসোর্স যদি না রাখতে পারো যে যারা এটার উপরেই 100% ফোকাস করবে, নচেত এইটাকে তোমাকে ম্যানেজ এবং মেনটেন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, প্র্যাকটিক্যালি টাফ হয়ে যাবে। কারণ আমি চাইলে ধরো অনেক কিছুই করতে পারি, আমি চাইলে রিয়েক্টের মতো একটা ফ্রেমওয়ার্কও আমি বানাই ফেলতে পারি, কোনো ব্যাপারই না। বা বাংলাদেশে প্রচুর লোকজনও আছে এরকম করে ফেলতে পারবে, সেটা আসলে বড় ফ্যাক্টর না। এটাকে ম্যানেজ মেনটেন করার জন্য যে এফোর্টটা দিতে
দিতে হবে, ইজ ইট ওর্থ ইট ফর ইউর বিজনেস। সো দ্যাটস হোয়াট ইজ দ্য ট্রেড অফ আর কি। সো এটা যখন আমরা সফটওয়্যার করব, সব কিছুই চাইলে আমরা নিজেরাই বানাই ফেলতে পারি, সেটা আসলে বড় ফ্যাক্টর না, বাট এটাকে লং টার্মে প্র্যাকটিক্যালি ডিল করাটা টাফ। তো সেই জন্য আমরা থার্ড পার্টি কিছু সলিউশন করছি। আমাদের এটার একটা ডিসকাশন ছিল, প্রথম ধাক্কাতে আমরা ডেফিনেটলি করি নাই, পরে আমরা নিজেরা কিছু ইন্টারমিডিয়েট সলিউশন ইউজ করছি। এখনও আমরা ডিআরএম এর প্রত্যেক মাসে মাসে ফি দিতে হয়, এটা গায়ে লাগতেছে, ঘটনা সত্যি, কিন্তু আলটিমেটলি আমরা যেটা দেখছি যে এটাকে মেনটেনেবল ম্যানেজেবল রাখতে গেলে আমাদের যেই যেই মানে এটা জুনিয়র পোলাপাইন দিয়েও হবে না, এটা সিনিয়র রিসোর্স রাখতে গেলে আমাদের আলটিমেটলি প্যারা এবং ফিক্সের এবং এটা দিয়ে এটা আসলে এনাফ হবে না বলে আমরা এখনো করতেছি না আর কি। ধন্যবাদ ভাইয়া। এবার জুবাইর আহমেদ ভাই। জুবাইর আহমেদ ভাই, 78 ব্যাচ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মোহাম্মদ জুবাইর আহমেদ ভাইয়া। হ্যালো। ওয়ালাইকুম সালাম, হ্যাঁ বলে ফেলো ভাই। জি ভাই, আমি জুবাইর আহমেদ। অ্যান্ড ধন্যবাদ ভাইয়া আপনার এত ব্যস্ততম সময় থেকে আমাদেরকে কিছু মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং ধন্যবাদ সবাইকে যারা এই মিটিং এ আয়োজন সংক্ষেপে প্রশ্ন করছে। করেন। জি ভাইয়া, আমার প্রশ্ন হচ্ছে যে মেইনলি নিজেকে মোটিভেটেড কিভাবে রাখা যায়। লাইক দেখা যায় যে আপনি একই ফিল্ড অফ এরিয়া, একই ফিল্ডে দেখা যাচ্ছে আপনাদের ফ্রেন্ডসরা বা আপনাদের ব্যাচে যারা রয়েছে তারা দেখা যাচ্ছে অনেক ভালো কিছু করছে, বাট আপনি শুরু করেছেন বা আমি শুরু করেছি, তো এই সময় বা আমি শুরু করেছি, কিছু করছি, ছোটখাটো প্রজেক্ট করছি। তো এখন এই প্রজেক্ট করার সময় হয়তো সব ক্ষেত্রে সব সাকসেসটা দেখানো যায় না, হোক সে ফ্যামিলি হোক বা ফ্রেন্ডসদের হোক। তো সেক্ষেত্রে নিজেকে আমি মোটিভেটেড কিভাবে রাখবো যে না ঠিক আছে, আমি হয়তো আজকে ফেল হচ্ছি, আমি সাকসেস হব একদিন, একটা না একবার সাকসেস হব। তো সেক্ষেত্রে যে সাকসেস পর্যন্ত যাওয়া পর্যন্ত আমি কিভাবে নিজেকে মোটিভেট রাখতে পারবো, সেটাই আমরা একটু জানতে চাচ্ছি ভাইয়া, কাইন্ডলি একটু জানাবেন But স্যার। হ্যাঁ মানে ইটস লাইফ ইজ টাফ ফর মোস্ট অফ দ্য পিপল আর কি, বুঝছো, এবং কন্টিনিউয়াসলি নিজেকে সবসময় মোটিভেটেড রাখাটাও প্র্যাকটিক্যালি পসিবল নয় আর কি। ইচ অ্যান্ড এভরি ওয়ান এখানে যতজন আছো সবারই কিছু না কিছু ফ্যামিলি সিচুয়েশন, পার্সোনাল সিচুয়েশন, সারাউন্ডিংয়ের সিচুয়েশন আছে, এবং দুনিয়ার সবাই সেম জিনিস শুরু করলেও সেমভাবে শেষ করবে না, এটাই নেচারাল আর কি। ধরো তোমরা এখন ভার্সিটিতে যারা একভাবে শুরু করছো, মোর অর লেস তোমাদের এবিলিটি বা সিচুয়েশন কাছাকাছি 4 বছর পরে সবার সেম হবে না। কলেজেও 2 বছরের জন্য ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছিল, অনেক ভালো ভালো স্টুডেন্ট অনেকভাবে ভর্তি হয়েছিল, আবার শেষ পর্যন্ত সবাই শেষ পর্যন্ত করে উঠতে পারে নাই আর কি। প্রথম ফ্যাক্টর হচ্ছে এটাই আর কি। এটাই দুনিয়াটা সৌন্দর্য। তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি আমার সিচুয়েশনকে অপটিমাইজ করার চেষ্টা করছি কিনা, এবং আমি আমার এবিলিটির 100% না হোক 70-80% আমি কাজে লাগাইছি কিনা। যদি লাগাই থাকি তারপরে যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। সো তোমাকে কিছুটা সুক্রিয়াও রাখতে হবে এবং কিছুটা ব্যালেন্স করতে হবে। যদি মনে হয় যে যে আমি আমার এনাফ চেষ্টা করি নাই, মোস্ট অফ দ্য পিপলের ক্ষেত্রে সেটাই হয় আর কি, কেন করি নাই তার কোনো রিজন টিজন থাকতে পারে, সেগুলো নিয়ে অ্যানালাইসিস করে তেমন একটা লাভ হবে না, বরং এখন থেকে আমি করার জন্য আবার শুরু করলাম বা এটাকে কন্টিনিউ করলাম আর কি। সো কার যে কখন কি হয়ে যাবে সেটা কোনো গ্যারান্টি নেই, এবং কারো আগে হওয়াটা ভালো, কারো আগে হওয়াটা খারাপও হয় অনেক ক্ষেত্রে আর কি। বাট দিন শেষে একটা মানুষ রেসপন্সিবল পার্সন হিসেবে আমার কয়েকটা ফান্ডামেন্টাল কাজ আছে, এই ফান্ডামেন্টাল কাজগুলো আমি যদি ঠিকমতো করে করি তাহলে ইউ শুড বি হ্যাপি অ্যাবাউট ইট। ফান্ডামেন্টাল কাজ হচ্ছে কি, নিজে ভালো থাকা, সুস্থ থাকা, যতটুকু সম্ভব তোমার ফ্যামিলিকে যতটুকু টেক কেয়ার করার কাজ সেটা তুমি করতে পারার কথা। তারপরে আমার যদি অল্প একটু কমও হয়, বি হ্যাপি উইথ ইট। এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট জিনিস, যে ইয়েস কিছু মানুষ আগাই যাবে, কিছু মানুষ আরও পিছাইও থাকবে। আই এম ডেফিনেটলি বেটার দ্যান দ্য পিপল বিহাইন্ড মি। ইয়েস আই কুড বি লিটল বিট লেস দ্যান পিপল এহেড অফ মি। সো এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে যে ঠিক আছে আমি পিছিয়ে আছি, এবং আমি এটাকে স্যাটিসফ্যাকশন করে আমার বসে থাকার দরকার নাই, রাদার ক্যান আই বি লিটল বিট বেটার, মেবি 1% বেটার হওয়ার জন্য আমি কী করতে পারি। হয়তো আমি আমার ইনপুটের দিকে আরেকটু এফোর্ট বাড়াইতে পারি, বা আমি যে চেষ্টাটা করতেছি কোনো একটা জিনিস শেখার ক্ষেত্রে হোক, বা সেটা দিয়ে কোনো একটা রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে হোক, হয়তো আমি আরও 2জন মানুষের কাছে বেশি যেতে পারি, বা 2জন মানুষকে আমার প্রজেক্ট একটু বেশি দেখাইতে পারি, তাহলে তাদের কাছে আমি কীভাবে যেতে পারি সেটার জন্য একটু চেষ্টাটা করো। So always compare other people's effort versus your effort, not other people's outcome
দেন ইউর আউটকাম। অনেক ক্ষেত্রে হতে পারে যে ধরো হচ্ছে আমি এত কষ্ট করে করে একটা কিছু করছি, তাই সে হয়তো কম কষ্ট করে আমার দৃষ্টিতে মনে হচ্ছে কম আর অনেক বেশি পেয়ে যেতে পারে। বি হ্যাপি ফর দ্যাম। নিজের কষ্টটাকে আরও যদি ওর মতো করে হতে চাই ওটা দোষের কিছু না। সেক্ষেত্রে ওর মতো হইতে গেলে আমার কি করা লাগবে সেই এফোর্টটা আমি দিচ্ছি কিনা, যদি দিয়ে থাকো বি হ্যাপি ফর ইট। রেজাল্ট যদি আসে আসবে, না হলে পরে আসবে আর কি। সো মোটিভেটেড সবসময় তোমার নিজের এফোর্ট দিয়ে, এবং ব্যালেন্স করো তোমার এফোর্ট এবং তোমার কাইন্ড অফ লাইক এ স্যাটিসফ্যাকশন বা হচ্ছে সুক্রিয়া দিয়ে আর কি। তাইলে আর এক্সট্রা মেন্টাল প্রেশার আসবে না। প্রেশার যেটুকু আসবে এটা তোমার এফোর্টে তুমি কনভার্ট করে ফেলবা, যে ঠিক আছে ওর মতো আমি হইতে চাই বা ওর চেয়ে বেটার হইতে চাই, আমি একটা কম্পিটিশন ফিল করি, সেক্ষেত্রে আমি আমার এফোর্টটাকে স্ট্র্যাটেজিটা চেঞ্জ করব, বা যারা নক দিচ্ছি তারা এটা চেঞ্জ করবো, বা এই জায়গা থেকে শিখতেছি বা ওই জায়গা থেকে শিখতেছি এটাকে আমি চেঞ্জ করবো আর কি। এইভাবে করো, তাইলে ইনশাল্লাহ হয়ে যাবে। এবং ধৈর্য তো ডেফিনেটলি থাকবে। কার যে কখন কি হবে এটা আমরা আসলে কেউই কন্ট্রোল করতে পারি না। আউটকামের ক্ষেত্রে দুনিয়াতে আমাদের ম্যাক্সিমাম কেসে আমাদের কন্ট্রোল নাই। আমরা হোপ করি, আমরা এক্সপেকটেশন দেখি, কিন্তু রেজাল্ট এক্স্যাক্টলি আনফর্চুনেটলি দুনিয়ার কোনো মানুষের কাছেই কন্ট্রোলটা নাই। ইনপুটও অনেক ক্ষেত্রে আমাদের কাছে কন্ট্রোল নাই, কে কখন সুস্থ থাকবে অসুস্থ থাকবে সেটাও আমরা 100% কন্ট্রোল করে উঠতে পারি না। এর ভিতরেই তোমাকে একটা ব্যালেন্স করতে হবে, ইউর এক্সপেকটেশন, ইউর এফোর্ট অ্যান্ড ইউর আউটকাম। ধন্যবাদ ভাইয়া। এবার জোনাকি আপু, D66 ব্যাচ। জোনাকি আপু 66 ব্যাচ। নাফিসা সুলতানা নিমা 89 ব্যাচ। মাইদুল ইসলাম ভাই 115 ব্যাচ। আসসালামু আলাইকুম। আমি মাইদুল ইসলাম। আমি ডিপ্লোমা শেষ করছি, করার পর এখন আমি সেকেন্ড সেমিস্টারে। তো মানে আমার ডিপ্লোমাতে রেজাল্ট ভালো ছিল। তো আমার এখন বাসা থেকে চাপ আসতেছে যে ডিপ্লোমায় ভালো রেজাল্ট করলি তো চাকরি কই করিস। তো এই কারণে এখন আমি মানে কাজের দিকে ফোকাস দিতে চাচ্ছি। আর ভার্সিটিতে মোটামুটি রেজাল্ট ভালো আর কি। তো এখন আমি কোন দিকে শিফট করব, ওয়েবে শিফট করব নাকি কোথাও, যেহেতু আমার চাকরিটা খুব প্রয়োজন আর কি। হ্যাঁ, সো হ্যাঁ, ফ্যাক্টর হচ্ছে তোমার মানে কোনোটাই ইজিয়ার হবে না, এটা প্রথম ধাক্কা তোমাকে বুঝতে হবে। যে মানে এমন না যে ধরো হচ্ছে একটাতে হচ্ছে তোমার পরিশ্রম হচ্ছে 1, আরেকটাতে হচ্ছে 50, এরকম না, হালকা একটু এদিক ওদিক আছে, অথবা মার্কেটের ডাইনামিক্স এক একটা এক এক রকম। সো তোমার প্রথম ধাক্কায় চিন্তা করতে হবে যে আমি আসলে যে জিনিসগুলো এখন পর্যন্ত শিখছি বা দেখছি, বা আমার আশেপাশে ফ্রেন্ড সার্কেল যারা যারা করতেছে তাদের দিক থেকে আমার কোনো কোনো ইন্টারেস্ট বা কিছু একটা আছে কি না আর কি। এটা হচ্ছে প্রথম একটা পার্ট। সো সিদ্ধান্তটা আলটিমেটলি তোমার নিজের ভিতর থেকে আসাটা ইম্পর্টেন্ট। ধরো আমার দিক থেকে হয়তো এরকম 5টা ফিল্ডের যথেষ্ট ভালো ডিমান্ড আছে। তুমি যদি নিজের ভিতর থেকে সেই কানেকশনটা তৈরি না করতে পারো, তাহলে তুমি যে কোনো ফিল্ডেই যাও না কেন, ইট কুড বি রাইট ফর 50 জন আদার পিপুলের জন্য, বাট তোমার জন্য হয়তো ম্যাচ নাও খাইতে পারে আর কি। তো এইরকম হ্যাঁ, সিরিয়াস ডিসিশনের ক্ষেত্রে যেহেতু তোমার দরকার, সেক্ষেত্রে তুমি হচ্ছে নিজে একটা সপ্তাহ সময় নাও। তোমার ডিপ্লোমা শেষ করার পরে কিছু ছেলেপেলে হয়তো কাজ করতেছে, তারা কোথায় কোন ফিল্ডে কাজ করতেছে সেটার খোঁজ খবর নাও। তারা কিভাবে শিখছে, কিছু নেই, তোমার রেজাল্ট ভালো, তোমাদের সবাই হয়তো বিএসসি করতে চলে আসে না, অথবা আসতেও পারে, বাট কিছু না কিছু তোমার সিনিয়র জুনিয়র মিলে পাবা যে কাজ করতেছে। তো এরকম 10 জনের সাথে কথা বলো, খোঁজ খবর নাও, তারা কিভাবে কি করছে, কতটুকু করছে, এবং কীরকম সময় লাগছে, কীরকম এফোর্ট লাগছে, সেটার একটা অ্যাভারেজের চেয়ে একটু খারাপের দিকেটা চিন্তা করবা। যে অ্যাভারেজে সাপোজ হচ্ছে তাদের 6 মাস লাগছে, অ্যাভারেজে বললাম আর কি, যারা 1-2 মাস 3 মাস লাগছে এগুলো বাদ, অ্যাভারেজের সাথে তুমি চিন্তা করবে যে আমার আরেকটু বেশি লাগবে। যদি আগে হয়ে যায় তোমারটা সেটা তো ভালোই আর কি, সেটা অপশনাল, সেটা বোনাস। কিন্তু অ্যাভারেজ যদি একটু খারাপ চিন্তা করবা বা ওর্স্ট কেসটার কাছে কাছে চিন্তা করবা, করে এগুলোর ভিতর থেকে তুমি একটা ডিসিশন নিয়ে ঝাঁপায় পড়তে হবে। আলটিমেটলি কার জন্য কোনটা বেস্ট হবে এটা দুনিয়ার কোনো মানুষ বলে দিতে পারবে না। ঠিক আছে, ধারণা করতে পারে যে আচ্ছা তুমি এটা অমুক এটাতে গেছে, তুমি ওইটাতে যাও, তোমার জন্য ভালো হবে। এক্স্যাক্টলি কি ভালো হবে কি হবে না, বা শেষ পর্যন্ত পারবে কি পারবে না, এটা ডিপেন্ড করবে ডেফিনেটলি তোমার চেষ্টা, তোমার কনসিস্টেন্ট এফোর্ট, প্লাস তোমার 5 to 10% তোমার লাকের উপরে ডিপেন্ড করবে আর কি। সো ইউ শুড মেক দ্য ডিসিশন। আমি তোমাকে কয়েকটা অপশনস দিতে পারি যেগুলো আমার দৃষ্টিতে কিছু ডিমান্ড আছে, বাট
যেটা ডিমান্ড আছে সেটাতে গিয়েই যে তুমি করতে পারবা গ্যারান্টি কিন্তু নাই। করতে হবে তোমার এফোর্ট, ধৈর্য, বাকিটা দিয়ে আর কি। সো ইউজ এ উইক, বেশি সময় নিবা না এটা সিদ্ধান্ত নিতে, তারপর মেক দ্য ডিসিশন অ্যান্ড জাম্প ইনটু ইট আর কি। ধন্যবাদ ভাইয়া। এবার আসিফ ইসলাম ভাই, 66 ব্যাচ। আসিফ ইসলাম ভাই। এবার সাইফুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম স্যার। জি। 66 ব্যাচ আশফি ইসলাম। জি বলেন। স্যার আমার যদিও স্যার আপনার রিলেটেড না, তাও স্যার একটু কোশ্চেন ছিল স্যার। আমি রিসেন্ট হচ্ছে ডেটা সায়েন্স আর মেশিন লার্নিং নিয়ে স্যার হচ্ছে কোর্স শেষ করছি। তো স্যার আমি হচ্ছে মানে ইন্টার্নের সিদ্ধান্ত নিতে চাচ্ছি। আমি হচ্ছে ফাইনাল ইয়ারে মানে ফোর্থ ইয়ারে উঠেছি অলমোস্ট। স্যার আমার এটা কি নেওয়া ঠিক হবে, বা আমার কি এটা কি স্টাডিতে কোনো ইম্প্যাক্ট করবে? স্যার রেজাল্ট ইন্টার্ন আমার ডেফিনেট, বলো, শেষ করো, হ্যাঁ। তো আমার রেজাল্টটা হচ্ছে স্যার অ্যাভারেজ, খুব ভালো না খুব কম না, কারণ স্যার আমি একটু মানে আমার হচ্ছে রিসার্চারে যাওয়ার ইচ্ছা নেই। তো আমি হচ্ছে এগুলো মানে আমি কোন একটা সাইডে প্যাশনেটলি করতে চাচ্ছি। তো স্যার আমি এই জন্য ইন্টারনেট ডিসিশন নিতে চাচ্ছি। তো স্যার এটা কি গেলে কি ভালো হবে, বা আমার কোনো ইম্প্যাক্ট পড়বে খারাপ? তোমার যদি রিসার্চে যাওয়ার ইচ্ছা থাকে, যদি রিসার্চে ইচ্ছা থাকে, তাইলে ডেফিনেটলি বেটার হবে হচ্ছে তোমার কোনো একজন ফ্যাকাল্টির সাথে রিসার্চ করাটা বেটার হবে। যদি তোমার রিসার্চে লং টার্মের গোল থাকে, এটা তোমার জন্য বেটার হবে আর কি। তোমার যদি হচ্ছে টার্গেট থাকে যে না আমি জব মার্কেটে ঢোকার চেষ্টা করব, সেক্ষেত্রে ইন্টার্নটা বেটার হবে। সো তোমার যেহেতু বলছো রিসার্চের দিকে, তাহলে আমি রিকমেন্ড করব কোনো একজন ফ্যাকাল্টির সাথে মিলে রিসার্চ করো, এবং কোনো একটা যদি পেপার পাবলিশ করতে পারো, এটা বেটার হবে আমি আর কি। রিসার্চারে যাব না, ও যাবা না, জবে সরি যাওয়ার ওকে, ইচ্ছা, এই সরি আমি জন্যই ভুল স্যার আমি বলছি আর এখন কি। মানে আমার হাতে তো অলমোস্ট, হ্যাঁ 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 হ্যাঁ, স্যার যদি আমার তুমি জব হচ্ছে, মানে অলমোস্ট 1 ইয়ার এখন আছে। তো দ্যাটস ওয়াই স্যার আমি চাচ্ছি আমি তাহলে স্ট্রংলি এনকারেজ করব, হ্যালো। খোঁজো। ডাটা সায়েন্সের ইন্টার্ন একটু সংখ্যায় কম আছে আমার জানা মতে, বাট আই কুড বি রং বেসড অন মাই রিসার্চ অনুসারে। বাট চেষ্টা করো, না খুঁজে তুমি একটাও পাবা না। যেহেতু 1 বছর সময় আছে, তুমি অনেকগুলো জিনিস বুঝে ফেলবা। মার্কেটের ডাইনামিজমটা কি, কোথায় কোথায় হায়ার করে, কারা কারা হায়ার করে। যেহেতু তুমি জব ফিল্ডে ঢুকার চিন্তা করতেছো ফোর্থ ইয়ারে, তো আমি স্ট্রংলি এনকারেজ করি ছেলেপেলেদেরকে, এবং এর আগেও করি, যারা হচ্ছে এই রিসার্চ করবে না বা কম্পিটিটিভ প্রোগ্রামিং করবে না, গো ফর এন ইন্টার্ন আর কি। যে হায়ার স্টাডি করলে আলাদা হিসাব, হায়ার স্টাডিতে গেলে এক ধরনের হিসাব, কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে গেলে আলাদা ধরনের হিসাব। আদারওয়াইজ লার্ন সামথিং, গো ফর এন ইন্টার্ন। এই হচ্ছে হিসাব আর কি। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ ভাইয়া। এবার সাইফুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। জি ভাই, আমি আসলে আপনার একজন ফ্যান বলতে পারেন। তো বিষয় হচ্ছে যে এখন মানে আমি পার্সোনালি কোনো অফিসে হচ্ছে কর্পোরেট অফিসে সফটওয়্যার কোম্পানিতে নাই, আমি স্টাডি করতেছি ফাইনাল ইয়ার আর কি। তো এখানে আমার একটা ইদানিং কাজের সমস্যা হচ্ছে, ধরেন কোনো সিস্টেম বা হচ্ছে ধরেন আমি একটা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার বানাবো, বা ধরেন একটা বাস ম্যানেজমেন্ট সফটওয়্যারই বানাবো। তো এখানে আমাকে সিনারিওটা বুঝতে হলে আপনারা হচ্ছে ওই একটা সফটওয়্যার যখন তৈরি করতে হবে, এটা সিনারিওটা বুঝতে গেলে আপনারা কিভাবে হ্যান্ডেল করেন ওইটা। ধরেন আমার এই সমস্যাটা হচ্ছে যে আমার প্রসিডিউর মাথায় আসতেছে, আমার লজিক মাথায় আসতেছে, এবং আমার কোন কনসেপ্টে কাজ হবে সেটাও আসতেছে, কিন্তু এই সিনারিওটা হ্যান্ডেল করা আমার কাছে আসলে হচ্ছে খুব কঠিন হয়ে যাচ্ছে যে এর পরে কি অপারেশনটা হবে। নর্মালি ধরেন আমি হচ্ছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যদি করতে চাই, তাহলে হচ্ছে অ্যাডমিশন, মানে স্টুডেন্ট অ্যাডমিশন, তারপরে পাস ফেল, এই সিনারিওটা আমি কন্টিনিউ ভালো জানি, এটা করতে পারলাম। তো যদি কোনো নতুন ক্লায়েন্টের নতুন কোনো রিকোয়ারমেন্ট আসে, তো সিনারিওটা আপনি কিভাবে হচ্ছে নিজেকে জাজমেন্টে রাখেন আর কি, এটা এতটুকু। আচ্ছা, তোমার এখানে অনেকগুলো পার্ট আছে আর কি। প্রথম কার্ড হচ্ছে তোমার যে ক্লায়েন্টের সিনারিও আসবে, ক্লায়েন্ট কি চায় সেটা অনেক ক্ষেত্রে তোমার সফটওয়্যার ডেভেলপমেন্টের কারেন্ট কন্ডিশনটাকে ডিটারমাইন করে যে ওরা কি চাচ্ছে। সো কয়েকটা রোল আছে সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। একটা হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্টের কিছু লোকজন থাকে। তো প্রোডাক্টের লোকজনের কাজই হচ্ছে যে ক্লায়েন্ট কি চায় সেটাকে অর্গানাইজ করে নিয়ে আসা, নিয়ে এসে সেটা ডিজাইনারকে দিবে। ডিজাইনার দিলে মোস্ট অফ দ্য কেসে, তো সরি ফর দ্য ইন্টারাপশনস। সো ডিজাইনার তোমাকে
ইউজার পার্সপেক্টিভে ইউজার কি কি অ্যাকশনস নিবে সেটাকে তোমাকে বলে দেবে। সো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনেক কাছে তুমি ক্লায়েন্টের সাথে যদি সরাসরি কাজ করো, তাহলে যে সকল ডোমেইন আমরা জানি না, যেমন ধরো হচ্ছে আমরা রিসেন্টলি একটা সফটওয়্যার বানাচ্ছিলাম অন্য একটা অংশ হিসাবে, যে যারা হচ্ছে বাসায় বাসায় গিয়ে হচ্ছে, ধরো বিভিন্ন রেসিডেন্স আছে, ধরো বিভিন্ন ঢাকা শহরে বিভিন্ন লোকজন আছে, সেখান থেকে তারা তাদের হয়তো ময়লা ফালাবে আর কি, এরকম একটা সফটওয়্যার আমরা বানানোর চেষ্টা করতেছি। তো এখন এই সিনারিওটা কিন্তু আমি জানি না, তার মানে যে আমাকে কাজটা দিচ্ছে সে কিন্তু কি কি করতে হবে, একদম নর্মাল মানুষ কিভাবে করবে, সফটওয়্যারটা ইউজ করবে এবং কি করলে কি হবে সেটা কিন্তু সে আমাকে বলে দিচ্ছে। এখন আমার কাজ হচ্ছে তার কাছ থেকে ওটা শোনা, শোনাটাকে এটাকে কনভার্ট করা। তবে এটার ভিতরে আরও 2-3 জন লোকজন থাকে আর কি, সেজন্য আমাদের ডেভেলপারের কাজটা আরও বেশি ইজিয়ার হয়ে যায়। যে ক্লায়েন্টের কাছ থেকে কথাটা শুনে সাধারণত আমাদের প্রোডাক্ট টিমের কেউ একজন, সে শুনে সে প্রোডাক্টটা কীভাবে এটা ভিজুয়ালাইজ করে, এই ফিচার লাগবে, এই ফিচার লাগবে, এই ফিচার লাগবে, এই ওয়ার্কফ্লোটা এরকম 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 হবে। তারপর এটাকে সে দেয় ডিজাইনারের কাছে, ডিজাইনার এগুলোকে ভিজুয়ালাইজ করে করে করে, ব্যাকএন্ড ডেফিনেটলি ডিজাইনার করে না, ক্লায়েন্ট সেট করে, করলে এটাকে আবার ক্লায়েন্টের কাছে যায়, সে ভ্যালিডেট করে ঠিকঠাক করে সব ঠিক আছে কিনা, তারপর এটা যায় ডেভেলপারের কাছে। তো ততদিন পর্যন্ত সফটওয়্যারে কী কী লাগবে, প্রসেস প্রসিডিওর বা মেকানিজম কী হবে, ইভেন কি অনেক ক্ষেত্রে হচ্ছে ডায়াগ্রামও থাকে, ঠিক ইউএমএল ডায়াগ্রাম বানাই ফেলে না, বাট ওখান থেকে তুমি হয়তো সিকোয়েন্স ডায়াগ্রাম বা এই ধরনের কিছু ইউএমএল ডায়াগ্রাম তুমি বানাই ফেলতে পারো, বা এই টাইপের বা সুইম লাইন যেটা যেটা লাগে সেটা সেটা বানাই ফেলতে পারে আর কি। সো এটা নিয়ে তোমার অত বেশি ওরিড হওয়ার দরকার নাই, তুমি যেটা যেটা জানো সেটা তো জানো অসাধারণ, বাট ম্যাক্সিমাম জিনিস তুমি জানবা না, তখন এই ইন্টারমিডিয়েট কিছু লোকজন আছে সেগুলোই তোমারে প্রোভাইড করে দেবে আর কি। ধন্যবাদ ভাইয়া। এবার আশরাফুল ইসলাম সার্থক ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি এই মুহূর্তে থার্ড সেমিস্টার পড়াশোনা করতেছি। আমার গত 2 সেমিস্টারের রেজাল্টও এভারেজ, খুব একটা ভালো না। আর আমার ফ্রেন্ডরাও দেখি অনেকে অনেক কিছু শিখছে এবং ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনেক আইটাই করতেছে। আমি হচ্ছে গিয়ে ঠিক বুঝে উঠতে পারতাছি না কি করা উচিত। তো আমার ফ্যামিলি দিক দিয়ে চিন্তা করলে আমার এখনো হয়তো বা কিছু একটা শিখে ফ্রিল্যান্সিং বা যে কোনো প্ল্যাটফর্মে ইনস্ট্যান্ট কোনো রিমোট জব আমার করা উচিত আমি বলে মনে করি, কিন্তু আমি ঠিক ওইদিকে যেতে পারতেছি না। আপনার যদি কোনো পরামর্শ থাকে। কিছুটা শুরু করে দেওয়া আর কি, মানে তোমার কি করা উচিত এটার সিদ্ধান্তটা আমরা অনেকেই বলতে পারি, বাট আলটিমেটলি তুমি ট্রাই না করলে বুঝতে পারবে না। সো তোমার যদি কোনো একটা ফ্রেন্ড থাকে যে ফ্রিল্যান্সিং করে, তোমার যদি মনে চায় যে ফ্রিল্যান্সিং করতে চাও, টক উইথ দ্যাম, কীভাবে কী করছে না করছে একটু শুনো, একটু এটা জিজ্ঞেস করো। 5 জনকে জিজ্ঞেস করলে একজন না একজন তোমার হেল্প করবে। দু একজন বলবে না আরে দূর কিছু হবে না, এই সে ভাই ভাত নাই সে নাই, দেখবে যে পকেটে টাকা আছে, সে নিজে কামাচ্ছে, কিন্তু তোমার বলে আর এগুলোর কিছু নাই, এগুলো দেখো না, এগুলো আগে ভালো ছিল, আর এগুলোতে আসিস না। তারপর তোমার যদি ইন্টারেস্ট থাকে আরও একজন, আরও 2 জন 3 জন 4 জনকে জিজ্ঞেস করে তারপর শুরু করো। স্ট্রাগল হবে, তুমি ফ্রিল্যান্সিং করতে চাও নামলেই অটোমেটিক তোমার ডলার ডলার উপর থেকে পড়ে আসবে না। আবার তুমি ফ্রিল্যান্সিং বাদ দিয়ে যেরকম একদম জবের দিকে ফোকাস করো, নামলেই তুমি 1 সপ্তাহের মতো জব পেয়ে যাবা না আর কি। একটা জার্নি আছে, একটু স্ট্রাগল আছে, তো সেটা মাথায় রেখে শুরুটা করে দাও। ভালো লাগলে শেষ পর্যন্ত চলে যাও, ভালো যদি না লাগে কোনো গ্যাপ দিবা না, ইমিডিয়েটলি আরেকটা শুরু করে দিবা, তাইলেই হবে আর কি। বাট চেষ্টাটা এবং এফোর্টটা কষ্টটা করতে হবে। এই টেকনোলজির যুগে অনেক কিছু করা পসিবল, বাট ঘাম না ঝরায় কোনোটাই হবে না আর কি। ধন্যবাদ ভাইয়া। আমরা আজকের দিনের সর্বশেষ ব্যক্তির প্রশ্ন নিয়ে নিচ্ছি। সীমন্ত হোসাইন ভাই, 66 ব্যাগস। সীমান্ত ভাই, আহ, দুঃখিত, উনি মনে হয় নাই। তাহলে আমরা সাদিকুর রহমান ভাই এর প্রশ্ন নিয়ে শেষ করে দিই। সাদিকুর রহমান ভাই, 80 ব্যাগস। উনিও মনে হয় নাই। রিফাত আহমেদ ভাই, 93 ব্যাচ। জি, আসসালামু আলাইকুম ভাই। আমার প্রশ্নটা হয়তো একটু হাস্যকর হবে, অনেকে অনেক কথা বললো। আমার কথা হচ্ছে যে আমি একটা ল্যাঙ্গুয়েজ মোটামুটি শিখেছি, আমি প্রবলেম সলভিং ও যাচ্ছি, কিন্তু আমি প্রশ্নটা আসলে আমি ক্যাপচার করতে পারছি না। আমি সলভ দেখার পর মনে হচ্ছে যে এই জিনিসটা তো আমি পারি, কিন্তু প্রশ্ন না বোঝার কারণে। এটা কি আসলে আমার ক্ষেত্রে শুধু হচ্ছে নাকি প্রত্যেক প্রোগ্রামারের ক্ষেত্রেই এই জিনিসটা ফেস করছে? এই জিনিসটা যদি একটু সহজ কিভাবে হয়, কোন প্রসিডিওরে গেলে আমার এই প্রশ্ন বোঝাটা সহজ হবে, এটা যদি একটু আপনার অভিজ্ঞতা থেকে বলতেন তাহলে হয়তো আমার জন্য খুব ভালো হতো। সো ধন্যবাদ এটার ভাই।
মানে প্রথম বিষয়টা হচ্ছে যে আমরা যখন হচ্ছে ফার্স্ট প্রবলেম সলভিং এর প্রবলেমগুলো পড়তে যাই এগুলো ইংলিশে থাকে, অত কঠিন ইংলিশও থাকে না। মানে তাও প্রথম প্রথম যারা করতে যায় তাদের ক্ষেত্রে কিন্তু এই স্টেটমেন্টগুলো পড়ে বোঝাটা, মাঝে মধ্যে দু একটা সাইন থাকে, সাইনগুলো ওরা এক্সপ্লেন করে দেয়, কিন্তু প্রথম প্রথম এগুলো বুঝতে একটু কিছুটা আমাদের সমস্যাটা হয়। তো সেক্ষেত্রে তোমার প্রথম যে কাজটা করতে পারো সেটা হচ্ছে যে প্রবলেমটা কি বলতেছে এটাকে তুমি হচ্ছে নিয়ে তুমি হয়তো ডিকশনারি বা কিছু একটা জিনিস তুমি ইউজ করতে পারো, সেখান থেকে তুমি আরো কিছু মিনিং করে একটা সলিউশন তুমি গেস করার চেষ্টা করলা বা মিনিংটাকে তুমি বোঝার চেষ্টা করলা। যদি কোনো কারণে একটা সেন্টেন্স না বুঝো, তাহলে এই সেন্টেন্সটাকে তুমি দরকার হলে দেখে দেখে টাইপ করে, বা অনেক জায়গা থেকে কপি করতে দেয় না, বা যেখান থেকে যদি কপি করতে কোনোভাবে দেয় বা হালকা একটু সিস্টেম করলে কপিও করা যায়, ডেপ টুল ওপেন করে এটা সেটা করে, যাই হোক ব্যাপার না। সময় তুমি এটা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে বলতে পারো যে এই লাইনটা আমি বুঝি নাই, এটা একটু আমাকে এক্সপ্লেন করে দাও, বাট একটু এক্সপ্লেন করে দাও। এটা হচ্ছে প্রথম জিনিস করতে পারো। সেকেন্ড জিনিসটা হচ্ছে কোনো অবস্থাতেই কোনো একটা প্রবলেম যদি সলভ করতে না পারিস সরাসরি সলিউশন দেখাটা উচিত না। রেদার যেটা করতে পারে এডিটোরিয়াল দেখতে পারো, বা অনেক জায়গায় হচ্ছে তুমি নিজেও এটাকে নিয়ে এসে বলতে পারো ঠিক আছে আমি এটা করব, কিন্তু চ্যাট জিপিটিও বলতে পারো যে আমি এই প্রবলেমটা সলভ করছি, আমি এইটা এটা করার চেষ্টা করছি, আমি আটকে গেছি অথবা আমি কিছুই বুঝতেছি না, আমার কিছু হিন্টস দাও, তুমি আমার অ্যান্সার দিও না, তুমি আমার হিন্টস দাও। তাহলে সে হিন্টস দেবে, তুমি একটা দুইটা হিন্টস দিয়ে বুঝবে না, কিন্তু এই প্রসেসে আগাও আর কি। আগাই আগাই আগাইয়া তারপরে আবার অনেক ক্ষেত্রে কোনো যদি কন্টেস্ট হয় সেই ক্ষেত্রে আপসলভিং এর ক্লাস হয়, সেগুলোতে পার্টিসিপেট করা যে আচ্ছা এইটা কীভাবে কীভাবে সলভ করতে হবে সেটাও কিছু একটা দেয় আর কি। সো এইভাবে ইংলিশের প্রবলেমটা একটা সময় পরে চলে আসবে, এখানে খুব কঠিন কোনো ইংলিশ থাকে না। সো ঠান্ডা মাথায় আস্তে 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 করো, ধৈর্য সহকারে একটা বিষয় তো ডেফিনেটলি আছে এই প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আর কি। এবং এই ইংলিশটা আসলে অল্প কিছুদিন পরে জিনিসটা আসলে সলভ হয়ে যাবে, বেশি দিন লাগবে না। কিন্তু মানে ইংলিশটা বুঝের পরও সলভ করতে পারতেছি না, এটা কিন্তু সব সময় থাকবে আর কি। হয়তো এই ক্যাটাগরির প্রবলেমগুলো সলভ করতে পারতেছি, নেক্সট ক্যাটাগরিতে গিয়ে আবার হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, অথবা এই এই লেভেলের প্রবলেমগুলো সলভ করছে, এটা এটা করছে, বা একটা ল্যাডার ধরে যখন ওরা সলভ করতে থাকে একটা লেভেল পরে পরের লেভেলে গিয়ে স্ট্রাগল করে আর কি। সো বুঝের পরেও সলভ হয়ে করে ফেলতে পারবা না, এই প্রবলেমটা সবসময় থাকবে, কিন্তু ইংলিশ বুঝের প্রবলেমটা আসলে বেশি দিন থাকবে না আর কি। ধন্যবাদ ভাইয়া, আপনি অনেক সময় দিলেন। এখন শেষ মুহূর্তে আমাদের বিভাগের সম্মানিত চেয়ারম্যান স্যার জনাব তাহাজিব আলম স্যার সম্মানী বক্তব্য দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। স্যারকে কিছু বলার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার কথা শোনা যাচ্ছে? আহ আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? স্যার আপনার আওয়াজ জি। আস্তে আসতেছে। আচ্ছা আচ্ছা, একটু তাহলে। স্যার আপনাকে শুনতে পাচ্ছি না। একটু আমি হেডফোনটা চেঞ্জ করি। কি শোনা যাচ্ছে আমার কথা? আমার কথা কি শোনা যাচ্ছে এখন নাকি জি সাকিব? স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো ধন্যবাদ। আর আমি সরি, আমি প্রোগ্রামের শুরু থেকে থাকতে পারিনি, এই জন্য আমি প্রথমেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আহ ধন্যবাদ জানাই আজকে আমাদের এই সুন্দর একটি আয়োজনের মধ্যমণি জনাব জঙ্কার মাহবুব স্যারকে। উনি এত ব্যস্ততার মাঝে আমাদের এই এত আমি ঢুকে দেখলাম প্রায় 126-125 জন শিক্ষার্থী এখানে জয়েন করছে, হয়তোবা আগে আরো বেশি ছিল, হয়তোবা রাত হওয়াতে হয়তোবা কিছু শিক্ষার্থী এখান থেকে বের হয়ে যেতে পারে। তো যাই হোক, আমি বেশি লেন্দি করবো না। আমি ধন্যবাদ জানাই যে কদিন আগে প্রোগ্রামিং হিরো থেকে আমাদের আরেকটি সেমিনারও আয়োজন করা হয়েছে, যেখানে প্রোগ্রামিং এর বিশেষ আলোচনা করা হয়। তো তারই প্রেক্ষিতে আজকে উনি আমাদের যে আমি কোশ্চেন গুলাকে লাস্ট শেষের কিছু প্রশ্নগুলো শুনতেছিলাম, আর আমাদের শিক্ষার্থীদের যে আগ্রহ বা তাদের যে আসলে আমরা যখন কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছি আসলে দুঃখের বিষয় যে তখন আহ, এরকম তো থাকলে হয়তো আমরা আজকে আরো বেশি ফ্লোরিশ করতে পারতাম।
ঠিক আছে, বা আমরা সেই 2005 সালে আমি ঢাকা ইউনিভার্সিটিতে সিএসসি তে পড়ি, তখন দেখা যায় যে আসলে সিএসসি পড়ারও যে পড়ার আগ্রহ, এটাও আসলে আমরা চুজ করতাম যে আচ্ছা, আমার কলেজের মুখ বাই স্ট্যান্ড করছে, উনি তো ঢাকা ইউনিভার্সিটি সিএসসি তে পড়ে, তাহলে সিএসসি মনে হয় ভালো সাবজেক্ট, এটাই পড়তে হবে। ঠিক আছে, তো এই ইন্টারেস্ট থেকে আমরা সিএসসি পড়া শুরু করছি, কিন্তু এখনকার ছেলেরা বা এখনকার generation, তারা এত ফাস্ট ফিউচার চিন্তা করে যে তার কেরিয়ার সম্পর্কে এত সুন্দরভাবে বর্ণনা দেন, এত ক্লিয়ার, মানে ওই একটা বক্তব্য দিয়ে দেখা যায় যে অনেক ফর্মালি, অনেক ফোকাস বলি, ঠিক আছে, করতেই হবে, না হলে কিন্তু তুমি জীবন অন্ধ হয়ে যাবে, তোমাকে এভাবে করতেই হবে। কিন্তু ওনার ডিরেকশন গুলো এত সুন্দর ছিল যে উনি এত দেখে যে এটা হলে তো আলহামদুলিল্লাহ, তুমি effort দাও। ঠিক আছে, উনি মানে কখন কাউকে মানে আমি যে দেখলাম উনি কাউকে নিরাশ করে নাই। ঠিক আছে, উনি অলওয়েজ সবাইকে ওনার বইগুলো খুব সুন্দর, প্রোগ্রাম যে বইগুলো আছে সেগুলো আমি দুঃখিত, আমাদের স্যার মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছেন। আমরা একটু 1 মিনিট সময় দিবেন, স্যারের সঙ্গে একটু যোগাযোগ করে দেখি। আমাদের স্যারের নেট প্রবলেম হয়েছে। আমি জঙ্কার ভাইয়ের কাছে লাস্ট অনুরোধ করবো, ভাইয়া আপনি সর্বশেষ ওভারঅল সবার জন্য একটা পরামর্শ দিয়ে যদি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতেন। থ্যাংক ইউ। সো লাস্ট বিষয়টা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে লাইফে আমাদের একটা জার্নি দিয়ে আমরা সবাই যাব, অ্যান্ড এই জার্নিটা কখনোই কারোর জন্য পারফেক্ট হবে না। ইউ উইল মেক সাম মিস্টেকস। কোনো একটা জিনিস তোমার জন্য খুব ভালোভাবে কাজ করবে, কোনো একটা জিনিস হয়তো ঠিকমতো করে কাজ করবে না আর কি। বাট কখনোই মানে হতাশ হওয়া যাবে না, খারাপ লাগবে। খারাপ লাগা ঠিক আছে, এক দুদিন একটু খারাপ লাগবে, এইটা জিনিস হয় না বা ওইটা পারি নাই, বা এই সিচুয়েশনের কারণে আমার সমস্যা হয়ে গেছে, বা এক্সটার্নাল অনেক কিছু লাইফে চলে আসে, কিন্তু কখনোই হতাশ, ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেশনে যাওয়া যাবে না। অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন, খারাপ হোক ভালো হোক, অ্যাকসেপ্ট ইট। তারপরে এটার উপরে তোমার যদি করণীয় কিছু থাকে, টেক দ্য অ্যাকশন। তাইলে ওভারঅল আর একটা মানুষের জন্য আর তেমন কোনো সমস্যা নাই। ইউ উইল মেক এ লট অফ মিস্টেক্স, ইউ উইল মেক এ লট অফ ব্যাড ডিসিশনস, অ্যান্ড এর ভিতরে একটা দুইটা ভালো ডিসিশন হয়ে যাবে, সেটা দিয়ে লাইফটা আবার লাইনে চলে আসবে। তো লাইফটা কিছুটা ব্যালেন্স করো, ও কষ্টটা আমরা অবশ্যই করব, এর পাশাপাশি হয়তো 10-15% আমরা এনজয়ও করবো। ও 100% বোরিং হয়তো সবসময়ের জন্য করব না, আবার 100% এনজয়েবলও করবো না, যে আচ্ছা শুধু এনজয় করে বেড়াচ্ছি, দিন দুনিয়ার কোনো খোঁজখবর নাই, এটাও আমি রিকমেন্ড করি না। সো মোটামুটি একটা ফোকাস থাকো, এবং ভার্সিটি লাইফে যেখানে তোমরা ভর্তি
হয়েছো এখান থেকে একটা জিনিস নেওয়ার চেষ্টা করো। সেটা যে কোনো কিছুই হইতে পারে, আই ডোন্ট কেয়ার। সেটা তুমি প্রবলেম সলভিং নিচ্ছ, তুমি কি টেকনোলজি নিচ্ছ, তুমি কি ভালো জিপিএ নিচ্ছ, নাকি তুমি হয়তো একদম ভালো করে ওই যে ছেলেপেলেদের সাথে হচ্ছে আড্ডা দিয়ে টিয়ে তুমি ক্লাবিং ক্লাবিং করে একদম হয়তো কমিউনিকেশন বা ট্যুরের মতো ম্যানেজমেন্ট একটা জিনিস তুমি করে ফেলতেছো। ডাজেন্ট ম্যাটার, একটা কিছু তুমি ভার্সিটির 4টা বছর থেকে যাতে নিতে পারো, এটা যদি তুমি করতে পারো তাহলে আই এম হ্যাপি ফর ইউ, এবং এটার উপর বেস করে আরেকটু কষ্ট করলে তুমি বাকিটা করে ফেলতে পারবা আর কি। লাইফ ইজিভাবে চিন্তা করলে একটু ইজি, খুব কমপ্লিকেটেডভাবে চিন্তা করলে কমপ্লিকেটেড হয়ে যাবে। সো খুবই সিম্পলভাবে চিন্তা করো, লজিক অ্যান্ড জাস্টিফিকেশন বেশি খুঁজতে যাইও না, ফোকাসে থাকো। সব ভাগ্য অনুসারে লাক, আমি মনে করি 5 to 10% মানুষের লাক থাকে। সো অনেক কিছু করবা, সবসময় সেটা রেজাল্ট পাবা না, বাট ধৈর্যটা রাখতে হবে। মেবি তুমি যদি তকদিরে বিশ্বাস করো, তকদিরে কিছুটা বিশ্বাস রেখে তোমার চেষ্টাটা চালাবা, তারপরে বাকি যা আছে কপালে আর কি। সো দ্যাটস অল ফ্রম মি, অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্য অর্গানাইজার এবং হোস্ট এই পুরো সেশনটা কন্ডাক্ট করার জন্য। এবং বাকি সবার সাথে আলোচনা করছি, কোনো আলোচনারই কোনো ভ্যালু নাই যদি তুমি কোনো অ্যাকশন না নাও। তুমি যদি শুনে যাও, আসছো, ভালো কথা শুনছো বা শুনো নাই, ডাজেন্ট ম্যাটার, এটার কোনোই ভ্যালু নাই ইফ ইউ ডোন্ট টেক এনি অ্যাকশন। তুমি যদি অ্যাকশন নাও তাহলে ইট মে বি সামথিং গুড ফর ইউ। সেই অ্যাকশনটা লম্বা সময় নিতে পারলেও ভালো, অল্প সময় নিলেও কিছু না কিছু গেইন হবে আর কি। বাট ইউ হ্যাভ টু টেক অ্যাকশনস, অ্যাকশন অ্যান্ড স্ট্রাগল ছাড়া দেয়ার ইজ নো শর্টকাট, নো শর্টকাট, নো শর্টকাট। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ এভরিওয়ান। ধন্যবাদ ভাইয়া। স্যার নেট ইস্যু ডিসকানেক্ট হয়ে গেছেন, স্যার আপনার কাছে ক্ষমা চেয়েছেন। এবং আপনি দেশে আসলে স্যার আপনাকে আমাদের ইউনিভার্সিটি আসার দাওয়াত দিয়েছেন। সর্বোপরি ভাই আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে প্রায় 2 ঘন্টা বেশি সময় দিয়েছেন, জন্য আপনার প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।